প্রত্যাশা অনুযায়ী তিনি বেশ কয়েকটি ভোজসভায় যোগদান করেছিলেন। এরপর সে পেই শুয়ানজির কাছে ছুটে গিয়ে কাঁদতে লাগল। অবশেষে পেই শুয়ানজি তাকে আমার সামনে নিয়ে এলেন। আমি বুঝতে পারছি না। পেই জুয়ানজির দিকে তাকিয়ে আছে। তুমি এখানে কি করছো? তুমি কি জানো না আমি খুব ব্যস্ত? এই দুইজনের সাথে কথা বলার মতো সময় আমার সত্যিই নেই। পেই জুয়ানজির মুখ ছাই হয়ে গেল। আপনি কি করতে পারেন? এই পরিবারটি পুরোপুরি ঝিয়ের দ্বারা পরিচালিত হয়। নানজি পেই জুয়ানজির হাতা ধরে টান দিল। সে কথা বলা বন্ধ করার জন্য ইশারা করছিল। তারপর সে কাঁদতে কাঁদতে আমার সামনে হাঁটু গেড়ে বসল। আমার চোখে জল ভরে উঠছে। ম্যাডাম, আমি ভুল করেছিলাম। তোমার আগে আমার ভোজসভায় যাওয়া উচিত হয়নি। আমি জানি আমার পরিবার গরিব। এমন অনেক কিছুই আছে যা আমি বুঝি না। অনুগ্রহ করে আমাকে শেখান ম্যাডাম। ম্যাডাম, আপনি আমাকে যেভাবে খুশি শাস্তি দিতে পারেন। পেই জুজানজি আর সহ্য করতে পারছিল না। নানজির জন্য আমার খারাপ লাগছে এবং আমি ওকে শুধরে দেব। আলতো করে তার চোখের জল মুছে দিন। তারপর সে আমার দিকে তাকালো। তুমি প্রধান শিক্ষকের জ্যেষ্ঠ কন্যা। অল্প বয়স থেকেই ভালো শিক্ষা লাভ করেছেন। আশা করি আপনি আমাকে জুস বানানো শিখিয়ে দিতে পারবেন। ওই মহিলাদের সাথে কিভাবে মেলামেশা করা যায়। আমি অবাক হয়ে তাদের দিকে তাকালাম। তুমি তোমাকে পড়ানোর জন্য কিছু বিখ্যাত শিক্ষক নিয়োগ করো না কেন? পেই জুয়ানজির মুখ বিষণ্ণ ছিল। সে নিচু স্বরে বলল, দয়া করুন গু। কিন্তু ওই লোকগুলো সবাই তো চমৎকারী। তারা যে জুস ও অন্যদের শেখাতে সেখানে ছিল তা শুনে তারা সবাই প্রত্যাখ্যান করল। যারা বিখ্যাত নন তারাও আমাদের এখানে এসে শেখাতে ইচ্ছুক। কিন্তু আমার উপপত্নী আমার সামনে সবসময় খুব দাসসুলভ ও অসম্মানজনক আচরণ করে। আমি দ্বিমত পোষণ করেছিলাম। সে সংসার পরিচালনার ক্ষমতা চায়। সে তার স্বামীর অনুগ্রহ চেয়েছিল। তিনি এমনকি প্রধান স্ত্রীর পদটিও চেয়েছিলেন, কিন্তু তাকে তা দেওয়া হয়েছিল। আমি একাই সুস্বাদু খাবার ও পানীয় উপভোগ করি। এটা কি আনন্দদায়ক নয়? জীবনটা খুব আরামদায়ক। কিন্তু আমি যখন মন্দিরে গিয়েছিলাম তখন তার ওটা করা উচিত হয়নি। তিনি আসলেই এমন একটা কাজ করেছিলেন। আমার স্বামী ঝেনবেইয়ের মার্কুইস। তিনি মহান জিয়া রাজ্যের যুদ্ধদেবতা। কখনো কোনো যুদ্ধে হারেনি। শিয়ংনুরা সম্পূর্ণরূপে পরাজিত হয়েছিল। এমন একজন তরুণ সেনাপতি প্রথম প্রেমের আবেশে মগ্ন কোনো তরুণী বা আবেগাপ্লুত হবে না? আমার মুখ আনন্দে ভরে গিয়েছিল। বিয়ের দিনে তিনি কনেকে অভিবাদন জানাতে আসেননি। তারা আমার সাথে বিয়ের অনুষ্ঠানও করেনি। এর জন্য আমি পুরো রাজধানীতে সবচেয়ে বড় হাসির পাত্র হয়ে গেলাম। আমি লাল ওড়নাটা ঝটকা দিয়ে খুলে ফেললাম। অবহেলা করে মাটিতে ফেলে দেওয়া। তাদের বিয়ের দিনে কোনো বর ছিল না। এই লাল ওড়নাটি অপ্রয়োজনীয়। অতিথিরা আমার অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে রইল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। তিনি বেশ অবাক হয়েছিলেন বলে মনে হলো। আমি নির্লজ্জভাবে জনসমক্ষে হাজির হলাম। আমি শান্ত ও আত্মবিশ্বাসী। তার শীতল দৃষ্টি অতিথিদের উপর দিয়ে ঘুরে গেল। তাদের সাথে হাসি মুখে পান করা। মনে হচ্ছে আমি বর। অতিথিরা দেখলেন যে আমি মোটেও প্রভাবিত হইনি। হেসে মিস দূর প্রশংসা করলেন। ওহ না, লেডি পেই সত্যিই প্রধান শিক্ষকের আপন কন্যা হিসেবে তার খ্যাতির মর্যাদা রেখেছেন। এই পরিস্থিতিতেও শান্ত ও অবিচলিত থাকুন। বাহ্যিকভাবে তারা আমাকে পছন্দ করত। ওরা সবাই আমাকে দেখে হাসছে। আমি ঘুরে নতুন বাড়িটার দিকে ফিরে গেলাম। মা খবরটা পেলেন। কাউকে পাঠিয়ে আমাকে তুলে বাড়ি নিয়ে যেতে বলুন। আমার মায়ের প্রধান পরিচারিকা করুণার দৃষ্টিতে আমার দিকে তাকালেন। জেনবেইজের মার্কুইস নামের ওই যুবতীটি কি জঘন্য। সে আসলেই তোমাকে ওভাবে অপমান করেছে। ভদ্রমহিলা আপনাকে বাড়ি নিয়ে আসার জন্য একজন পরিচারিকাকে পাঠিয়েছেন। মিস, আপনাকে এই অবিচার সহ্য করতে হবে না। আমি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছিলাম। আমার মা আমাকে ছোটবেলা থেকেই ভালোবাসেন। তোমাকে সামান্যতম কষ্টেও ভুগতে দেখা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। কিন্তু তার প্রিয় কন্যা। বিয়ের দিনই স্বামী তাকে নির্দয়ভাবে পরিত্যাগ করেছিল। এটি সুপরিবারের মর্যাদার প্রতি চরম অবজ্ঞা। আমার মা আমার জন্য দুঃখ বোধ করতেন। সুপরিবারের পরিস্থিতি বিবেচনা না করার কোনো সুযোগ আমার নেই। এই বিবাহটি সম্রাট কর্তৃক প্রদত্ত ছিল। একবার আমি বাড়ি ফিরলে এরপর সম্রাট সুপরিবারের উপর আক্রমণ চালাবেন। পিতা রাজদরবারের প্রধান শিক্ষক ছিলেন। তিনি প্রায়শই জনসমক্ষে সম্রাটের বিরোধিতা করতেন। সম্রাট অনেক দিন ধরেই তার পিতাকে অপছন্দ করতেন। তারা কি করে এমন একটা সুযোগ হাতছাড়া করতে পারল যা সুপরিবারকে জেলে পাঠাতে পারে? রাজকীয় আদেশ অমান্য করা একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, যার শাস্তি হল নিজ পরিবারের ন্যায় প্রজন্মকে নির্মূল করা। ঘোরের মধ্যে আমি ব্যাপারটা বুঝলাম। বৃদ্ধ সম্রাট জেনে শুনে আমার এবং ঝেনবেইজের মার্কিসের মধ্যে বিয়ের ব্যবস্থা করেছিলেন। সম্ভবত তিনি এই দিনটির জন্যই অপেক্ষা করছিলেন। আমি কেন ব্যক্তিগতভাবে বৃদ্ধ সম্রাটের কাছে কোনো প্রমাণ হস্তান্তর করব? সে আমার সুপরিবারের জন্য সমস্যা তৈরি করুক। আমি গয়নার বাক্স থেকে একটি চুলের কাটা নিলাম। মায়ের প্রধান পরিচারিকার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। হাসির মাধ্যমে সান্ত্বনা দেওয়া। ফিরে গিয়ে তোমার মাকে বলো আমি এখানে ভালো থাকব। তার চিন্তার কোনো কারণ নেই। আমি আমার বাবার মেয়ে। আমার মায়ের প্রধান পরিচারিকা আমার দ্বারা প্রভাবিত হয়েছিলেন বলে মনে হলো। আমার যৌতুকের পরিচারিকাকে অচল করে দেওয়া হয়েছে। তিনি আমার যত্ন নিয়ে তারপর চলে গেলেন। আমি লাল রেশমে ভরা ঘরটির দিকে তাকালাম। অধৈর্য হয়ে মাথার গয়না খুলে ফেল। বিয়ের পোশাক খুলে ফেলুন। বিছানায় চীনাবাদাম ও লঙ্গান রাখুন। সবগুলোকে ঝাড়ু দিয়ে মেঝেতে ফেলে দাও। পাশ ফিরে বিছানায় যাও। ঘুমানোর প্রস্তুতি নেওয়া। আমি এখানে বাধ্য হয়ে বরের জন্য অপেক্ষা করব। এটা অসম্ভব। মার্কিসের বাসভবন থেকে নানিলি দরজা ঠেলে খুলে ভেতরে প্রবেশ করলেন। আমাকে বিছানায় অগোছালো চুলে শুয়ে থাকতে দেখে তৎক্ষণাৎ তার মুখমণ্ডল শীতল হয়ে গেল। তারা আগ্রাসীভাবে এগিয়ে এল। সে আমার উপর চিৎকার করল, মহিলা, আপনি একটি সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তুমি এমন অশালীন কাজ কিভাবে করতে পারলে? তোমার লাল ওড়না পরা উচিত। বিছানার কিনারায় সুরুচিপূর্ণভাবে বসে আছে। মার্কুইসের ফিরে আসার জন্য অপেক্ষা করার পরিবর্তে। বেশ, আমার স্বামী আমাকে বিব্রত করেছেন। এমনকি জমিদার বাড়ির চাকরাও আমাকে বকাচকা করার সাহস করে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। ঠাকুমালি কথা শেষ করার আগেই সে ঠান্ডাভাবে তাকে থামিয়ে দিল। চুপ কর, কসাই, আমাকে অসম্মান করার সাহস তোর কি করে হয়? এই মার্কিসের প্রাসাদে কি কোনো নিয়মকানুনি নেই? নানিলি আমাকে মেজাজ হারাতে দেখেছিলেন। গতিবেগ তাৎক্ষণিকভাবে দুর্বল হয়ে গেল। কিন্তু সে তবুও না বলে পারল না। এই বৃদ্ধা পরিচারিকা হলেন মার্কিসের ধাত্রী। মার্কুইস এই বৃদ্ধ বৃত্তের কাছেই প্রতিপালিত হয়েছিলেন। মার্কুইস সর্বদাই বৃদ্ধ বৃত্তটিকে সম্মান করতেন। এই বৃদ্ধ বৃত্তটিও ভদ্রমহিলার মঙ্গলের কথা ভাবছে। মহিলাটির কার্যকলাপ ছড়িয়ে পড়ল। সম্ভবত এটা শুনতে খুব একটা ভালো লাগবে না। একজন বৃদ্ধা আয়া তার বয়সের কারণে আমার সামনে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার ধৃষ্টতা দেখায়।
আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। ন্যায্য হাত। আমি এমন একটি লঙ্গান গাছ খুঁজে পেলাম যেটা এখনো ভেসে যায়নি। আমি সর্বশক্তি দিয়ে ওটা নানিলির দিকে ছুড়ে মারলাম। তারপর আমার শীতল কণ্ঠস্বর বেজে উঠল। সে পেই জুজানজি। সে আমাদের বিয়ের দিন আমাকে ছেড়ে চলে গেল। আমি জানি না সে কোথায় ঘুরে বেড়াতে গিয়েছিল। তার খ্যাতি কোনোভাবেই আমার মতো ভালো নয়। তুমি তাকে বুকের দুধ খাওয়াও। এমন না যে আমি বুকের দুধ খাওয়াচ্ছি। আমার সামনে আমাকে গান দেওয়ার সাহস তোর হয় কি করে? লঙ্গান নানিলির মুখে আঘাত করল। ঠাকুমালি মাথা নিচু করলেন। কিন্তু তিনি ঝেনবেইজের মার্কুইসকে রক্ষা করতে ভোলেননি। এই বৃদ্ধ সাহস করে না। মার্কুইস ঠাট্টা করতেন না। আমি আশা করি ম্যাডাম তার কথাবার্তায় সতর্ক থাকবেন। আমি ভাবলেশহীন মুখভঙ্গি বজায় রাখলাম। এর মহিমান্বিত আভা সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়েছে। আমি বর্তমান প্রধান শিক্ষকের বৈধ কন্যা। এই বিবাহটি রাজকীয় ফরমান দ্বারা স্থির করা হয়েছিল। এখন থেকে আমি পেই পরিবারের কর্ত্রী হব। তুমি একজন দাস ছাড়া আর কিছুই নও। ভৃত্য, আমার অসম্মান করার সাহস তোমার কি করে হয়? তাহলে তোমাকে বিক্রি করে দেওয়ার একটা কারণ আমার কাছে থাকবে। ধপাস করে শব্দ করে দিদিমালি ভয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। সারা শরীর কাঁপছে। ঠাস ঠাস মাথায় আঘাত। দয়া করে আমার জীবনটা রক্ষা করুন ম্যাডাম। বৃদ্ধটি তার সীমা লঙ্ঘন করেছিল। দয়া করে আমার জীবনটা রক্ষা করুন ম্যাডাম। এই বুড়ো চাকর আর কখনো দুঃসাহস দেখাবে না। ঝেনবেইয়ের মার্কুইস পেই শুয়ানজি দরজা ঠেলে খুলে ভেতরে প্রবেশ করলেন। এই দৃশ্যটি আমি দেখেছিলাম। তার মুখটা ছিল শীতল। সে দ্রুত পায়ে নানিলির পাশে এগিয়ে গেল। লিমামাকে টেনে তোলো। নানিলি হঠাৎ একজন শক্তিশালী পৃষ্ঠপোষক পেয়ে গেলেন। কিন্তু সে আর একটিও কথা উচ্চারণ করার সাহস পেল না। আমি এইমাত্র যা বলেছিলাম তাতে তারা সত্যিই ভয় পেয়েছিল বলে মনে হলো। সে সন্তর্পণে পিছু হটল। কিছুক্ষণের মধ্যেই ঘরটিতে শুধু পেই শুয়ানজি আর আমি রইলাম। পেই শুয়ানজি একটি কালো ব্রোকেডের পোশাক পরেছিলেন। সুদর্শন। দেখতে একজন ভালো মানুষ মনে হচ্ছে। সে বিছানার কিনারায় হেঁটে গেল। আমার দিকে নিচে তাকিয়ে। তার শীতল কঠোর মুখমণ্ডল তুষারে ঢাকা ছিল। অমিত্রসুলভ সুর। আমার ধাত্রীর সাথে এমন ব্যবহার করার সাহস তোমার কি করে হয়? সে যেভাবে আমার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকায় তা আমার একদমই ভালো লাগে না। আমি আলসো ভরে উঠে দাঁড়ালাম। ভাগ্যক্রমে হেডবোর্ডটি যথেষ্ট উঁচু। দাঁড়িয়ে থাকলেও আমার মাথায় আঘাত লাগবে না। এবার পেই শুয়ানজির দিকে নিচে তাকানোর পালা ছিল আমার। অবজ্ঞাপূর্ণ সুর। সে আমার নামে কুৎসা রটিয়েছে। তাকে পিটিয়ে মেরে ফেললে অত্যুক্তি হবে না। একজন দাসীর জন্য মার্কুইস আমাকে কেন মারবেন? পেই শুয়ানজি সামান্য ভ্রু কুঁচকালেন। কিন্তু সে আর নানিলির পক্ষে কথা বলেনি। তার শীতল দৃষ্টি আমার সারা শরীর জুড়ে ঘুরে গেল। সে শীতল কণ্ঠে বলল, তুমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কি? অগোছালো চুল। অগোছালো। এটা কেমন ধরনের আচরণ? পিঠে ব্যথা না হওয়া পর্যন্ত আমি হাসতে হাসতে থামলাম। ব্যঙ্গাত্মক। তুমি এখনো যুদ্ধদেবতা সেনাপতি? সে আমাদের বিয়ের দিন আমাকে ছেড়ে চলে গেল। প্রত্যাশিতভাবেই সে পারিবারিক লালন পালন পায়নি। এখানে একেবারেই কোনো নিয়ম নেই। পেই শুয়ানজির বাবা মা অল্প বয়সেই মারা যান। ঝেনবেই মার্কুইসের বিশাল অট্টালিকায় সেই ছিল একমাত্র ব্যক্তি। পেই জুজানজি ঠান্ডাভাবে ধমক দিলেন। চুপ করো। আমার বাবা মাকে অপমান করার অনুমতি তোমার নেই। আমি কোমরে হাত রাখলাম। অহংকারীভাবে হাসছে। আমি তাদের অপমান করিনি। আমি তোমাকে অপমান করছি। পেই শুয়ানজিং, যদি তোমার সাহস থাকে তাহলে আমাকে তালাক দাও। রাজকীয় আদেশ অমান্য করা একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, যার শাস্তি হলো নিজ পরিবারের নয় প্রজন্মকে নির্মূল করা। ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম। তুমি এখন একা থাকো। আমাকে তালাক দাও। শুধু তুমিই মরবে। এটা একটা দারুণ চুক্তি। আমার চোখ বাঁকা। পেই জুজানজিকে দেখে রেগে যান। আমার মেজাজ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। যদি আমি তালাকপ্রাপ্ত হই, আমি একজন ভুক্তভোগী। সম্রাট সু পরিবারকে শাস্তি দিতে পারেননি। তোমাকেও আমাকে সান্ত্বনা দিতে হবে। আমি অত্যন্ত আগ্রহ নিয়ে পেই শুয়ানজির দিকে তাকালাম। আমি আশা করি সে আরও দ্বিতীয়তা হতে পারবে। কোনো মেয়ের প্রথম ভালোবাসা? ওরা সবাই জাহান্নামে যাক। আমি আর তাল মেলাচ্ছি না। বিবাহ বিচ্ছেদের পর তার খ্যাতির ব্যাপারে বলতে গেলে আমি মোটেও পরোয়া করি না। পরিস্থিতি এখনকার চেয়েও কি আরও খারাপ হতে পারে? পেই শুয়ানজাং এতটাই রেগে গিয়েছিলেন যে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কিন্তু তারা আমাকে সত্যি সত্যি তালাক দেওয়ার সাহস করেনি। সে শীতলভাবে একটি বাক্য উচ্চারণ করল। আমি স্পর্শ করব না। তারপর সে দৃঢ়সংকল্পে ঘুরে চলে গেল। আমি তার দিকে একবারও তাকালাম না। পরিচারিকার আনা মধ্যরাতের নাস্তা খাওয়ার পর মেই গোসল করল। ভালো মেজাজে ভালোভাবে ঘুমান। পরদিন পেই শুয়ানজি এবং আমি আমাদের কৃতজ্ঞতা জানাতে রাজপ্রাসাদে গেলাম। এমনকি যদি আমরা এই বিয়েতে সন্তুষ্ট না হই, আমাদের এই বিবাহের অনুগ্রহ করার জন্য সম্রাটকে ধন্যবাদ জানানো উচিত। এটা কি পরিহাসের বিষয় নয়? সম্রাট আমাদের দুজনকে দেখলেন। হাসিমুখে তারা একজন সুদর্শন পুরুষ ও একজন সুন্দরী নারী হিসেবে আমাদের প্রশংসা করলেন। তারা যেন স্বর্গেরই জুটি। শেষে তারা পুরস্কার হিসেবে আমাদের অনেক জিনিস দিল। আমি হাসলাম। সম্রাটের বিবাহের অনুগ্রহে কৃতজ্ঞতার হাসি। ফেরার পথে আমি কামরার কোনায় বসেছিলাম। পেই জুজানজি থেকে দূরে থাকুন। আমি তার সাথে একেবারেই কথা বলতে চাই না। পেই শুয়ানজি দেখেছিল আমি তাকে কতটা খোলাখুলিভাবে অপছন্দ করতাম। কিছুটা অসন্তুষ্ট বলে মনে হচ্ছে। কিন্তু তিনি বেশি কিছু বললেন না। মার্কিসের প্রাসাদের ফটকে প্রবেশ। এরপর সে বলল যে তার পছন্দের একজন আগে থেকেই আছে। তারই আমার পেই পরিবারের কর্ত্রী হওয়া উচিত ছিল। তুমি এটা চুরি করেছ। তার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি তাকে আমার উপপত্নী হিসেবে গ্রহণ করব। আশা করি ভবিষ্যতে তুমি ঈর্ষান্বিত হবে না। তার জন্য পরিস্থিতি কঠিন করে তুলুন। আমি এই কথাগুলো শুনেছি। সে অত্যন্ত বিশ্রীভাবে চোখ উল্টালো। সে মৃদু হাসল। প্রথমে আপনাকে বুঝতে হবে, আমি এই বিয়েটা চুরি করিনি। তোমার কি মনে হয় আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম? দ্বিতীয়ত, তুমি যত খুশি উপপত্নী রাখতে পারো। শেষ পর্যন্ত আমি ঈর্ষান্বিত হব না। আমি পেই জুয়ানজিকে উপেক্ষা করেছি। সে ধীর পায়ে হেঁটে চলে গেল। আজ আমি খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছি। আমি আবার ঘুমাতে যাচ্ছি। শ্বশুরবাড়ির বা স্বামীর সেবা করার প্রয়োজন নেই। মার্কিসের অট্টালিকার বিশাল অন্দরমহলে আমি সর্বেসর্বা। আসলে জীবনটা বেশ ভালোই। আমি দুপুর পর্যন্ত ঘুমিয়েছিলাম। আমি আমার বাবা মায়ের বাড়ি থেকে নিয়ে আসা ছোট্ট কমলা রঙের বিড়ালটাকে ধরে আছি। সুসু মণ্ডপে অলসভাবে দৃশ্য উপভোগ করছিল। একজন পরিচারিকা আমার কাঁধ মালিশ করে দিল। একজন পরিচারিকা আমার পায়ে মালিশ করে দিল। একজন পরিচারিকা আমাকে পাখা দিয়ে বাতাস করছিল। একজন পরিচারিকা আমাকে খাবার খাইয়েছিল। তত্ত্বাবধায়ক জমিদার বাড়ি থেকে ঝং কুইয়ের মূর্তিটি আমার হাতে তুলে দিয়েছেন। আমি সুযোগটা কাজে লাগিয়ে মার্কিসের পারিবারিক হিসাবের খাতাগুলোতে চোখ বুলিয়ে নিলাম।
দেখে যে খাতাটিতে মাত্র 10,000 টাইল রূপা অবশিষ্ট ছিল। আমি না হেসে পারলাম না। সৌভাগ্যবশত আমাকে ঝেনবেইয়ের মার্কিসের সমর্থনের প্রয়োজন নেই, নইলে তারা অনাহারে মারা যাবে। আমি অবহেলায় খাতাটা একপাশে ছুড়ে ফেললাম। বিড়ালটিকে আদর করতে থাকুন। আমি খুব আরাম অনুভব করছিলাম। কিন্তু পেই শুয়ানজি এইসব কিছু নষ্ট করে দিল। সে শীতল অভিব্যক্তি নিয়ে আমার দিকে এগিয়ে এল। খুব অসুখী মনে হচ্ছে। আমি খুব আরামে জীবন কাটাচ্ছি। খুব ভালো, সেও খুশি। আমার আরো ভালো লাগছিল। পেই জুজানজি আমার পাশে বসল। ঠান্ডা সুর। আমি যাকে ভালোবাসি তার হাতে সংসারের দায়িত্ব তুলে দেব। এই জমিদার বাড়িতে কোনো কিছু নিয়ে আপনার চিন্তার প্রয়োজন নেই। আমি হেসে খাতাগুলোর তারা তার সামনে ঠেলে দিলাম। সবগুলো নিয়ে নিন। এটা আমার সামনে রেখো না, আমার কাজে বাধা দেবে। এমনকি যদি তুমি পরিবারকে নিয়ে চিন্তা না করো। আমার অবস্থান অটল। আমার আত্মবিশ্বাস আমার পরিবার থেকেই আসে। আমি মার্কিসের প্রাসাদের এই বিশৃঙ্খল ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামাতে চাই না। ওই সামান্য টাকায় অট্টালিকার খাওয়া দাওয়ার খরচ কোনোভাবেই মেটে না। অত্যন্ত যত্ন ও প্রচেষ্টার সাথে পরিচালনা করা। তারা এমনকি চায় আমি যেন আমার যৌতুক দিয়ে এতে ভর্তুকি দিই। তুমি বকা খাবে। এটা স্রেফ একটা অকৃতজ্ঞ কাজ। এখন কেউ একজন দায়িত্বে আছেন। আমি খুব খুশি। পেই শুয়ানজি হিসাবের খাতা ও তার সাথে থাকা টোকেনগুলো নিয়ে চলে গেল। সন্ধ্যায় আমি আরামে রাতের খাবার শেষ করলাম। জাঁকজমকপূর্ণভাবে পোশাক পরা এক মহিলা, মাথায় অসংখ্য চুলের কাটা পরা এক মহিলা আমাকে অভ্যর্থনা জানাতে এলেন। এটি ছিল পেই জুয়ানজির উপপত্নী নানজি। আমি হাত নাড়ালাম। সে আলতোভাবে তাকে বসতে বলল। নানজি কৃতজ্ঞতার সাথে আমার দিকে তাকিয়ে হাসল। তখন তার মুখ অপরাধবোধে ভরে গিয়েছিল। বোন, তোমার জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে। গত রাতে মার্কিসের সাথে তোমার বিয়ের রাত ছিল। কিন্তু মার্কুইস আমার ঘরেই থাকার জন্য জেদ ধরলেন। আমি তাকে তাড়িয়ে দিলাম। কিন্তু সে যেতে রাজি হয়নি। আমি দুঃখিত, বোন। আমি জানতাম এই উপপত্নী শ্রদ্ধা জানাতে আসবে। তারা নিজেদের শক্তি প্রদর্শনের অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। তারা প্রকাশ্যে ও গোপনে আমার কাপুরুষতা প্রদর্শন করছে। আমার মায়ের একমাত্র মেয়ে আমি। আমিও করি না। ছোট বোন যে একজন উপপত্নী ছিল। এখন থেকে আপনি আমাকে ম্যাডাম বলে ডাকবেন। ল্যান্সি মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। আমি তার আশানুরূপ রেগে না যাওয়ায় সে বেশ অবাক হয়েছিল বলে মনে হলো। সে ঠোঁট চেপে ধরল। নম্রভাষী মহিলা। আমি হাসতে থাকলাম। উপপত্নীরা তাদের স্বামীদের অনুগ্রহ লাভের অধিকারী। তবেই আমরা ভালোভাবে বাঁচতে পারব। আমি দেখলাম নানজির চোখ দুটো লাল ছিল। তাকে দেখে মনে হচ্ছিল আমি তাকে অপমান করেছি। আমার মন ভালো, তাই আমি চা বানিয়ে উপভোগ করছি। বাড়ি থেকে আনা চাটা খেতে বেশি ভালো। নানজি মৃদুস্বরে কেঁদে উঠল। প্রিয়তমা, আমার উদ্দেশ্য সংসারের নিয়ন্ত্রণ দখল করা ছিল না। এটি আমাকে মার্কুইস দিয়েছিলেন। সে আমাকে প্রত্যাখ্যান করতে দেয়নি। তিনি এও আশা করেছিলেন যে তার স্ত্রী মার্কিসের উপর রাগ করবেন না। আমি উদাসীনভাবে নানজির দিকে তাকালাম। একটি কথাও না বলে সরাসরি তা দেখে নামগি হতবাক হয়ে গেলেন। আমার কথা বলতে অনেক সময় লেগেছিল। ওহ, তার মানে সংসার চালানোর এই টাকাটা আমি চাই না? তারপর সে তোমাকে সেটা দিল। সঙ্গে সঙ্গে নানজির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। করুণ এবং শোচনীয়। পেই জুজানজি শুনেছে নানজি আমার উঠোনে এসেছে। সে আমাকে খুঁজতে এসেছিল। নানজিকে এমন দুঃখে কাঁদতে দেখে তার মুখের ভাব তৎক্ষণাৎ বদলে গেল। সে শীতল মুখে আমাকে বকা দিল। তুমি এত তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাও কেন? কেন শের বলি? সে কি ভুল করেছিল? সে আমার উপর চিৎকার করতে শুরু করল। আমি এটা সহ্য করতে পারি না। সে তার হাতের চায়ের কাপটা সজোরে পেই শুয়ানজির পায়ের দিকে ছুড়ে মারল। পেই জুয়ানজি জুড়ে চা ছড়িয়ে পড়েছে। ব্যাং নানজির শরীর কেঁপে উঠল। সে ভাবতেও পারেনি যে আমি একজন মার্কিসের সম্পত্তি ভাঙার সাহস দেখাব। আমি এক মুহূর্তের জন্য মুখটা ভাবলেশহীন রাখলাম। পেই জুজানজি, তুমি শুধু অন্ধই নও। সে এতটাই অন্ধ আর ধূর্ত যে তার উপপত্নীকে নিয়ে এখান থেকে কেটে পড়বে। তার আর এসে আমাকে সম্মান জানানোর প্রয়োজন নেই। পেই জুজানজি ঠান্ডাভাবে নাক ডাকলেন। নানজিকে আনুভূমিকভাবে তুলুন। ঘুরে চলে গেল। আমি উপরের দিকে তাকালাম। নানজি আমার দিকে বিজয়ী হাসি হাসল। মনে হচ্ছে এটা বলছে, তো কি হয়েছে যদি তুমি পরিবারের কর্ত্রী হও? মার্কুইস যাকে পছন্দ করেন সে আমি। আমি পেই জুজানজি পছন্দ করি না। সে কাকে সমর্থন করে তা আমার বিবেচ্য বিষয় নয়। আমি বিড়ালটাকে আদর করতে থাকলাম। আমিও কয়েকটি ছোট মাছ রেখেছিলাম। আমি বাইরে নানা গুজব ও কানাঘুষা শুনেছি। আমি ব্যাপারটা উপেক্ষা করলাম। 3 তারিখে ফিরতি সাক্ষাতের দিন। আমার মূল পরিকল্পনা ছিল একাই ফিরে যাওয়ার। আমি সবেমাত্র গাড়িতে উঠেছিলাম। পেই জুজানজিও উঠে এলো। আমি সহজাতভাবেই তার কাছ থেকে সরে গেলাম। তুমি এখানে কি করছো? ভ্রুকুটি করে পেই জুজানজি অসন্তুষ্ট ছিলেন। আমি বললাম, আমি তোমার সাথে ফিরে যাব। আমাদের বিয়ের দিনে এটা আমারই ভুল ছিল। সেদিন তোমাকে ছেড়ে যাওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না। আমার ভাগ্নে অসুস্থ। আমাকে তার যত্ন নিতে হবে। আমি স্বাভাবিকভাবে হাত তুললাম। তাকে বাধা দেওয়ার জন্য আমাকে এই কথাগুলো বলার দরকার নেই। পেই জুজানজি তার মুখ বন্ধ করে কিছুক্ষণ পর সে প্রসঙ্গ পাল্টে বলল, আমি তোমার সাথে ফিরে যাব। পাছে সম্রাট বলেন যে আমি এই বিয়েতে সন্তুষ্ট নই। তাই পেই শুয়ানজিও সম্রাটের ক্রোধকে ভয় পেতেন। সেই কারণেই আমার সাথে আমার বাবা মায়ের বাড়িতে ফিরে আসা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। আমি চোখ বন্ধ করলাম। আমি তার আজেবাজে কথা শুনতে চাই না। পেই শুয়ানজি অনর্গল বকবক করেই যাচ্ছিল। দেখে যে আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি। আমি মেজাজ হারিয়ে ফেলেছি এবং আর কিছু বলবো না। আমি বাড়ি ফিরে এলাম। আমি আনন্দে লাফিয়ে উঠে মায়ের উষ্ণ আলিঙ্গনে ছুটে গেলাম। এটা স্নেহ ভরে আমার গায়ে গা ঘষল। মায়ের কোমর জড়িয়ে ধরে, আমি তোমাকে খুব মিস করি, আমার ভালোবাসা। আমার মা আমাকে আলতো করে ধরেছিলেন। হুজানের কষ্ট হয়েছিল। পেই শুয়ানজির দিকে কেউ মনোযোগ দেয়নি। পেই শুয়ানজি নিঃশব্দে আমার পিছনে হাঁটছিলেন। আমি তাকে উপেক্ষা করলাম। দুপুরের খাবারের পর আমার বাবা পেই শুয়ানজিকে কড়া ভাষায় বকাচকা করলেন। পেই জুজানজি চুপ করে রইল। অবশেষে সে বলল যে সে হুজানের ভালো করে যত্ন নেবে। আমার পুরো নাম সুকিং হুজান। এই নামটা আমার খুব পছন্দ। কিন্তু পেই শুয়ানজি আমাকে ওই নামেই ডাকতেন। আমার এতটাই অস্বস্তি হচ্ছিল যেন একটা মাছি গিলে ফেলেছি। আমি আমার বাবা মায়ের সাথে অর্ধবেলা কাটিয়েছি। আমি আবার চলে যাচ্ছি। যাওয়ার আগে আমার বাবা মা আমাকে অনেক অনেক জিনিসপত্র দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। এগুলো সবই আমার পছন্দের জিনিস। আমি আমার বাবা মাকে ছেড়ে যেতে অনিচ্ছুক। আমার মা মৃদুস্বরে বললেন, বোকা ছেলে গু, বাড়ির কথা মনে পড়ছে। যে কোনো সময় ফিরে আসবেন না। গাড়িতে ওঠার পর আমার মন খারাপ। পর্দা তোলো।
দেখলাম আমার বাবা মা তখনও সেখানে দাঁড়িয়ে আমার চলে যাওয়া দেখছেন। আমার অশ্রু। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আমি হাত দিয়ে মুখ থাকলাম। আমার আঙুলের ফাঁক দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কেঁদো না। পেশুয়াঞ্জির কণ্ঠস্বর আমার কানে বেজে উঠল। আমি সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেলাম। শান্তভাবে চোখের জল মুছে ফেলুন। আমি মাথা তুলে দেখলাম পেশুয়াঞ্জি আমার পাশে বসে আছে। আমার খুব কাছে। তার হাতে একটি রুমাল ছিল। এটা আমার দোরগোড়ায় আনা হয়েছিল। আমি আমাদের মধ্যকার দূরত্ব বাড়িয়ে দিলাম। সে শীতল স্বরে বলল, আমার কাছে এসো না। আমার ঘৃণা হচ্ছে। পেশুয়াঞ্জির হাত বাতাসে জমে গেল। সে আমার দিকে দুবার তাকালো। সে আবার তার হাতটা সরিয়ে নিল। মার্কুইসের বাসভবনে ফিরে যান। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। দরজার কাছে নানজিকে অপেক্ষা করতে দেখে পেজুজানজি আমাকে অনুসরণ করল। নানজি 2 কদম এগিয়ে গেল। আমার পা পিছলে গেল। স্বাভাবিকভাবেই সে পেশুয়াঞ্জির বাহু ধরে ধরা দিল। সে পেশুয়াঞ্জির বুকে হেলান দিল। সে আমার দিকে তাকিয়ে আত্মতৃপ্তির হাসি হাসল। আমার চোখ দুটি উদাসীন ছিল। অনুগ্রহ লাভের এই ধরনের নাটক। সে উপপত্নীর মতো বেরিয়ে এল। আমি পেশুয়াঞ্জির দিকে একবারও তাকালাম না। সে ঘুরে উদাসীনভাবে হেঁটে চলে গেল। বেশ কয়েকদিন ধরে আমি পেজুয়াঞ্জিকে দেখিনি। সেই উপপত্নীও শ্রদ্ধা জানাতে আসেননি। আমার মন ভালো আছে। বাকি জীবনটা এভাবে কাটাতে পারলে বেশ ভালোই হতো। খাবার ও পোশাক নিয়ে কোনো চিন্তা নেই। 1 মাস পরে পেজুজানজি আমার সামনে এসেছিলেন। উদাসীন সুর, আমার প্রেমিকা গর্ভবতী। আপনি পেই পরিবারের কর্ত্রী। এখন থেকে তার খাদ্য, বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তোমার মতোই হবে। তোমার অবস্থানের কারণে তাকে হেনস্থা করার অধিকার তোমার নেই। তিনি দয়ালু। আমি আশা করি আপনি তার প্রতি আরও সদয় হবেন। তোমাদের দুজনের মধ্যে ভালো বনিবনা হবে। আমি এটা শুনেছি। তার মুখটা হঠাৎ শীতল হয়ে গেল। তার ব্যক্তিত্ব ছিল অপ্রতিরোধ্য। আমি প্রধান শিক্ষকের জ্যেষ্ঠ কন্যা। আমি সুয়ের সব পণ্য খাই ও ব্যবহার করি। এতে তোমার কি আসে যায়? আপনার জরাজীর্ণ প্রাসাদ। তুমি কি তোমার তথাকথিত সম্ভ্রান্ত উপপত্নীর ভরণ পোষণ করতে পারবে? সংসারের ক্ষমতা তোমার উপপত্নীর হাতে। সে যা খুশি খেতে পারে। পুরো মার্কিসের প্রাসাদটা খেয়ে ফেলা কোনো সমস্যাই হবে না। পেজুজানজি ভ্রুকুটি করলেন। সে অসন্তুষ্টভাবে আমার দিকে তাকালো। তুমি মার্কুইসের প্রাসাদে বিয়ে করেছ। খাবার ও পোশাক কি মার্কিসের পরিবারের নয়? আমার সাথে সুপরিবারের কথা তুলবেন না। যদিও পরিবারের ক্ষমতা তার হাতেই রয়েছে, কিন্তু তিনি নিয়ম মেনে চলতেন। সে তার উপপত্নীর মতোই ক্ষেত, পোশাক পরত এবং একই জিনিসপত্র ব্যবহার করত। সে তোমার মতো হতে চায় না। আমার আশঙ্কা এটি আপনার অবস্থানের ক্ষতি করবে। তার কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। আমি আপনাকে ঠিক এটাই বলতে এখানে এসেছি। আপনি সম্মত? তবেই সে তার গর্ভাবস্থার দিকে মনোযোগ দিতে পারবে। সবসময় তার উপর নিজের রাগ ঝাড়বেন না। আমি কখন তাকে হেনস্থা করেছিলাম? সে তোমাকে এটাই বলেছিল। আমার চোখ শান্ত ছিল। পেজুজানজির শীতল মুখের দিকে তাকিয়ে বারবার উস্কানি দেওয়া। আমার মেজাজ ভালো হওয়া সত্ত্বেও আমি নিজেকে সামলাতে পারি না। পেজুজানজি আমার পাশে বসল। আমি নিজের জন্য 1 কাপ চা ঢেলে নিয়ে পান করলাম। তারপর সে বলল, সে তোমার সম্পর্কে কোনো খারাপ কথা বলেনি। এই সব কিছুই আমি নিজের চোখে দেখেছি। তুমি নিশ্চয়ই অন্ধ। আমি যে ফলটা খাওয়া শেষ করিনি সেটা হাতে ধরেছিলাম। এটা পেশুয়াঞ্জির মুখে চড় মারা হয়েছিল। যাও এবং তোমার মার্কুইসের অট্টালিকা থেকে হিসাবের জঞ্জালগুলো খুঁজে বের করো। দেখা যাক কত টাকা এখনো আমার সাথে কথা বলছে। সে কি শুধু উপপত্নীর ভাগটাই চায় না? এই মহিলা রাজি। আমার মনে হয় তার পক্ষে এটা কেনা সম্ভব নয়। আমি আপনাকে এই বিষয়টি আবারও জোর দিয়ে বলছি। আমি আমার যৌতুক ব্যবহার করেছিলাম। আমি তোমার জমিদার বাড়ি থেকে 1 দানা ভাতও খাইনি। আমার বাবা মা আমাকে ভালোবাসেন। তারা আমাকে অনেক যৌতুক দিয়েছিল। রাজধানীতে কয়েক ডজন দোকান, হাজার হাজার একর উর্বর জমি, বেশ কয়েকটি এস্টেট। এছাড়াও বিভিন্ন বিলাসবহুল জীবনযাত্রার পণ্য রয়েছে। আমি আমার সারা জীবনে এর সবটুকু ব্যবহার করতে পারব না। প্রতিদিন দামি খাবার খাওয়া। আমি নিজের প্রতি অন্যায় করতে পারি না। মার্কিসের পারিবারিক সম্পদ। ওই উপপত্নীটি নিজেকে আমার সাথে তুলনা করতে চায়। ওই মুখটা অনেক বড়। সে অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে রইল। আমি যুদ্ধক্ষেত্র থেকে অনেক যুদ্ধোদ্ধ সম্পদ দখল করেছিলাম। কিন্তু সেই টাকা আমি সেগুলো সব নিহত সৈন্যদের পরিবারের মধ্যে বিতরণ করে দিয়েছি। এটি পেনশন হিসেবে ব্যবহৃত হতো। অবশিষ্ট অর্থ বাগদানের উপহার হিসেবে আপনার পরিবারকে পাঠানো হয়েছিল। তোমার বাগদানের উপহারগুলো আনা উচিত ছিল, তাই না? আমি তোমার যৌতুক স্পর্শ করব না। কিন্তু আমি আশা করি আপনি ওই বাগদানের উপহারগুলো বাজেয়াপ্ত করতে পারবেন। তাহলে আমার প্রিয়জন কষ্ট পাবে না। তার নির্লজ্জ কথায় আমি রাগে প্রায় হেসেই ফেলেছিলাম। আমি এইমাত্র ছেড়ে দিলাম। আমি বাগদানের উপহারগুলো গ্রহণ করেছি। ওটা আমার। তুমি 1 ইঞ্চিও নড়তে পারবে না। পেজুজানজি, তোমার নির্লজ্জতা তোমাকে নিয়ে আমার বোঝাপড়াকে সত্যিই প্রসারিত করেছে। আমি ভেবেছিলাম তুমি। ওরা আগে থেকেই যথেষ্ট নির্লজ্জ ছিল। আমি কখনো কল্পনাও করিনি যে এটা আরও বেশি নির্লজ্জ হতে পারে। জেনতাং সেই উপপত্নীর কাছে 1 বাটি গর্ভপাতকারী ওষুধ পাঠিয়েছিল। তাকে পান করতে দেখে ভ্রূণটি গর্ভপাত না হওয়া পর্যন্ত আমি ঘুরে আমার ব্যক্তিগত পরিচারিকাকে যেতে বারণ করলাম। পেজুজানজি সামান্য চোখ খুল। সে রেগে গিয়ে আমার দিকে আঙুল তুলল আর সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ ভেঙে পড়ল। তুমি এক হিংস্র মহিলা। তারা একটা বাচ্চাকেও সহ্য করতে পারে না কেন? আমি সেখানে অলসভাবে বসেছিলাম, মুগ্ধ হয়ে দেখার জন্য চোখের পাতা তুলে। পেজুয়ানজির রাগী মুখ। প্রশংসা করার জন্য যথেষ্ট। আমি কোনোমতে তার সাথে কথা শুরু করতে পেরেছিলাম। সে একজন উপপত্নী ছিল। পরিবারের কর্ত্রী হিসেবে আমার আগে সন্তান ধারণের যোগ্যতাই ওরা রাখে না। তুমি নির্লজ্জ। আমার সুপরিবারের এখনো কোনো লজ্জা নেই। বিশাল রাজধানী শহরটির দিকে তাকান। বিখ্যাত এবং সম্মানিত পরিবারগুলি। কোন পরিবার প্রথমে অবৈধ সন্তান জন্ম নিতে দেবে? পেশুয়ানজি মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেলেন। রাগ প্রকাশ করা হয়নি। চেপে রাখতে রাখতে তার মুখ লাল হয়ে গেল। সে হাল ছাড়বে না। শিশুর জন্ম প্রসঙ্গে আপনার নামে নিবন্ধিত হওয়ার অর্থ হলো আপনি বৈধ স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। যাই হোক, আমি জীবনে তোমাকে কখনো স্পর্শ করব না। তোমার নিজের সন্তানও হবে না। তাতে কি যদি তুমি সেই শিশুটিকে বধ করো? ভবিষ্যতে ঝিয়েরের সাথে আমার আরও অনেক সন্তান হবে। ওই শিশুদের সবাইকে আপনার নামে নিবন্ধন করা যেতে পারে। তারা তোমার ওরস্টাদ সন্তান। পেশুয়ানজিকে দেখে মনে হচ্ছিল তিনি চান আমি যেন তার সন্তানকে বধ করি। আমার চেহারার জন্য এটা একটা সস্তা। আমি না হেসে পারলাম না। আমি আর আমার সামনে থাকা মানুষটির দিকে তাকাতে পারছি না।
সেই তরুণ সেনাপতির সাথে সম্পর্কিত। এটা তো বেশ একটা পরিকল্পনা। আমিও এমন অনেকগুলো সন্তান চাই যারা আমার যৌতুক খাবে। এটা একটা চমৎকার ধারণা। ফি চুয়ানজি আমাকে মেরামত এবং গর্ভপাত। আপনি একটি বেছে নিন। আমি সরাসরি পেই চুয়ানজির দিকে তাকিয়ে রইলাম। শান্ত সুর। আমার আর রাগী হচ্ছিল না। আমার কাছে এটা হাস্যকর মনে হয়। হাস্যকর। এই ধরনের ব্যক্তি আসলে আমার মহান জিয়া রাজবংশের একজন তরুণ সেনাপতি। পেই জুয়ানজির মুখ ছাই হয়ে গেল। আমার মুষ্টি আবার শক্ত হচ্ছে আর খুলছে দেখছি। ঢিলা করা এবং আটসাট করা। শেষবার সে আমার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। সে একটিও কথা না বলে চলে গেল। আমি চুনতাওয়ের দিকে ফিরলাম। চুনতাও প্রচণ্ড ক্ষুব্ধ দেখাচ্ছিল। আমার ক্ষোভে ক্ষুব্ধভাবে মাথা নেড়ে। এই ভৃত্যটি অবশ্যই দেখবে যখন ওই উপপত্নী গর্ভপাতের পানীয়টি পান করবে। গর্ভপাত না হওয়া পর্যন্ত। চুনতাও ঘুরে নিজের কাজ সারতে নিচে চলে গেল। কাজগুলো সে ঠিকঠাকভাবে সম্পন্ন করবে বলে আমার বিশ্বাস। আমিও দৃশ্য উপভোগ করার ইচ্ছা হারিয়ে ফেলেছি। আমি আমার পরিচারিকার সঙ্গে বেড়াতে প্রাসাদ থেকে বেরিয়েছিলাম। আমি আমার পছন্দের অনেকগুলো জিনিস কিনেছি। 2টি বগি ভর্তি ছিল। তারা এক বিশাল শোভাযাত্রা করে বাড়ি ফিরলেন। চুনতাও আমার পাশে এলো। সে শ্রদ্ধার সাথে বলল, ম্যাডাম গো, ব্রন্টির গর্ভপাত হয়েছে। আমি হাসলাম। তার ফর্সা কোমল হাতের ইশারায়। চলো ওই উপপত্নীর সাথে দেখা করতে যাই। এই ফাঁকে তাকে কিছু সাপ্লিমেন্টও পাঠিয়ে দিও। আমি হাসি মুখে নানজির উঠোনে পৌঁছালাম। তার উঠোনটি সব দিক থেকে সুন্দরভাবে সাজানো ছিল। সে যতই সাজাক না কেন, এটাও আমার উঠোনের সাথে তুলনীয় নয়। আমি নানজির শোবার ঘরে ঢুকলাম। তাকে বিছানায় শুয়ে থাকতে দেখে আমি হেসে তার দিকে এগিয়ে গেলাম। সুন্দরভাবে বসুন। আমি আপনার অধম সেবক, শুনেছি যে আপনার গর্ভপাত হয়েছে। আমি আজ এই অট্টালিকাটি ছেড়ে যাচ্ছি। আমি অনেক জিনিস কিনেছি। আমি শুধু তোমার সাথে দেখা করতে এসেছিলাম। এই নাও তোমার জন্য একটু টনিক। নানজির মুখ ফ্যাকাশে ছিল। দুর্বল শরীর। সে আমার দিকে কটম করে তাকালো। রক্তবর্ণ চোখ। তারা আমার মাংস ও রক্ত ভক্ষণ করতে চায়। সে দাঁতে দাঁত চেপে ধরল। ম্যাডাম, আপনি এত নিষ্ঠুর কেন? তারা একটি শিশুকেও রেহাই দেয়নি। এটাই কিছু পরিবারের লালন পালন? চুনতা উচ্চস্বরে চিৎকার করে উঠল। তুমি একজন সামান্য উপপত্নী হয়ে সেই ভদ্রমহিলাকে প্রশ্ন করার সাহস কি করে পাও? সে তাকে চড় মারার উদ্দেশ্যে তেড়ে গেল। আমি তাকে থামিয়ে দিলাম। আমার গর্ভপাত হয়ে গেছে। সে এখনো দুর্বল, সুস্থ হওয়ার আগে কথা বলবেন না। আমি এক মুহূর্তের জন্য নানজির অভিব্যক্তির মুগ্ধতা অনুভব করলাম। আমি ভালো বোধ করছি। সে সবসময় আমার সামনে তার ক্ষমতা জাহির করত। আমি তাকে জানিয়ে দিলাম। এই বাড়ির কর্তাকে? তার সন্তানের নাম পেই জুজানজি। একে বাঁচানোও যাবে না। আমি দয়ালু মানুষ নই। আমি একেবারে শেষ পর্যন্ত খলনায় কি থাকব। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। নানজির দিকে তাকিয়ে হাসছে। কোমল কণ্ঠস্বর। আমাকে তালাক দাও এবং গর্ভপাত। আমি পেই জুজানজিকে একটি বেছে নিতে দিই। পেই জুজানজাং বেছে নিয়েছেন। গর্ভপাত হলো কারো হৃদয়কে হত্যা করার মতো। নানজি মুখভর্তি রক্ত কাশল। এটা বিছানা ছিটকে পড়ল। সে উঠতে কষ্ট পাচ্ছিল। আমার দিকে তাকিয়ে তুমি মিথ্যা বলছো। এটা স্পষ্ট যে তুমি বিদ্বেষপরাজন। তারা মার্কুইসকে দোষারোপ করার ব্যাপারে জোর দিয়েছিল। লর্ড মার্কুইস সে ধরনের মানুষ নন। আমি নিজের দিকে নিচে তাকালাম। ফর্সা এবং কোমল আঙুল। আমি আমার নখগুলো হালকা গোলাপি রঙে রাঙিয়েছি। আমার এটা খুব ভালো লাগে। মুখে হাসি নিয়ে আমি মুখ তুলে তাকালাম। পেই শুয়ানজি ঠিক সেই ধরনেরই একজন মানুষ ছিলেন। সে যদি আমাকে তালাক দেয় তবে সম্রাট তাকে শাস্তি দেবেন। তারা হয়তো তার অধিকারগুলো ফিরিয়ে নিতে পারে। তুমি একজন উপপত্নী ছাড়া আর কিছুই নও। তিনি বিষয়টিকে কতটা গুরুত্ব দেন? ওর দিকে তাকাও, ও নিজের বিয়ের বিরুদ্ধে বিদ্রোহ করারও সাহস করে না। তোমাকে উপপত্নী হিসেবে গ্রহণ করব। তিনি ক্ষমতা ও সৌন্দর্যের মাঝে আটকা পড়েছিলেন। সঠিকটি বেছে নেওয়া। পেই জুজানজাং সামরিক ক্ষমতা ধরে রেখেছিলেন। তারা আরও বেশ কয়েকটি যুদ্ধে জয়লাভ করেছিল। বিদ্যুৎ সম্রাট কি শুধু দাঁড়িয়ে থেকে তার ক্ষমতার উত্তরোত্তর বৃদ্ধি দেখবেন? এই বিবাহের ব্যবস্থাটি বিদ্যুৎ সম্রাট ইচ্ছাকৃতভাবে করেছিলেন। আমি রাজকীয় আদেশ অমান্য করেছিলাম এবং বিদ্যুৎ সম্রাট সুপরিবারকে শাস্তি দিয়েছিলেন। পেই জুজানজি রাজকীয় আদেশ অমান্য করেছিলেন। বিদ্যুৎ সম্রাট তখন এই সুযোগটি কাজে লাগিয়ে পেই শুয়ানজির সামরিক শক্তি পুনরুদ্ধার করলেন। বিদ্যুৎ সম্রাটের পরিকল্পনাটি চমৎকার ছিল। পেই শুয়ানজাং বা আমি কেউই রাজকীয় আদেশ অমান্য করিনি। বিদ্যুৎ সম্রাট এরপর কি করবেন তা স্পষ্ট নয়। নানজি অবিশ্বাস ভরে তাকাল। সে কয়েক মুখ রক্ত থুতু করে ফেলে দিল। হিদস বিদারক। পেই শুয়ানজাং দরজা ঠেলে ভেতরে ঢুকল। আমার প্রিয়জনকে এভাবে দেখে রাগে তার চোখ লাল হয়ে উঠল। সে হাত বাড়িয়ে আমাকে ঠেলে সরানোর চেষ্টা করল। আমি দ্রুত একপাশে সরে গেলাম। পেই জুজানজাংয়ের বাড়িয়ে দেওয়া হাত এড়িয়ে চলুন। পেই শুয়ানজাং আমার দিকে হিংস্রভাবে তাকালেন। তারপর ঘুরে দাঁড়ান। আলতো করে সে নানজিকে নিজের বাহুডোরে টেনে নিল। তার মুখের কোণ থেকে রক্তটা আলতো করে মুছে দিন। শাখা, আমি আপনার জন্য রাজকীয় চিকিৎসককে ডেকে পাঠাবো। নানজি দুর্বল। সে মাথা তুলে মৃদু হাসল। প্রভু, দয়া করে মহিলাটিকে দোষ দেবেন না। সে আমাদের সন্তানকে গর্ভপাত করাতে চায়নি। উপপত্নী হিসেবে এটা আমারই দোষ ছিল। আমার স্ত্রীর আগে আমার সন্তান নেওয়া উচিত হয়নি। ভদ্রমহিলা আমার জন্য কিছু টনিকও এনেছিলেন। তোমার আমাকে পুরস্কৃত করা উচিত। আমি ভদ্রমহিলার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। চুনতাও আমার জন্য একটি গোল টুল নিয়ে এলো। আমি আবার বসে পড়লাম। এই ব্যভিচারী যুগলের আলিঙ্গন ও চুম্বন উপভোগ করুন। আমি নাটক দেখতে বেশ উপভোগ করি। এই নাটকটি চমৎকার। পেই জুয়ানজির রাগ আরও গভীর হল। সে তার রাগ দমন করল। নানজিকে আলতোভাবে সান্ত্বনা দেওয়া। আমি তোমাকে এভাবে নিজেকে ছোট করতে দেব না। আমার হৃদয়ে আপনি পেই পরিবারের বৈধকর্ত্রী। নানজি কেঁপে উঠল। কাঁপছি আর আমার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি এটা বলতে ভয় পাচ্ছিলাম। মহিলাটি এই পরিবারের প্রধান। পেই জুজানজি আমার দিকে ঘুরে তাকাল। ছুরি দিয়ে চোখ। ডুকিং হুজান, তুমি ইতিমধ্যেই তার গর্ভের ভ্রূণটিকে নষ্ট করে দিয়েছ। তারা তাকে যেতে দেবে না কেন? তুমি কি কেবল তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতেই আনন্দ পাও? আমি হাত তুলে তালি দিলাম। এই নাটকটি খুব উত্তেজনাপূর্ণ। পাশে থাকা ব্রোকেডের বাক্সটির দিকে ইশারা করে। আমি সদরভাবে তাকে কিছু সম্পূরক ঔষধ দিয়েছিলাম। এটি 10 বছরের পুরনো টনিক জিনসেং। এটা তার জন্য ভালো নয়। পেই শুয়ানজাং মাথা ঘুরিয়ে তাকালেন। আমি সাপ্লিমেন্টের ওই বাক্সটাও দেখেছিলাম। নানজি পেই জুজানজাংয়ের জামা ধরে টান দিল। লাল চোখে সে ক্ষুব্ধভাবে বলল, হে প্রভু, আমাদের সন্তানরা। তোমার স্ত্রীর সাথে তোমার একটি সন্তান থাকা উচিত।
তিনি আমাকে জন্ম দিলেন এবং তারপর তিনি আমাকে জন্ম দিলেন। পেই জুজানজাং ঠোঁট চেপে ধরলেন। আজেবাজে কথা বলো না। আমার সন্তান কেবল তোমার গর্ভ থেকেই আসতে পারে। নানজি তার ঠোঁট কামড়ে ধরল। অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু উপপত্নীরা প্রথমে সন্তান ধারণ করতে পারে না। পেই জুজানজি সান্ত্বনা দিলেন। চিন্তা করবেন না। আমার নিজস্ব একটা ধরন আছে। আমি তাদের কথোপকথন শুনলাম। কিন্তু পেই জুজানজি আমার সাথে সন্তান নিতে চায়। আমি এখনো রাজি নই। আমি ধীরেসুস্থে হেঁটে চলে গেলাম। পরিপূরকের একটি বাক্স রেখে দিন। আমি সন্ধ্যায় রাতের খাবারের পর মিষ্টি খাচ্ছিলাম। চুনতাওয়ের মুখে উপপত্নীর পক্ষের চমৎকার কাণ্ডের বর্ণনা শুনছিলাম। পেই শুয়ানজি চলে যাওয়ার পর সেই উপপত্নী অনেক জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি তাকে যে সাপ্লিমেন্টের বাক্সটা দিয়েছিলাম সেটাও সে চাকরদের দিকে ছুড়ে দিল। এই উপপত্নী কিভাবে এত অমিতবুঝি হতে পারে? এমনকি 10 জন পেই শুয়ানজিরও তাদের লালন পালন করার সামর্থ্য ছিল না। চুনতাও জানে আমি নাটক দেখতে ভালোবাসি। নাটক দেখার প্রতিও তার ভালোবাসা গড়ে উঠেছিল। রাজধানীর প্রতিটি পরিবারে যা কিছু ঘটে তার সবই সে জানে। প্রাসাদের ভিতরের কথা তো বাদই দিলাম। এইসব গুজবের কথা বলতে গেলে তার চোখ উত্তেজনায় পূর্ণ ছিল। আমার চোখ কুঁচকে গেল। আমাকে উত্তপ্ত করার মূল্য দিতে হবে। পরের মাস আমি এখনো মার্কিসের প্রাসাদে লুকিয়ে আছি। আমি বাইরে যাই না এবং কোনো সামাজিক মেলামেশায় অংশ নিই না। প্রতিদিন বিড়ালদের আদর করা, খাবার, পানীয় এবং বিনোদন। ফুলের মণ্ডপে পেই শুয়ানজির সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছিল। পেই শুয়ানজি সবসময় আমার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাতেন। আমার মনে হয় আমি একটা অকেজো আবর্জনা যে কিছুই করতে পারে না। সে বিনামূল্যে পেই পরিবারের সম্পত্তি দখল করে নিয়েছিল। উপপত্নীর অবস্থান, তার যদি সাহস থাকে তবে সে রাজকীয় আদেশ অমান্য করতে পারে। তুমি আমার উপর কেন রাগ ঝাড়ছ? আমি অসুখী থাকলে তাদের সহজে ছাড় দেবে না। গোপনে একজন আমার উপর নজর রাখত। প্রতিবার যখন তারা ঘনিষ্ঠ হয় ইচ্ছাকৃতভাবে তাদের বাধা দিন। কয়েকবার পর অবশেষে পেই শুয়ানজি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সে কালো মুখ নিয়ে আমার কাছে এলো। তুমি কি এটা ইচ্ছাকৃতভাবে করেছ? আমি তোমাকে স্পর্শ করব না। আমি শুধু বদমাশদের সাথেই মেলামেশা করতে পছন্দ করি। তুমি মশান্বিত। আমি অবজ্ঞার সাথে পেই শুয়ানজির দিকে তাকালাম। সে শান্তভাবে বলল, তুমি ব্যাপারটা নিয়ে বেশি ভাবছ। আমি তোমাকে পছন্দ করি না। আমি ঈর্ষান্বিত নই। এখন থেকে আমাদের নিজেদের মধ্যেই থাকা উচিত। আমি তোমাকে উস্কানি দেব না। আমিও আশা করি আপনি আমাকে বিরক্ত করবেন না। আমি শুধু আমার বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাই। আমাকে দেখলে অন্য পথ দিয়ে যেতে ভুলো না। আর আমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করো না। পেই শুয়ানজির মুখ আরো কালো হয়ে গেল। সে আমার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। সে কিছুই বলল না। ঘুরে চলে গেল। পরবর্তী পেই শুয়ানজি আমার সামনে খুব কমই আসেন। মাঝে মাঝে তার সাথে দেখা হয়ে গেলেও সে ঘুরে কিছুটা দূরে চলে গেল। আমি খুশি। মার্কিসের এই প্রাসাদে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। পরিবারের ক্ষমতা নামগির হাতেই রয়েছে। রাজধানীর ধনী পরিবারগুলোর পাঠানো আমন্ত্রণপত্র তাদের সবাইকে নামগিতে পৌঁছে দেওয়া হয়েছিল। ঘর থেকে বেরিয়ে যান, ডাকটি আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু আমি এতে জড়াতে চাই না। এরপর তিনি দ্বারক্ষককে তাদের সবাইকে নানজিতে পাঠিয়ে দিতে নির্দেশ দিলেন। নানজি গর্বভরে আমার সামনে জাহির করল। আমি মৃদু হাসলাম। নাটক দেখার মতো। তাকে হাসির পাত্র হতে দেখার অপেক্ষায় আছি। আমি শুনেছি ইনি সেই মহিলা যাকে পেই শুয়ানজাং সীমান্ত থেকে ফিরিয়ে এনেছিলেন। দরিদ্র পরিবার। তার সাধারণ আমি তাকে ঘৃণা করি। তারা আমার প্রিয়তম বলে অভিহিত হওয়ার যোগ্য নয়। নানজি বিব্রত বোধ করল। আমি বুঝতে পারছি তারা এটা খুঁজে পাচ্ছে না। একজন বিখ্যাত মহিলা শিক্ষিকা যিনি নানজি শেখাতে পারেন। সেই কারণেই আমি তোমার কাছে আসতে বাধ্য হয়েছি। দেখে মনে হচ্ছিল সে বেশ ভালো একটা সৌদা পেয়েছে। পেই শুয়ানজির কথাগুলো বেশ আকর্ষণীয়। তিনি অন্যদেরকে তোষামতকারী বলে আখ্যা দিলেন। নিজেই। আর তিনি কেন তার চেয়ে নিম্ন মর্যাদার লোকদের সম্মান করবেন? পেই জুজানজি দেখল যে আমি কথা বলিনি। মনে হলো তিনি বুঝতে পেরেছিলেন যে তার কণ্ঠস্বরটা একটু বেশি কঠোর হয়ে গিয়েছিল। হালকা কাশি। তিনি কোমল অভিব্যক্তিতে আমার দিকে তাকালেন। কোমল কণ্ঠস্বর। ওয়ানর, আমি আগেও তোমার কাছে দুঃখিত ছিলাম। কিন্তু এই সব কিছুর সাথে তার ছেলের কোনো সম্পর্ক নেই। আমি আশা করি তুমি অতীতের তিক্ততা ভুলে গিয়ে তাকে একটি শিক্ষা দেবে। আমার চোখ শান্ত ছিল। তিনি স্বাভাবিকভাবে হাত তুলে আমাকে তাকে ম্যাডাম বলে সম্বোধন করতে বললেন। অতীতে যা ঘটেছিল শুধু ক্ষমা চেয়ে এর ক্ষতিপূরণ করা যায় না। তারা আমার চোখের সামনে মারা গেল। আমি পলকও ফেলব না। পেই জুজানজি সহজেই ভালো পরামর্শ গ্রহণ করতেন। সে মাথা নিচু করে বলল, ম্যাডাম। আমি হেসে মাথা নাড়লাম। আমি একমত। আমি দক্ষিণ শাখাটির দিকে তাকানোর জন্য মাথা ঘোরালাম। আপনি প্রতিদিন চেনশিতে সকাল 7টা বিয়োগ 9টা আসেন। মাঝে মাঝে ফিরে যান। নানজি ইক্সি। তিনি তাকে বারবার ধন্যবাদ জানালেন, ম্যাডাম। পেই শুয়ানজি অবশেষে আমার দিকে মৃদু হাসলেন। নানজির সরু কোমর জড়িয়ে ধরে তারা আমার সামনে দিয়ে ভালোবাসার সাথে চলে গেল। চুনতাও বুঝতে পারছিল না আমি কি করছিলাম। মহিলাটি কেন? আমি হালকা হাসলাম। সে একজন উপপত্নী ছিল। তাদের উপপত্নীদের নিয়মকানুন শেখা উচিত। তুমি তার দিকে তাকিয়ে থাকো। চুনতাও তৎক্ষণাৎ বুঝে গেল। এই ভিত্ত এই উপপত্নীকে ভালো করে শিক্ষা দেবে। পরের দিন নামগি তাড়াতাড়ি এসে পৌঁছাল। চুনতাও তাকে প্রধান হলে বসে অপেক্ষা করতে বলল। আমি এখনো স্বাভাবিকভাবে ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত ঘুমাই। যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দুপুর হয়ে গেছে। আমি ধীরে ধীরে আমার খাবার খেলাম। দুপুরের খাবারের সময় কেবল আমার নানজির কথা মনে পড়েছিল। আমি ভালো মেজাজে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। নানজি দেখল যে আমি অখুশি দেখাচ্ছি। কিন্তু সম্ভবত বুঝতে পেরে যে তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। ক্ষোভটি তৎক্ষণাৎ দূর হয়ে গেল। পরবর্তী এরপর উপপত্নীদের যথাযথ আদব কায়দা শেখানোর দায়িত্ব চুনতাওকে অর্পণ করা হয়েছিল। চুনতাও তাকে শিখিয়েছিল মালকিনকে সম্মান করতে। মালকিন তাকে পূর্ব দিকে যেতে বললেন। সে পশ্চিমে যেতে পারবে না। মালকিন তাকে পশ্চিমে যেতে বললেন। সে পূর্ব দিকে যেতে পারবে না। উপপত্নীর সাথে উপপত্নীর সাক্ষাৎ। সম্পূর্ণ হাঁটু গেড়ে বসার অনুষ্ঠানটি সম্পাদন করা উচিত। মালকিনের সাথে তর্ক করো না। নামজি নির্দেশ গ্রহণের জন্য হাঁটু গেড়ে বসো। ক্লান্ত হলে উঠে দাঁড়ান এবং বিশ্রাম নিন। বিশ্রামের পর আবার হাঁটু গেড়ে বসুন। আমি একপাশে বসে নামগির অভিব্যক্তি মুগ্ধ হয়ে দেখছিলাম। নিজের চোখে তার অভিব্যক্তি দেখে আনন্দ থেকে চূড়ান্ত ঘৃণায়। মাত্র একদিন হয়েছে। সে এটা সহ্য করতে পারছিল না। আমি পেই শুয়ানজির কাছে ছুটে গিয়ে তাকে বললাম যে আমি ইচ্ছাকৃতভাবে তাকে হেনস্থা করেছি।
পেই শুয়ানজি তাকে অপমান করে আমার কাছে ছুটে এসে আমাকে বকাঝকা করল। সু কিংহুজান, আমি কখনো ভাবিনি তুমি এতটা তুচ্ছ মনের মানুষ হবে। শেখানোর প্রতিশ্রুতি, কিন্তু তারা তার আড়ালে তাকে অপমান করত। তুমি সীমা ছাড়িয়ে গেছ। তিনি খুব নম্র ও দয়ালু ছিলেন। আমি ঠিক কি এমন করেছি যে তোমার ক্ষতি করেছ? তুমি তার সাথে এভাবে দুর্ব্যবহার করবে? আমি মৃদু হাসলাম। সে তার হাতের চায়ের কাপটা পেই শুয়ানজির পায়ের কাছে আছড়ে ভাঙল। তুমি আমাকে তাকে আদব কায়দা শেখাতে বলেছিলে। সে একজন উপপত্নী ছিল। তারা উপপত্নীদের নিয়মকানুন শিখেছিল। আমি কি এটা ভুলভাবে শিখিয়েছি? পেই শুয়ানজি, এত অযৌক্তিক হবেন না। আমার ঘৃণা হচ্ছে। সে তাদের দরজায় গিয়েছিল অপমান ডেকে আনতে। আমি কিভাবে এই সুযোগটা হাতছাড়া করতে পারলাম? ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তারা কেন নিজেদেরকে ন্যায্য মনে করবে? তারপর আমি অতীতের সবকিছু ভুলে যাব। আজ্ঞাপালন করে নামজিকে শিক্ষা দাও। পেই শুয়ানজি কথা বলতে গিয়ে আটকে গেলেন। ওরা আমার কোনো ক্ষতি করার সাহস করবে না। ঘুরে চলে গেল। অবশেষে পেই জুজানজাং তবুও একজন স্বল্পখ্যাতিসম্পন্ন মহিলা শিক্ষিকাকে নিযোগ দিয়েছিলেন। নামজিকে শেখাতে এসো। নানজি মার্কিসের প্রাসাদের কর্তৃর প্রতিনিধিত্ব করে ভোজসভায় যোগদান করেছিলেন। রাজধানীর মহিলারা ও কন্যারা। তারা দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ও গোপনে আলোচনা করেছিলেন। আমার বাবা প্রমাণ সংগ্রহ করেছিলেন। পেই শুয়ানজাংয়ের বিরুদ্ধে তার উপপত্নীকে পক্ষপাতিত্ব এবং নিজের স্ত্রীকে হত্যার অভিযোগ এনে একটি স্মারকলিপি দাখিল করা হয়েছিল। বৃদ্ধ সম্রাট পেই শুয়ানজাংকে প্রাসাদে তলব করলেন। তাকে ভালো করে বকা দেওয়া হয়েছিল। তিনি নিজের দখলে থাকা ক্ষমতারও কিছু অংশ ফিরিয়ে নিলেন। আমার বাবা আমাকে যে চিঠিটি লিখেছিলেন তা আমি অত্যন্ত আগ্রহ নিয়ে পড়লাম। যখন বৃদ্ধ সম্রাট পেই জুজানজাংকে তিরস্কার করেছিলেন, আমার বাবা ঠিক আমার পাশেই ছিলেন। খুঁজছেন? আমার বাবা চিঠিতে সেই দৃশ্যটি বিস্তারিতভাবে লিখেছিলেন। পড়া শেষ করার পর তার মুখের কোণ সামান্য উপরের দিকে বাঁকানো। আমার বাবা মা এখনো আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। তোমাকে কষ্ট পেতে দেখা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। পেই শুয়ানজি সম্ভবত বৃদ্ধ সম্রাটের বকুনি খাওয়ার ভয়ে আতঙ্কিত ছিলেন। এরপরে কিছু সময়ের জন্য তারা আমার সামনে উপস্থিত হয়নি। নামগি আর কোনো ভোজসভায় যোগ দেননি। আমি এই অট্টালিকায় অনেক দিন ধরে থেকে যাচ্ছি। আমি একটু তাজা বাতাসের জন্য বাইরে যেতে চেয়েছিলাম। আমি বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেছি। অবশেষে আমরা একটি রেস্তোরাঁও এসে পৌঁছালাম। আমি কিছু খেতে যাচ্ছি। এইমাত্র দরজার ভেতরে ঢুকলাম। তারপর আমার দেখা হয়ে গেল জিয়াং জিংসুর সাথে, যে আমার বিয়ের আগে থেকেই শত্রু ছিল। তিনি প্রধানমন্ত্রীর পরিবারের বৈধ কন্যা। তাদের মর্যাদা আমার সমতুল্য, খ্যাতিও। কিন্তু আমাদের মধ্যে ঠিক জমে না। যখনই আমাদের দেখা হয় আমরা সবসময় ঝগড়া করি। 2 মাস আগে তিনি তৃতীয় রাজপুত্রের সঙ্গে উপপত্নী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আমি উদাসীনভাবে তার দিকে তাকালাম। অন্যদিকে তাকাও। আমরা একটি ব্যক্তিগত কক্ষে প্রবেশ করলাম। জিয়াং জিংসু আমাকে দেখেছে। এক ধাপ ঘুরানো। আমার সাথে ব্যক্তিগত কক্ষে প্রবেশ করুন। আমার পাশে এসে বসো। চিবুক সামান্য উঁচু করা। সু চিংহুজান, বয়স বাড়ার সাথে সাথে তোমার অবস্থা সত্যিই খারাপ হচ্ছে। কি সাহসে তুমি একজন উপপত্নীকে তোমার উপর চড়তে দিলে? বেপরোয়াভাবে কাজ করা। অথচ তুমি মার্কিসের প্রাসাদে লুকিয়ে আছো এবং বের হওনি। কি লজ্জার। আমি আমার ডান হাতের উপর চিবুক রাখি। জিয়াং জিংসুর দিকে তাকিয়ে হাসছেন। আমি বাইরে যেতে ও মেলামেশা করতে পছন্দ করি না। পেই শুয়ানজির অন্তত একজনই উপপত্নী ছিল। তৃতীয় রাজপুত্রের অবশ্যই একাধিক উপপত্নী থাকতে হবে। আমরা একসাথে বড় হয়েছি। একে অপরের দুর্বলতাগুলো জানা। জিয়াং জিংসু সবচেয়ে অপছন্দ করেন তার স্বামীর আশেপাশে অন্য লোকজন থাকলেও। রাজকীয় ফরমান দ্বারা তৃতীয় রাজপুত্রের সাথে তার বাগদান হয়েছিল। সে প্রতিরোধ করার সুযোগই পায়নি। আমরা নিজেদের বিয়ে নিয়েও সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা সবাই ক্ষমতায় থাকা সেই সব ব্যক্তি যারা মানুষের মন জয় করার চেষ্টা করছি, অথবা মানুষকে দমন করার একটি দর কষাকশির হাতিয়ার। জিয়াং জিংসু আমার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। আর কথা নয়। আমি ওয়েটারকে এক পাত্র ওয়াইন আনতে বললাম। সে একের পর এক গ্লাস পান করল। সে কিছুটা মাতাল ছিল। লজ্জায় লাল হয়ে যাওয়া। অবশেষে সে দৌড়ে এসে আমার কোমর জড়িয়ে ধরল, কিছুতেই ছাড়তে চাইছিল না। সে সত্যিই পাগল হয়ে গেছে। আমি তার হাত দুটো ফাঁক করে দিলাম। তিনি তার ব্যক্তিগত পরিচারিকাকে তাকে তৃতীয় রাজকুমারের বাসভবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। আমি পেট ভরে খেলাম ও পান করলাম, তারপর বাড়ি চলে গেলাম। আমি নানজিকে মণ্ডপে বসে থাকতে দেখলাম। সে তার পেটে হাত বুলিয়ে স্নেহের হাসি হাসল। পেই শুয়ানজি তার সামনে উবু হয়ে বসল। তার কানটি তোর পেটের সাথে চেপেছিল। তার মুখ আনন্দে ভরে গিয়েছিল। আনন্দের গন্ধ। মনে হচ্ছে সে আবার গর্ভবতী হয়েছে। নানজি আমাকে দেখল। চমকে উঠে সে পেই শুয়ানজিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে আতঙ্কে হাঁটু গেড়ে বসল। চোখগুলো সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। অন্যায় বোধ করে সে বলল, ম্যাডাম গো, আমি ইচ্ছাকৃতভাবে গর্ভবতী হতে চাইনি। দয়া করে আমার সন্তানকে বাঁচিয়ে দিন। আমার সন্তান নির্দোষ। সর্বোপরি তিনি ছিলেন মার্কিসের দ্বিতীয় সন্তান। দয়া করে মার্কিসের খাতিরে তাকে রেহাই দিন। তোমার কি হয়েছে? আমার দিকে এগিয়ে এসো। আমি এটা সামলাতে পারবো। পেই শুয়ানজির হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। নানজিকে টেনে তোলার জন্য নিচু হওয়া। সে ঘৃণার সাথে আমার দিকে তাকালো। তুমি সবসময় এত হিংস্র কেন? শিশুটি নিষ্পাপ। অনুগ্রহ লাভের এই নাটক আবার ফিরে এসেছে। আমি এখনো কিছু বলিনি। এরপর তারা গোপনে তাকে হিংস্র বলে আখ্যা দিল। আমি ধীরে ধীরে হেঁটে গেলাম। নানজি মৃদুভাবে পেই জুয়ানজির বুকের দিকে ঝুঁকে পড়ে। তার শরীর আরও প্রচণ্ডভাবে কাঁপতে লাগল। সে পেই শুয়ানজির পোশাক শক্ত করে ধরেছিল। কান্না করতে করতে, মার্কুইস, আমি ভুলছিলাম। আমার গর্ভবতী হওয়া উচিত নয়। আপনার স্ত্রীর উপর রাগ করবেন না। রাগে পেই শুয়ানজির মুখ কালো হয়ে গেল। সে এমনকি আমার দিকে তেড়ে এসে আমাকে মারতেও চেষ্টা করেছিল। আমি আমার মুখ তুললাম। পেই জুজানজির দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে। পেই জুজানজি গভীর শ্বাস নিলেন। অবশেষে সে তার হাত গুটিয়ে নিল। সে নানজিকে সান্ত্বনা দিতে ভালোবাসার সাথে তার মুখ স্পর্শ করল। চিন্তা করবেন না। আপনি অবশ্যই আপনার সন্তানকে বাঁচাতে পারবেন। আমি আর কখনো কাউকে আমাদের সন্তানদের ক্ষতি করতে দেব না। আমি দেখলাম নামচি আমাকে বিজয়ের হাসি দিল। আমিও পেই শুয়ানজিকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে শুনেছি, এই শিশুটিকে বাঁচানো হবে। আমি কৌতূহলী, সে কিভাবে এই শিশুটিকে বাঁচাতে পারে। সেই সন্ধ্যায় পেই জুজানজি এসে আমাকে বলল, আমি তোমাকে তালাক দেব। আশা করি তুমি ঝেনের পেটের বাচ্চাটার কোনো ক্ষতি করবে না। আমার পেই পরিবার তোমার মতো ঈর্ষাপরায়ণ ও দুষ্ট মহিলাকে সহ্য করবে না। তোমাকে তালাক দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। কিন্তু তুমি আমাকে বারবার কষ্ট দিয়েছ। তুমি আমাকে সত্যিই রাগিয়ে দিয়েছ।
আমি মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলাম। তারপর এলো পরমানন্দ। আমি তো পাত্তাই দিই না। সে আমাকে দুষ্ট মহিলা বলে ডাকল। আমি আপনার কাছে নির্দেশনা চেয়েছিলাম। আমরা পুরাতন সম্রাট কর্তৃক জারি করা একটি বিবাহ ফরমান। এমনকি বিবাহ বিচ্ছেদের জন্য বৃদ্ধ সম্রাটের সম্মতি প্রয়োজন। তিনি কি সমস্ত সামরিক ক্ষমতা ত্যাগ করতে যাচ্ছেন? পেই জুজানজি অধৈর্য ছিলেন। তোমার জানার দরকার নেই। তোমার জিনিসপত্র গুছিয়ে সুপরিবারের কাছে ফিরে যাওয়াই ভালো। আমি চড় মারা দেখতে সত্যিই ঘৃণা করি। আমি হাত তুলে পেই শুয়ানজির গালে সজোরে এক চড় মারলাম। আপনার মুখ পরিষ্কার রাখুন। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তালাক দিয়ে দাও। নইলে আমি জানি না কখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। তোমার উপপত্নীর কাছে এক বাটি গর্ভপাতকারী ওষুধ পাঠিয়ে দাও। ওই হাতের আঘাতে আমি আমার সমস্ত শক্তি ব্যবহার করেছিলাম। পেই শুয়ানজির মুখে দ্রুত একটি হাতের ছাপ ফুটে উঠল। সে আমার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। তুমি এটা শুধু এই কারণেই করছো কারণ আমি মার্কুইস নারীদের মারধর করি না। তোমাকে দেখেই আমার ঘিন ঘিন করছে। আমি ধীরে ধীরে দরজাটার দিকে ইশারা করলাম। পেই শুয়ানজি ভীষণ রেগে গিয়েছিল যে সে চলে যায়নি। ছেড়ে যাওয়ার দ্বিতীয় দিন পেই জুজানজি প্রাসাদে প্রবেশ করলেন। তুমি ফিরে আসার পর আমাকে একটি চিঠি আর একটি নাশপাতি গাছ দিও। আমি আনন্দের সাথে আমার ব্যাগপত্র গুছিয়ে নিলাম। অবশেষে আমি এই মার্কিসের প্রাসাদ ছেড়ে যেতে পারি। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারব না। ল্যান্সি হেসে আমার দিকে এগিয়ে এসে বলল, ম্যাডাম গে। ওহ না, মিস সু। আপনার বিয়ের দিনে আমার স্বামী আসেননি। এখনো 1 বছরও হয়নি। এরপর আপনাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তুমি পুরো রাজধানীর হাসির পাত্র হয়ে উঠবে। এটা খেতে কি দারুণ না? আমি তখন একটি ভোজসভায় যোগ দিতে বাইরে গিয়েছিলাম। সকলের দ্বারা ঘৃণিত। সব তোমার দোষ। ভাগ্য সত্যিই প্রতিদিন বদলায়। তুমি তোমার প্রাপ্ত ফল পেয়েছ। আমার মন ভালো আছে। তার দম্ভপূর্ণ কথা শুনে রাগ করিনি। আমি তার দিকে এমনভাবে তাকালাম যা দেখে মনে হচ্ছিল আমি তাকে কিছু দান করছি। তোমার মতো কেউই কেবল। এই কারণেই সে পেই শুয়ানজাংয়ের মতো এক অপদার্থকে পছন্দ করে। নানজির হাসিটা জমে গেল। শীঘ্রই এটি স্বাভাবিক হয়ে যাবে। হাসার সাথে সাথেই আর মুখ খোলার সাথে সাথেই আমি বুঝে গিয়েছিলাম যে আমি গর্ভবতী। মার্কুইস তোমাকে আমার সন্তানকে আবার গর্ভপাত করতে দেবে না। দেখো, মার্কুইস তোমার আর আমার বদলে আমাকেই বেছে নিয়েছিলেন। মার্কুইস যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সে আমি। আমি মৃদু হাসলাম। কিন্তু তুমি এখনো একজন উপপত্নী মাত্র। মহান জিয়া রাজবংশ উপপত্নীদের প্রধান স্ত্রীর পদে উন্নীত করার অনুমতি দিত না। যদি না পেই জুজানজি সম্রাটের প্রতি কোনো প্রশংসনীয় সেবা সম্পাদন করেন। এমনকি যদি তোমাকে আইনত স্ত্রী করা হয়। তুমি তো ছিলে কেবলই এক উপপত্নী যে রাজধানীতে ক্ষমতা শীর্ষে উঠেছিল। ধনীদের মহিলারা ও মেয়েরা এখনো তোমাকে তুচ্ছ চোখে দেখে। নামচির চোখে অপমানের ঝলক দেখা গেল। অশ্রু গড়িয়ে পড়ল। আমি চিৎকার করে বললাম, কেন তুমি আমাকে এভাবে অপমান করলে? এমনকি একজন উপপত্নীও। আমিও সারা জীবন মার্কিসের পাশে থাকতে ইচ্ছুক। তার অনেক অনেক সন্তান হবে। যে মুহূর্তে আমি তাকে কাঁদতে দেখলাম। তারা জানুক যে পেই শুয়ানজি শীঘ্রই এখানে উপস্থিত হবে। প্রত্যাশা অনুযায়ী পেই জুজানজি ঢুকে পড়ে। নানজি ব্লক করা। ডুকিং হুজান। এই মার্কুইস আপনার মেয়ের স্বার্থ বিবেচনা করছেন। আমি তোমাকে তালাকের চিঠি দিইনি। এর পরিবর্তে আমি তোমাকে একটি বিবাহ বিচ্ছেদ চুক্তি দেব। আপনি ইতিমধ্যেই একজন তালাকপ্রাপ্ত মহিলা। আমার প্রিয়জনকে হেনস্থা করার সাহস তোমার কি করে হয়? তুমি বড্ড বেশি হিংস্র। আমি দেখলাম পেই শুয়ানজি আমার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছুই অনুভব করিনি। তুচ্ছ মানুষ। এটা আমার মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট নয়। আমি এমনকি হেসে তাদের বললাম, তোমাদের ভালোবাসা চিরস্থায়ী হোক। আমার পরিচারিকা দ্রুত আমার জিনিসপত্র গুছিয়ে দিল। যৌতুকের হিসাব নেওয়ার পর আমি আমার জিনিসপত্র নিয়ে এসেছি। খুশি মেজাজ। পেই মার্কিসের বাসভবন ত্যাগ করা। আমি পেই শুয়ানজির বাগদানের উপহারগুলো সঙ্গে নিয়ে নিই। ওগুলো পেই পরিবারের অন্তর্গত। আমি পরোয়া করি না। যদি কাটতেই হয় তাহলে পুরোপুরি কেটে ফেলুন। আমি পেই পরিবারের গেট দিয়ে বেরিয়ে এলাম। আমার বাবা মা নিজে আমাকে নিতে এসেছেন দেখে আমি অবাক হয়েছিলাম। আমি আবেগাপ্লুত হয়েছিলাম। সে পর্দাটা তুলে গাড়িতে উঠে পড়ল। আমি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লাম। মা, আমার মা, তার চোখে জল। আমার ছেলে সত্যিই কষ্ট পেয়েছে। দুঃখ করো না। আমরা বাড়ি ফিরে গেলাম। আমি মাথা নাড়লাম। আমার চোখে জল। পেই জুজানজি দ্বারা ধর্ষিত। আমি দুঃখিত নই। নাম কি দ্বারা লক্ষ্যবস্তু। আমি রাগ করিনি। কিন্তু আমার মায়ের বুকে হেলান দিয়ে। আমার জন্য আমার মায়ের উদ্বেগ শোনা। আমার হৃদয়টা ভীষণ কোমল। আমি উচ্চস্বরে কেঁদে না উঠে পারলাম না। আমার মা আরও বেশি মর্মাহত হলেন। ফুলেরা, মন খারাপ করো না। মা এখানে। আমার বাবার মুখটা ছিল আরও বেশি শীতল। সেই জারজ পেই জুজানজি। তখনই লাঠি দিয়ে ওকে মেরে ফেলা উচিত ছিল। আমি দ্রুত মাথা নাড়ালাম। আমি আনন্দের অশ্রু ফেলছি। অবশেষে আমি বাড়ি যেতে পারবো। আমি আমার বাবা মাকে মিস করি। আমি সারা জীবন আমার বাবা মায়ের পাশে থাকতে চাই। মা হাত বাড়িয়ে আমার চোখের জল মুছে দিলেন। সে হেসে বলল, ঠিক আছে, আমরা সারা জীবন তোমার যত্ন নেব। আমার বাবা আমাকে বলেছিলেন। পেই জুয়ানজাং সমস্ত সামরিক শক্তি ব্যবহার করেছিলেন। এর বিনিময়ে বৃদ্ধ সম্রাট বিবাহ বিচ্ছেদে রাজি হলেন। আমি দেখলাম আমার বাবার মুখটা ভীষণ কালো ছিল। আমাকে একটি দিন। তারপরের মুহূর্ত। তার মনে হচ্ছিল যেন সে তরবারি বের করে পেই শুয়ানজাংকে হত্যা করতে চায়। আমি বাবার হাত ধরে টান দিলাম। আমি সত্যিই দুঃখিত নই। দুঃখী না। পেই জুজানজি থেকে বিবাহ বিচ্ছেদ। আমি খুব খুশি। আমার বাবা আমার হাসি দেখলেন। আমি নিশ্চিত যে আমি সত্যিই দুঃখিত নই। তার গায়ের রং কিছুটা ভালো হয়েছে। আমি অলি বাড়ি ফিরে এলাম। আমার গুজবগুলো আবার সারা রাজধানীতে ছড়িয়ে পড়ছে। আমি তা উপেক্ষা করেছিলাম। শান্তিতে আপনার বিড়ালকে আদর করুন। তার মুখের হাসিটা দমন করা অসম্ভব ছিল। আমি আমার মাকে বলতে শুনলাম। প্রতিবার আমার বাবা পেই জুয়ানজিকে দেখতেন। তারা সবাই তাকে নির্দয়ভাবে বকাঝকা করত। পেই শুয়ানজি পাল্টা কথা বলার সাহস করেনি। পেই শুয়ানজির সামরিক শক্তি পুনরুদ্ধার করা হয়েছিল। তিনি এখন কেবল একজন অবসরপ্রিয় মার্কুইস। রাজধানী শহরে যেখানে ক্ষমতাশালী ও প্রভাবশালী ব্যক্তিরা অবাধে বিচরণ করে, তিনি ছিলেন প্রকৃত ক্ষমতাহীন একজন মার্কুইস। কে তাকে সম্মান করবে? আমি বাড়িতেই থাকছি, বাইরে যাচ্ছি না। কিন্তু আমার শত্রু জিয়াং জিংসু ব্যক্তিগতভাবে দেখতে এসেছেন। সে আমাকে পুরোপুরি উপহাস করেছিল। রাজধানীতে আপনার সুনাম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তুমি জীবনে কখনো কোনো ভালো পরিবারে বিয়ে করতে পারবে না। আমি মুখ তুলে আনন্দের সাথে হাসলাম। তুমি কি নিয়ে হাসছো? আমি সম্মান নিয়ে পরোয়া করি না। আমি ওই বদমাশ পেই শুয়ানজিকে বিদায় করেছি।
তুমি কল্পনাও করতে পারবে না আমি কতটা খুশি হয়েছিলাম। আমি স্বপ্নেও হাসব। বিয়ের ব্যাপারে, বিবাহ বিচ্ছেদের পর আমি কখনো বিয়ে করার কথা ভাবিনি। আমি একা থাকি, এটা কি যথেষ্ট ভালো নয়? জিয়াং জিংশু স্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছে আমার মনে এমন চিন্তা আসবে তা তারা আশা করেনি। আমি হেসে জিয়াং জিংশুর আরও কাছে গেলাম। সে বিদ্রুপাত্মকভাবে হাসল। শেষবার যখন আমাদের দেখা হয়েছিল তুমি পুরোপুরি মাতাল। সে আমার কোমর ছাড়ছিল না। আমার ব্যাপারে তোমার কি কোনো অনুভূতি আছে? জিয়াং জিংশু হঠাৎ লাফিয়ে উঠল। মনে হলো যেন ঘায়ে নুনের ছিটে দিয়েছি। আমি উচ্চস্বরে তোমার প্রতিবাদ জানাই। তুমি আজেবাজে কথা বলছো। আমার নামে অপবাদ দেবেন না। আমি তোমাকে কিভাবে ধরে রাখতে পারি? আমি হেসে উঠলাম। আপনি আপনার গৃহকর্মীকে জিজ্ঞাসা করতে পারেন। জিয়াং জিংশু তার পরিচারিকার দিকে ঘুরে তাকালেন। তার পরিচারিকা ঘাবড়ে গিয়ে মাথা নাড়ল। জিয়াং জিংশুর মুখ তৎক্ষণাৎ টপকে লাল হয়ে গেল। সে আর আমার দিকে তাকাতে সাহস করল না। সে তাড়াহুড়ো করে পালিয়ে গেল। আমি 1 মাস বাড়িতে ছিলাম। আশীর্বাদ প্রার্থনা করতে দাক্সিয়াঙ্গু মন্দিরে যাওয়ার প্রস্তুতি। আমার বাবা জানতে পারার পর তারা আমাকে 1 ডজনেরও বেশি প্রহরী নিযুক্ত করেছিল। আমার নিরাপত্তা রক্ষা করুন। আমি ঘোড়ার গাড়িতে করে দাসিয়াঙ্গু মন্দির পর্বতের পাদদেশে এসে পৌঁছালাম। বুদ্ধকে আমার আন্তরিক হৃদয় দেখাতে আমি গাড়ি থেকে নেমে হেঁটে পাহাড়ের একেবারে চূড়া পর্যন্ত গেলাম। পাহাড়ের অর্ধেক পথ আমি আসলে মণ্ডপে একজনকে বসে থাকতে দেখেছিলাম। পেই জুজানজি এবং নানজি। আশেপাশে কেউ না থাকার সুযোগ নিয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেল। নীলজ। আমি শান্তভাবে আমার দৃষ্টি সরিয়ে নিলাম। চড়াই বেয়ে চলতে থাকুন। নানজি আমাকে দেখল। মিসু অবজ্ঞার সাথে তার দিকে তাকালেন। একজন তালাকপ্রাপ্তা নারী হিসেবে ওর এত সাহস কি করে হয় এভাবে বাইরে যাওয়ার? তুমি কি বুদ্ধের কাছে একটি ভালো দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করতে যাচ্ছ? তোমার কি ভয় হয় না যে বুদ্ধ তোমার সাথে দেখা করতে চাইবেন না? আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম। অপলক দৃষ্টিতে নানজির দিকে তাকাও। তোমরা দুজন বুদ্ধের সামনে একে অপরকে জড়িয়ে ধরছ। শৃঙ্খলার কোনো বোধই নেই। পেই জুজানজি। তোমার মতো একজন উপপত্নী যে আদব কায়দা কিছুই জানে না। তুমি সত্যি সত্যি ওটাকে বের করে এনে মানুষকে কামড়ানোর সাহস করেছ। অন্য কথায় আমার মেজাজ ভালো। এর স্তরে নেমে এসো না। যদি সে অন্য কোনো রাজপুত্রের স্ত্রী হতো। সে নিজেও জানত না সে কিভাবে মারা গিয়েছিল। আমি পেই শুয়ানজির দিকে ঘুরে তাকালাম। অধৈর্য দৃষ্টি। হাঁটতে বের হন। আমি বিশ্বাস করতে পারছি না যে এই দুটো জঘন্য জিনিসের সাথে আমার দেখা হয়ে গেল। নানজিকে অপমানিত দেখাচ্ছিল। সে পেই শুয়ানজির বাহুডোরে পরম মমতায় আশ্রয় নিল। লর্ড মার্কুইস। আমি একজন উপপত্নী। তার বাইরে এসে নিজেকে হাসির পাত্র বানানো উচিত হয়নি। চলো বাড়ি ফিরে যাই। আমরা বুদ্ধের প্রশান্তি ভঙ্গ করব না। পেই শুয়ানজির রাগ জ্বলে উঠল এবং তিনি আমার দিকে কটম করে তাকালেন। সু কিংহু যান। আপনি আর পেই পরিবারের কর্ত্রী নন। তুমি এখনো কেন ইচ্ছাকৃতভাবে জিয়ারের জন্য পরিস্থিতি কঠিন করে তোলো? সে একজন উপপত্নী ছিল। এটা কি তার দোষ ছিল? সে খুব নম্র এবং দয়ালু। কারণ আমি তোমাকে তালাক দিয়েছি। সে প্রতিদিন নিজেকে দোষারোপ করত। আমার মনে হয় আমাদের বিচ্ছেদের কারণ সেই। আমি তাকে খুশি করতে চেয়েছিলাম। আশীর্বাদের জন্য প্রার্থনা করতে তাকে বাইরে নিয়ে আসুন। অবশেষে সে অতীতকে ভুলে গেল। ওরা আবার ওকে হেনস্থা করছে। পেই শুয়ানজির মুখটা সত্যিই বড়। এই 2 বদমাশ সারাক্ষণ আমার উপর চেঁচামেচি করে। আমি এতটাই রেগে গেছি যে বাক্রুদ্ধ হয়ে গেছি। আমি মোট ঘুরব। মণ্ডপের দিকে হেঁটে যান। আমি নানজির কাছে গেলাম। সে হাত তুলে তার গালে সজোরে চড় মারল। আমার ভয় ছিল আমার মার দেখে নানজি হতবাক হয়ে যাবে। আমি যে এখানে তাকে চড় মারার সাহস করেছি তাতে সে বেশ অবাক হয়েছিল বলে মনে হলো। পেই শুয়ানজিও হতবাক হয়ে গিয়েছিলেন। সে ব্যাপারটা বুঝতে পেরে আমাকে চড় মারার চেষ্টা করল। আমি আগেই একপাশে সরে গিয়েছিলাম। আমার রক্ষীরা সময়মতো এগিয়ে এল। সে পেই শুয়ানজির দিকে উগ্র দৃষ্টিতে তাকালো। নানজির চোখ থেকে অঝরে অশ্রু গড়িয়ে পড়ল। কান্নারত মার্কুইস। আমি জানি আমি ভুল ছিলাম। আমার মিস সুয়ের সামনে আসা উচিত হয়নি। রাজধানীতে পাওয়া যেতে পারে। মিস সুয়ের সাথে আমার দেখা হয়েই যাবে এটা অনিবার্য। প্রভু দয়া করে আমাকে আমার বাবা মায়ের বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। যতক্ষণ আমি চলে যাই। এরপর মিস সুয়ের মেজাজ ভালো হয়ে যাবে। আমার কারণে মিস সুকে রাখতে দেখাটা আমি সহ্য করতে পারছিলাম না। আমি জানি সবটাই আমার দোষ। এটা আমার দোষ। তাদের কারণে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। নানজি কাঁদতে কাঁদতে কথা বলল। তার উচ্চারণ ছিল অত্যন্ত স্পষ্ট। ভয় ছিল যে অন্যরা বুঝবে না। কথা শেষ করার পর তিনি এমনকি একটি স্তম্ভে মাথা ঠোকার হুমকিও দিলেন। পেই শুয়ানজি ছিলেন ক্ষিপ্রবুদ্ধি ও ক্ষিপ্রহাতের অধিকারী। সে তাকে নিজের বাহুডোরে টেনে নিল। আমার হৃদয়টা খুব ব্যথিত। কোমল সান্ত্বনা। আমার কথা শোনো। এটা তোমার দোষ নয়। নিজেকে দোষ দিও না। সু চিংহু যান তুমি কি ওটা দেখেছ? এভাবেই কি তুমি ঝিরকে বাধ্য করো? আমার সামনেই ওকে চড় মারার সাহস তোর হয়? এক কোণে আমি দেখতে পাচ্ছি না। তুমি তাকে কিভাবে হেনস্থা করেছিলে? আমি নির্বিকারভাবে তাদের দেখছিলাম। আমার ওদেরকে ছুরি মেরে মেরে ফেলতে খুব ইচ্ছে করছে। কিন্তু পেই জুয়ান একাধারে একজন মার্কুইস এবং যুদ্ধ দেবতা। আমি সেটা করতে পারবো না। তাদেরকে বিতৃষ্ণা জাগানোর একমাত্র উপায় হলো কথা। জানা কঠিন। পেই শুয়ানজি তোমাকে তার প্রেমিকা বলে ডাকত। কিন্তু তুমি এখন কেবল তার উপপত্নী। তোমার জন্ম দেওয়া সন্তানটিও বিবাহবহির্ভূতভাবে জন্মগ্রহণ করেছিল। কাউকে হত্যা করতে হলে তার আত্মাকে ধ্বংস করতে হয়। নানজি এতটাই রেগে গিয়েছিল যে তার মুখ লাল হয়ে গিয়েছিল। সে আরো জোরে কাঁদতে লাগল। পেই শুয়ানজি ক্রুদ্ধ মুখে আমার দিকে তাকালেন। হত্যার ইচ্ছার একটি আভাস ঝলকে উঠল আমার প্রতি তাদের ক্রুদ্ধ অথচ অসহায় অভিব্যক্তি দেখে। আমার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। ভালো মেজাজে পাহাড় চড়া চালিয়ে যান। আমি কারো কাছে সাহায্য চাইনি। আমি ধাপে ধাপে পাহাড়ের চূড়ায় উঠলাম। বুদ্ধের সামনে নত জানো। আমি আশা করি বুদ্ধ আমার বাবা মাকে সারা জীবন স্বাস্থ্য ও সুখ দিয়ে আশীর্বাদ করবেন। আমার ভাই যে জিয়াংনানে দূরে থাকে সে যেন নিরাপদে বাড়ি ফিরে আসে। আমার ইচ্ছা প্রকাশ করার পর তিনি ধূপের মুদ্রা হিসেবে 10,000 টাইল রূপা দান করেছিলেন। মঠাধ্যক্ষ জানতেন যে আমি এত টাকা দান করেছি। তিনি তার শিষ্যকে দিয়ে আমাকে তার ধ্যানকক্ষে নিয়ে গেলেন। ধ্যানকক্ষটি খোলা হলো। একজন যুবক বেরিয়ে এল। তিনি একটি লম্বা কালো পোশাক পরেছিলেন। কোমরের চারপাশে জেড পাথরের বেল্ট। তার কোমরে একটি জেড পাথরের লকেট ঝুলছিল। সে ছিল অসাধারণ সুন্দরী। সেই জেড পাথরের মতো চোখ দুটি ক্ষীণ আলো ঝলমল করছিল। তার ব্যক্তিত্ব ছিল আরও বেশি নির্লিপ্ত ও মহৎ।
যেন কেউই তার দৃষ্টি আকর্ষণ করতে পারত না। তার উপস্থিতিতে সবাই লজ্জিত বোধ করত। সে আমার দিকে তাকালো। হানশাও আমার দিকে মাথা নাড়ল। আমিও অভিবাদনের প্রত্যুত্তর দিলাম। যখন সে পাশ দিয়ে যাচ্ছিল, সে একটি বাক্য বলল, কণ্ঠস্বরটি স্পষ্ট ও শ্রুতিমধুর। সকল কষ্ট কেটে যাবে। আমি হতবাক হয়ে গেলাম। ঘুরে দাঁড়িয়ে আমি তার নিঃশব্দে চলে যাওয়া অবজবটি দেখলাম। আমি জানি সে কে। তিনি হলেন শি জিন, বর্তমান সম্রাটের নবম রাজপুত্র। বহু রাজপুত্রের ভিড়ে তিনি কার্যত অদৃশ্য ছিলেন। তিনিও সম্রাটের অনুগ্রহ লাভে ব্যর্থ হয়েছিলেন। আমি তাকে রাজকীয় ভোজসভায় বেশ কয়েকবার দেখেছি। সে কোনায় চুপচাপ বসে থাকত, কেউ তাকে খেয়াল করত না। আজ তিনি তার সেরা পোশাক পরে মহান শিয়াঙ্গু মন্দিরে এসেছিলেন। তার সার্বিক আচরণও আগের চেয়ে বেশ আলাদা। প্রত্যাশিতভাবেই রাজপরিবারের কোনো সদস্যই সরল নন। এই নবম রাজপুত্র অন্যদেরকে টেক্কা দেওয়ার জন্য বোকা সাজার ভান করছে। আমি মঠাধ্যক্ষের ধ্যানকক্ষে প্রবেশ করলাম। আমি মঠাধ্যক্ষের সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম। আমার মন ধীরে ধীরে শান্ত হয়ে গেল। যে মুহূর্তে আমি ধ্যানকক্ষ থেকে বেরিয়ে এলাম, এখন আমি বেশ স্বস্তিতে আছি। আমি পাহাড় থেকে নেমে গেলাম। পাহাড়ের পাদদেশে একটি ছোট পথ আছে। শান্ত পরিবেশ। আমি পথ ধরে হাঁটছিলাম। হঠাৎ আকাশ থেকে কালো পোশাক পরা কয়েক ডজন লোক নেমে এল। তারা আমাকে রক্ষাকারী রক্ষীদের জড়িয়ে ফেল। কালো পোশাক পরা লোকগুলোর মধ্যে একজন আমার দিকে এগিয়ে এল। যত বেশি বিপজ্জনক, আমি যত শান্ত হলাম। আমার মন দ্রুত গতিতে ছুটছে। নিজেকে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে ভাবা। কিন্তু আমার কোনো মার্শাল আর্ট দক্ষতা নেই। পালাতে অক্ষম। একবার তারা তোমাকে ধরে ফেললে, আমি জানি না কি ঘটবে। কালো পোশাক পরা লোকটি যত কাছে আসছিল, হঠাৎ শি জিন আমার সামনে আবির্ভূত হল। তিনি যুদ্ধবিদ্যায় অত্যন্ত দক্ষ ছিলেন। সে কালো পোশাক পরা সব লোককে হত্যা করল। এক ফোঁটা রক্ত তার সুদর্শন মুখটি রঞ্জিত করেছিল। এটি তাকে অত্যাশ্চর্য সুন্দর করে তুলেছিল। আমি মুষ্টিবদ্ধ করলাম। এই প্রথমবার আমি আমার চোখের সামনে এতগুলো মানুষকে মরতে দেখলাম। আমার পেটের ভেতরটা অনিয়ন্ত্রিতভাবে মোচড় দিয়ে উঠল। শি জিন আমার সামনে দাঁড়িয়েছিল। আমার দৃষ্টিপথ আটকে দিচ্ছে। এরপর আমি কিছুটা ভালো অনুভব করলাম। সে তাকাতে বারণ করল। এটা তোমার চোখ নোংরা করবে। আমি সন্দেহের চোখে তার দিকে তাকালাম। নবম রাজপুত্র এখানে কেন আবির্ভূত হয়েছিলেন? সবকিছু বড্ড বেশি কাকতালীয় মনে হচ্ছে। আমার সন্দেহ আছে। শি জিন শান্ত অস্থির স্বভাবের ছিলেন। তার উদাসীন আচরণ ফিরিয়ে আনা হলো। যেন সেই ব্যক্তি নয় যে এইমাত্র চোখের পলক না ফেলে খুন করেছে। সে আমার দিকে তাকালো। তিনি মৃদু হাসলেন। আমি এইমাত্র ওই জঙ্গলে একটি আচার অনুষ্ঠান সম্পন্ন করলাম। আমার মা এদিক থেকে শোরগোলটা শুনতে পেলেন। তারপর তারা এগিয়ে এলো। তোমার মা, শি জিনহান হেসে মাথা নাড়লেন। আমার মা সাধারণ পরিবারে ছিলেন। রাজকীয় সমাধিতে প্রবেশ করতে অক্ষম। তাই আমি তাকে এখানেই কবর দিলাম। আজ তার মৃত্যুবার্ষিকী। আমি প্রতি বছর তাকে শ্রদ্ধা জানাতে এখানে আসি। তার চোখ দুটো ছিল বড্ড স্বচ্ছ আর নিষ্পাপ। আমি তৎক্ষণাৎ লজ্জিত হলাম। সে মাথা নিচু করে ক্ষমা চাইল। আমার তোমার কষ্টদায়ক স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়া উচিত হয়নি। কেউ একজন দয়া করে আমাকে বাঁচিয়েছিল। আমার আসলে সন্দেহ ছিল যে তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল। শি জিন মাথা নেড়ে বলল, ঠিক আছে গিউ। আমি কৃতজ্ঞতা স্বরূপ তাকে প্রণাম করলাম। জীবন রক্ষাকারী অনুগ্রহের প্রতিদান কৃতজ্ঞতার ঝর্ণাধারা দিয়ে দেওয়া উচিত। আমি তোমার কাছে একটি জীবনের জন্য ঋণী। শি জিন শান্তভাবে কথা বলল। তুমি প্রথম ব্যক্তি যে আমার প্রতি দয়া দেখিয়েছে। আমি কাজটা করার সময় তোমাকে বাঁচিয়েছিলাম। আমার চোখ দুটো ছিল ভাবলেশহীন। আমি কখন তার প্রতি দয়া দেখিয়েছিলাম? মনে হলো সে সন্দেহটা লক্ষ্য করেছে। ধৈর্য ধরে ব্যাখ্যা করুন। আমার মা রাজপ্রাসাদের একজন পরিচারিকা ছিলেন। নিম্ন মর্যাদা। অন্যরা আমাকে দেখেছিল। তার চোখে সবসময় ঘৃণা ফুটে উঠত। যেন আমি কোনো এক নোংরা জিনিস। এইমাত্র মঠাধ্যক্ষের ধ্যানকক্ষের বাইরে আপনার সাথে দেখা হয়ে গেল। তোমার চোখ দুটি কোমল ও স্বচ্ছ। আমি কৃতজ্ঞ। আমি সরাসরি তার চোখের দিকে তাকালাম। আমি তার চোখে যন্ত্রণা ও দুঃখ দেখতে পাচ্ছিলাম। আমি না বলে পারলাম না, আপনি এইমাত্র যা বললেন তা থেকে একটি কথা ধার করে বলতে গেলে সকল কষ্ট কেটে যাবে। শি জিনের চোখ বাঁকা ছিল। হালকা হাসি। আপনার সদয় মন্তব্যের জন্য ধন্যবাদ। তার হাসিটা সত্যিই খুব সুন্দর। একটি নির্মল হাসি। এই পৃথিবীর ধূলিকণা দ্বারা অস্পর্শিত। সবাই তাকে তুচ্ছতাচ্ছিল্য করত। সে এখনও ওই হাসিটা ধরে রাখতে পারে। তার হৃদয় কতটা শক্তিশালী হতে হবে? আমি তাকে কোনো পূর্বধারণার চোখে দেখতাম না। তিনি আসলে আমার প্রতি খুবই কৃতজ্ঞ ছিলেন। আমি আমার রক্ষীদের দিকে ফিরলাম। কে আমাকে হত্যা করতে লোক পাঠিয়েছে? আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে। প্রহরীদের নেতা এগিয়ে এলেন। মিস, কালো পোশাক পরা এই লোকগুলো সবাই গুপ্তঘাতক। আমার অধীনস্থরা এই মুহূর্তে বলতে পারছে না তারা কোনো পরিবারের অন্তর্ভুক্ত। অনুগ্রহ করে আপনার অধস্তন কর্মকর্তাকে তদন্ত করার জন্য কিছু সময় দিন। আমি অবশ্যই ওই তরুণীর প্রতিশোধ নেব। আমি হালকাভাবে মাথা নাড়লাম। আমি বাড়ি ফিরে এলাম। আমি আমার বাবা মাকে এই ব্যাপারে বলেছিলাম। তারা প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। আমার বাবার আগে টেবিলে সজোরে মুঠি দিয়ে আঘাত করলেন। কেউ একজন দিনের আলোতেই এটা করে ফেলেছে। আমার আদরের মেয়েকে হত্যা করো। একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। আমার মা বরাবরই একজন নম্র ও শান্ত স্বভাবের মানুষ। সে শুনেছিল আমাকে গুপ্তহত্যা করা হয়েছে। ক্রোধে উন্মত্ত হয়ে সে অভিশাপ দিয়ে বলল, শালা, একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। আমার ছেলের প্রতিশোধ নাও। আমি তাদের বলেছিলাম। নবম রাজপুত্র আমাকে বাঁচিয়েছিলেন। আমার বাবা বেশ অবাক হয়েছিলেন। নবম রাজপুত্র রাজসভায় অজ্ঞাতি থেকে গেলেন। আমি আজ তোমাকে বাঁচিয়েছি। আমি তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। আমি একজনকে দিয়ে একটি উদার উপহার প্রস্তুত করিয়েছিলাম। নবম রাজকুমারের বাসভবনে প্রেরণ করুন। 3 দিন পর আমার বাবা সূত্রগুলো অনুসরণ করে জানতে পারলেন। জানা গেছে যে আমাকে হত্যার চেষ্টার মূল পরিকল্পনাকারী হল নামগি। নবম রাজপুত্র একটি বার্তা পৌঁছে দিতে কাউকে পাঠালেন। নামগি আমাকে হত্যা করার জন্য গুপ্তঘাতকদের ঘুষ দিয়েছিল। আমার বাবা সব প্রমাণ সংগ্রহ করেছিলেন। সম্রাটের নামগালের মৃত্যুদণ্ডের আদেশের জন্য প্রস্তুতি। পেই জুজানজিকে বেদ দিয়ে শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু তারপর খবরটা বেরিয়ে এল। সম্রাজ্ঞী আশীর্বাদ প্রার্থনা করতে দাক্সিয়াঙ্গু মন্দিরে গিয়েছিলেন। নানজি সম্রাজ্ঞীর জন্য একটি ছুরি নিলেন। সম্রাজ্ঞী দাওয়েজার নানজির প্রতি কৃতজ্ঞ ছিলেন। সম্রাট তাকে রাজকুমারী উপাধি প্রদানের জন্য একটি ফরমান জারি করলেন। আনপিং নিষিদ্ধ করা হয়েছিল। এরপর তিনি তাকে পেই শুয়ানজির প্রধান স্ত্রী হিসেবে নিযুক্ত করলেন। আমি এই খবরটা শুনেছি। সম্রাজ্ঞী মাতার উপহারটির সত্যতা নিয়ে আমার সন্দেহ না করে উপায় নেই। এটা কি সত্যি এমন একটা কাকতালীয় ঘটনা? এটা কি নানজি এবং পেই শুয়ানজির দ্বারা পরিকল্পিত হতে পারত? আমার বাবা এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি তার প্রিয় চায়ের সেটটি ভেঙে ফেলেন।
সে এটাও বিশ্বাস করতে রাজি ছিল না যে নানজি এত ভাগ্যবান হবে। তদন্ত করতে কাউকে পাঠান। অবশেষে জানতে পারলাম সম্রাজ্ঞী মাতার উপর গুপ্ত হত্যার চেষ্টার সাথে নানজি এবং পেশুয়ানজির কোনো সম্পর্ক ছিল না। নামগি সত্যিই ভাগ্যবান ছিল। তিনি সম্রাজ্ঞী ডাওয়েজারের জীবন বাঁচিয়েছিলেন। আমি মণ্ডপে দাঁড়িয়েছিলাম। হ্রদে মাছগুলোকে আনন্দে সাঁতার কাটতে দেখছি। আমি কিছুটা টোপ ছিটিয়ে দিয়েছি। বিষণ্ণ বোধ করা। সম্রাজ্ঞী ডাওয়েজারের সমর্থনে নামগি। আমি জানি না ভবিষ্যতে তারা আমার সাথে কেমন আচরণ করবে। আমার মা খুব চিন্তিত ছিলেন। সে আবার রেগে গেল। মনিব ওই হতভাগা মহিলা নানজিকে এত সহজে পার পেতে দিতে পারেন না। সে আমাদের মেয়েকে হত্যা করার জন্য গুপ্তঘাতক পাঠিয়েছিল। তোমাকে এর মূল্য দিতে হবে। আমার বাবা পরিপাটি পোশাক পরেছিলেন। তার অভিব্যক্তি আশাবাদী ছিল না। হা হা হা। আমি মহামান্য সম্রাটকে প্রতিবেদন দিতে প্রাসাদে যাব। কিন্তু সম্রাট কি করবেন? আমি নিশ্চয়তা দিতে পারি না। যদি মহামান্য তার পুত্রের পক্ষে না দাঁড়ান, আমরা নিজেরাই তার জন্য ন্যায়বিচার চাইব। আমার বাবা সমস্ত প্রমাণ নিয়ে সম্রাটের কাছে অভিযোগ জানাতে রাজপ্রাসাদে গেলেন। সমস্ত প্রমাণ সম্রাটের কাছে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সম্রাট হালকাভাবে বললেন, নানজি ভুলবশত তোমার মেয়েকে আঘাত করেছে। তবে এটা সত্যি যে তিনি সম্রাজ্ঞীর জীবন বাঁচিয়েছিলেন। আমি তাকে ইতিমধ্যেই পুরস্কৃত করেছি। তারপর তাকে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করতে 1 মাসের জন্য তার ঘরে আটকে রেখে শাস্তি দিন। যখন আমার বাবা ফিরে এলেন, তার পুরো মুখ কালো ছিল। তার মধ্যে থেকে শীতলতা ও নির্মমতার এক আভা বিচ্ছুরিত হচ্ছিল। তিনি প্রাসাদে যা ঘটেছিল তা বর্ণনা করলেন। আমাকে আর আমার মাকে সব বলো। আমার মা পুরোপুরি ভেঙে পড়েছিলেন। সমস্ত প্রমাণ দুর্ঘটনাক্রমে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু বলা হয়েছিল এটি একটি দুর্ঘটনা। এটা খুবই পক্ষপাতদুষ্ট। আমার বাবার মুখটা গম্ভীর ছিল। তিনি ছিলেন সম্রাজ্ঞী ডাওয়েজারের পৃষ্ঠপোষক। সম্রাজ্ঞী ও সম্রাট তাকে অনুগ্রহ করতে দৃঢ়সংকল্প ছিলেন। আমাদের অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে। সবকিছু একেবারে নিখুঁত হলেই কেবল আমাদের শুরু করা উচিত। সম্রাজ্ঞীকে বাঁচাতে গিয়ে নানজি গুরুতর আহত হয়ে কোমায় চলে যান। সে 1 মাস ধরে অট্টালিকা থেকে বের হয়নি। সম্রাটের শাস্তি বৃথা গেল। পেই জুজানজি হয়তো জানেন। আমরা জানি নানজি কি করেছিল। সে প্রতিদিন নানজির পাশে থাকত। গার্ডেনিয়া গাছগুলোকে যত্ন সহকারে রক্ষা করুন। আমার বাবা শুধু পদক্ষেপ নিতে চেয়েছিলেন। সুযোগ খুঁজে পাওয়া কঠিন। 1 মাস পরে নানজি গুরুতর আঘাত থেকে সেরে উঠেছেন। সম্রাজ্ঞী আমাকে প্রাসাদে তলব করেছিলেন। আমার মা উদ্বিগ্ন ছিলেন। আমার হাত ধরে, সম্রাজ্ঞী কেন আপনাকে কোনো কারণ ছাড়াই প্রাসাদে ডেকে পাঠিয়েছিলেন? নিশ্চয়ই নামজি সম্রাজ্ঞীর কাছে তোমার নামে কুৎসা রটিয়েছে। আমি তোমার সাথে প্রাসাদে যাব। আমি আমার মাকে জড়িয়ে ধরলাম। চোখ সামান্য নিচু। কিন্তু সম্রাজ্ঞী জোর দিয়ে বললেন যে শুধু আমাকেই প্রাসাদে প্রবেশ করতে দেওয়া হবে। আমরা তার ইচ্ছাকে অগ্রাহ্য করতে পারি না। নইলে কে জানে তিনি আমাদের কিভাবে শাস্তি দেবেন। মা, চিন্তা করো না। সম্রাজ্ঞী আমাকে প্রকাশ্যে প্রাসাদে তলব করেছিলেন। তুমি আমাকে মারতে পারবে না। বজ্জোর আমি সামান্য কষ্ট পাব। আমার বাবা আমার ও আমার মায়ের সামনে আবির্ভূত হলেন। হুজানের সাথে আমি একসাথে প্রাসাদে প্রবেশ করলাম। মহামান্য সম্রাটকে আমার কিছু জানানোর আছে। সম্রাট অযোগ্য। কিন্তু প্রাসাদে বসে আমি নিজের মৃত্যু শুধু চেয়ে চেয়ে দেখতে পারি না। অবশেষে আমার মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অবশেষে আমি বাবার সঙ্গে প্রাসাদে গেলাম। সম্রাজ্ঞী মাতার দাসীদের নেতৃত্বে আমি সিরেন প্রাসাদে গেলাম। আমার বাবা মানসিক সাধনা কেন্দ্রে গিয়েছিলেন। সম্রাজ্ঞী আমাকে একটি পাশের হোলঘরে একা ফেলে রেখে গেলেন। একটি ধূপকাঠি জ্বালানোর পরেই আমাকে মূল হলে ঢুকতে দেওয়া হয়েছিল। সম্রাজ্ঞী মাতা ফিনিক্স সিংহাসনে বসেছিলেন। একটি মার্জিত এবং মহৎ আচরণ। ক্রোধ ছাড়াই বিস্ময়কর। আমিও নামগিকে দেখেছিলাম। তিনি সম্রাজ্ঞী মাতার বাম পাশে বসেছিলেন। সে মৃদু হেসে আমার দিকে তাকালো। তার চোখ আত্মতৃপ্তিতে ভরা ছিল। যেন এটা আমার নিজের সামর্থ্য নিয়ে করা অতিমূল্যায়নকে উপহাস করছিল। আমি অভিবাদন জানালাম। আপনার অধম সেবক সম্রাজ্ঞীকে অভিবাদন জানাচ্ছে। সম্রাজ্ঞী মাতা অফুরন্ত আশীর্বাদ ও শান্তি লাভ করুন। সম্রাজ্ঞী ধীরে ধীরে চোখ তুললেন। আমার মুখের দিকে তাকিয়ে আছে। সে হঠাৎ হাতলটায় থাপ্পড় মারল। শান্তভাবে হাঁটু গেড়ে বসুন। আমার চোখ শান্ত ছিল। আমি আশঙ্কা করেছিলাম যে সম্রাজ্ঞী আমার জন্য পরিস্থিতি কঠিন করে তুলবেন। আমি শান্তভাবে হাঁটু গেড়ে বসলাম। সম্রাজ্ঞী মাতা আমার দিকে শীতল দৃষ্টিতে তাকালেন। আমি এখন একজন রাজকুমারী। আর আপনি তো কেবল একজন তালাকপ্রাপ্তা নারী। তার মর্যাদা তোমার চেয়ে বেশি। তাকে দেখে তুমি মাথা নত করনি কেন? আমার চোখ সামান্য নিচে নামল। সম্রাজ্ঞী ডাওয়েজারের অভিব্যক্তি উপেক্ষা করে। এই বিমি মহিলাটি হঠাৎ সেই রাজকুমারীকে দেখতে পেলেন যাকে তিনি অনেকদিন ধরে দেখেননি। কিছুটা অপ্রত্যাশিত। এরপর তিনি রাজকুমারীকে সম্মান প্রদর্শন করলেন। নামগি আমার পক্ষ নিয়েছিলেন এবং আমার প্রশংসা করেছিলেন। তার চেহারাটা সৌম্য ও দয়ালু। সম্রাজ্ঞী ডাওয়েজার মিসু সুশিক্ষিত ও যুক্তিবাদী। তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে রাজপরিবারের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেননি। সম্রাজ্ঞী মাতা, অনুগ্রহ করে শান্ত হন। সম্রাজ্ঞী তার ছেলের হাসি হাসলেন। ভাগ্যক্রমে ঝেনো তোমার হয়ে কথা বলেছে। কিন্তু আমি শুনেছি যে আপনি একবার বাড়ির কর্ত্রী হিসেবে আপনার পদের অপব্যবহার করেছিলেন। প্রতিদিন ঝেনের জন্য পরিস্থিতি কঠিন করে তোলা। সে এমনকি তার গর্ভের একটি সন্তানকেও নৃশংসভাবে হত্যা করেছিল। ইউন লিঙ্গুন, তুমি মরার যোগ্য। তিনি সত্যিই মহামান্য রাজা নিজ হাতে নিযুক্ত একজন রাজকুমারী ছিলেন। রাজপরিবারের একজন সদস্য। তার সন্তানরাও রাজবংশীয়। কিন্তু তোমার বাবা আসলে তার নামে কুৎসা রটাতে রাজপ্রাসাদে গিয়েছিলেন। তোমাকে গুপ্তহত্যা করতে কাউকে পাঠাও। তোমার সুপরিবারের মনটা খুবই জঘন্য। খুব নম্র এবং দয়ালু। আমি তোমার প্রতি কখনো কোনো বিদ্বেষ পোষণ করিনি। কিন্তু তুমি সংকীর্ণ মনা। তাকে খুন করো। তার উদ্দেশ্য জঘন্য। আগন্তুক সু চিংহুজান অবাধ্য ও অসম্মানজনক আচরণ করেছিল। বেতের কুটিটি খা। নানজির হাসিটা আরও কোমল হয়ে উঠল। তার কণ্ঠস্বর এতটাই কোমল ছিল যে তা থেকে জল ঝরে পড়তে পারত। মহামান্য, এই অধম নারীর প্রতি ন্যায়বিচার বহাল রাখার জন্য আপনাকে ধন্যবাদ। দুজন শক্তিশালী ও বলিষ্ঠ বৃদ্ধা এগিয়ে এলেন। সে জোর করে আমার হাত দুটো ধরে ফেল। নানজি আমার দিকে তাকিয়ে দাম্ভিকভাবে হাসল। আমি প্রতিরোধ করতে অক্ষম ছিলাম। ঠিক তখনই সম্রাটের প্রধান খোঁজা প্রবেশ করল। সম্রাজ্ঞী ডাওয়েজার। মহারাজ মিসুকে মানসিক সাধনা কক্ষে তলব করলেন। সম্রাজ্ঞী মাতা চোখ সামান্য শুরু করলেন। তার চোখ অসন্তোষে পূর্ণ ছিল। কেন? নপুংসকটি শ্রদ্ধার সাথে বলল, মহাশিক্ষক। আমি মানসিক সাধনা কক্ষে মহামান্য সম্রাটের সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতা করলাম। হঠাৎ শরীরে ব্যথা, ঠান্ডা ঘাম এবং সুতোর উপর ঝুলন্ত জীবন। তিনি মিসুকে দেখতে চেয়েছিলেন। আমি মুঠি পাকালাম। আমার বাবা আসলে আমাকে এভাবেই বাঁচাতে চেয়েছিলেন।
তিনি মিসুকে দেখতে চেয়েছিলেন। আমি মুঠি পাকালাম। আমার বাবা আসলে আমাকে এভাবেই বাঁচাতে চেয়েছিলেন। সম্রাজ্ঞীর মুখমণ্ডল গম্ভীর ছিল। সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমাকে গিলে খেতে চায়। সম্ভবত তিনি সম্রাটের বিরুদ্ধে যাওয়ার সাহস করেননি। অনেকক্ষণ পর সে হাত নাড়ল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে হাঁটু গেড়ে বসে থাকা। আমার পা অসাড় হয়ে গেছে। আমি প্রায় পা পিছলে পড়ে গিয়েছিলাম। আমি দাঁতে দাঁত চেপেছিলাম। নপুংসককে অনুসরণ করে সিরেন প্রাসাদ ত্যাগ যাওয়ার আগে আমি সম্রাজ্ঞীকে বলতে শুনলাম, আমার দুঃখ পাওয়া উচিত নয় গু। আমি ভবিষ্যতে অবশ্যই তোমার জন্য ন্যায়বিচার নিশ্চিত করব। আপনার প্রতি অবিচার করা হয়েছে। আমি তাকে এটা করে পার পেতে দেব না। তাকে তার কৃতকর্মের খেসারত দিতেই হবে। চড়া মূল্য পরিশোধ করা। নানজি কৃতজ্ঞ। ধন্যবাদ মহারাজ। মহারাজ আপনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তবে মিসু তো সর্বোপরি প্রধান শিক্ষকের বৈধ কন্যা। অভিজাত মর্যাদা। সম্রাজ্ঞীর কাছে তার জীবন ভিক্ষা করুন। সম্রাজ্ঞী নির্দয়ভাবে একটি চায়ের কাপ ভেঙে ফেললেন। সে প্রধান শিক্ষকের জ্যেষ্ঠ কন্যা হলে কি আসে যায়? তিনি তখনও বিবাহবিচ্ছেদ প্রাপ্তা নারী ছিলেন না। সে তোমাকে ধমকানোর সাহস করে। তখন তোমাকে এর মূল্য দিতে হবে। কি এক ব্যক্তি যে ঠিক ভুল পার্থক্য করতে পারে না। আমি আমার বাবাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলাম। বেশ কয়েকজন রাজকীয় চিকিৎসক পাশে দাঁড়িয়ে তার চিকিৎসা করেছিলেন। আমার চোখ লাল হয়ে গেল। সে সম্রাটকে মাথা নত করারও প্রয়োজন বোধ করল না। আমি তাতামি মাদুরের পাশে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলাম। বাবা ও মেয়ে অকৃতজ্ঞ। ইম্পেরিয়াল মেডিকেল একাডেমির প্রধান সান্ত্বনা দিলেন। মিসু, এত দুঃখ করার কোনো প্রয়োজন নেই। আমরা অবিলম্বে গ্র্যান্ড টিউটরের চিকিৎসা করেছিলাম। গ্র্যান্ড টিউটর আর মারাত্মক বিপদে নেই। ফিরে গিয়ে বিশ্রাম নিন এবং সুস্থ হয়ে উঠুন। আমি এলোমেলোভাবে চোখের জল মুছে ফেললাম। তিনি ইম্পেরিয়াল মেডিকেল একাডেমির পরিচালকের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কেবল তখনই সে ঘুরে দাঁড়াল, উজ্জ্বল হলুদ ড্রাগন পোশাক পরা সম্রাটের দিকে তাকিয়ে। মাটিতে হাঁটু গেড়ে বসে। আমার বাবার জীবন বাঁচানোর জন্য মহামান্য সম্রাটকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমি দাঁতে দাঁত চেপে সম্রাটকে মনে মনে ঘৃণা করি, তবে মুখে সামান্যতম অসন্তোষ প্রকাশ করা উচিত নয়। তবুও তাদের সম্রাটের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকতে হতো। এটাই সাম্রাজ্যিক শক্তির আধিপত্য। অন্যদের জীবন জীবন নয়। সম্রাট আমার দিকে উদাসীনভাবে তাকালেন। রাজধানীতে গুজব। প্রধান শিক্ষকের জ্যেষ্ঠ কন্যা মার্জিত ও নম্র। অসাধারণ চেহারা। এখন আমি বুঝতে পারছি, তার রূপ সত্যি অসাধারণ। তবে তার ব্যক্তিত্ব গুজবের মতো তত্ত্বা মনোরম নয়। তুমি তোমার বাবাকে রাজপ্রাসাদে গিয়ে অভিযোগ দায়ের করতে বারবার অনুরোধ করেছিলে। কিন্তু আমি বিবেচনা করব যে তুমি তোমার পিতার প্রতি অনুগত ছিলে। আমি তোমাকে শাস্তি দেব না। আমি বৃদ্ধ সম্রাটের আজেবাজে কথা চুপচাপ শুনছিলাম। তার কথা শেষ করার পর হাঁটু গেড়ে ধন্যবাদ জানানো আমি আর আমার বাবা বাড়ি ফিরে গেলাম। আমার মা আমার বাবার তাকানোর ভঙ্গিটা দেখেছিলেন। সে সঙ্গে সঙ্গে কেঁদে ফেল। আমি চুপচাপ আমার বিছানার পাশে বসেছিলাম। স্বতঃস্ফূর্তভাবে অসহজতের অনুভূতি জেগে উঠল। আমি জানি না আমি কি করতে পারি। আমার বাবার প্রতিশোধ নাও। নিজের প্রতিশোধ নিতে। আজকের বিশ্বে সবচেয়ে বিশিষ্ট দুজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একে অপরের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিলেন। আমাদের সুপরিবার। আমরা কি করতে পারি? এর কিছুদিন পরেই আমি গুজবটা শুনলাম। নানজি ঘটনাক্রমে নবম রাজকুমারের সাথে ধাক্কা খেল। নবম রাজপুত্র তাকে 30 বার চাবুক মারার আদেশ দিয়েছিলেন। তিনি সম্রাজ্ঞীকে একটি ছুরির আঘাত থেকে রক্ষা করেছিলেন। যে শিশুটিকে আমি বাঁচাতে পেরেছিলাম সে আর নেই। এর কিছুদিন পরেই গুজব ছড়িয়ে পড়ল যে তিনি তৃতীয় রাজপুত্রের স্ত্রীর প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছিলেন। তৃতীয় রাজকুমারের স্ত্রী তার হাত ভেঙে ফেলার আদেশ দিলেন। আমি না হেসে পারলাম না। হাসিটা ছিল বিদ্রুপাত্মক। অন্যরা প্রকাশ্যে নানজির সাথে লেনদেন করতে পারে। আমার বাবা ছিলেন প্রধান শিক্ষক। তবে তারা সহজে পদক্ষেপ নিতে পারলেন না। কারণ সম্রাট এবং সম্রাজ্ঞী উভয়ই আমাদের পরিবারকে অপছন্দ করতেন। তারা নামগিকে সমর্থন করতে চায়। তারা লজ্জাবোধ পুরোপুরি হারিয়ে ফেলেছে। আমার বাবা একজন বিশ্বস্ত ছিলেন। কোনোভাবেই সম্ভব ছিল না। যদি আমার বাবা কোনো পদক্ষেপ নেন, ওরা আমাকে হাতে নাতে ধরে ফেল। তারা আমাদের সুপরিবারকে কিছুতেই যেতে দেবে না। আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। তার হৃদয়ে খুব বাসা বাঁধল। তৃতীয় রাজকুমারের সঙ্গিনী জিয়াং জিংসু খুব আক্রমণাত্মকভাবে আমার বাড়িতে এসেছিল। আমাকে আমার ঘরে টেনে নিয়ে যাও। দরজা ও জানালা বন্ধ করুন। সে দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকালো। তখন তুমি বড্ড নরম মনে ছিলে। তার জীবন বাঁচান। কিন্তু আপনি দেখুন, সে তোমাকে মেরে ফেলতে চায়। আমি জিয়াং জিংসুর দিকে তাকালাম। তিনি একবার আমাকে মৌখিকভাবে অপমান করেছিলেন। আমিও তাকে শাস্তি দিয়েছিলাম। তার অপরাধগুলো মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না। কিন্তু পরে সে আমাকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছিল। আমিও তাকে গুপ্ত হত্যা করার জন্য কাউকে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু পেই শুয়ানজি সব সময় তার পাশে ছিলেন। তিনি মার্কিসের বাসভবন ত্যাগ করেননি। আমি পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ খুঁজে পাইনি। জিয়াং জিংসু শীতলভাবে হেসে বল, তোমার কথায় যুক্তি আছে কি? আমি তাকে ধন্যবাদ জানালাম। তৃতীয় রাজকুমারের সহধর্মিনী, আমার পক্ষ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জিয়াং জিংসু অস্বস্তিকরভাবে বলল, কে বলেছে আমি রাজমহিষী তোমার পক্ষ নিয়েছি? নানজি তার কথার দ্বারা এই রাজপুত্রের পত্নীকে অপমান করার দুঃসাহস দেখায়। তার হাত ভেঙে দেওয়াটা খুবই নরম শাস্তি ছিল। আমি হাসলাম। সে আর চালিয়ে গেল না। যখন আমি তৃতীয় রাজকুমারের অভিনয়টা ধরে ফেললাম তখন তাকে মনে করিয়ে না দিয়ে পারলাম না। সেই উপপত্নীরা, তোমাকেও সতর্ক থাকতে হবে। আশা করি আমার সাথে যা ঘটেছিল তেমনটা যেন আর না ঘটে। জিয়াং জিংসুর মুখ বরফের মতো শীতল ছিল। সে তার উপপত্নীকে আমার ক্ষতি করার সাহস দেখায়। আমি ওকে জ্যান্ত চামড়া ছাড়িয়ে নেব। আমি এই প্রেমপূর্ণ কথাগুলো শুনলাম। সামান্য উঁচু ব্রু। মনে হচ্ছে তৃতীয় রাজপুত্রের সাথে কারো সম্পর্ক হঠাৎ বদলে গেছে। সামনে উড়ে যাওয়া আর আজেবাজে কথা বলা। জিয়াং জিংসু জোরে জবাব দিল। সে ঘুরে দৌড়ে পালাল। আমার মধ্যে আতঙ্কে পালিয়ে যাওয়ার অনুভূতি হচ্ছিল। আমার বাবা ঘুম থেকে উঠেছেন। তিনি অসুস্থ। আমি 1 মাস বাড়িতে বিশ্রাম নিয়েছিলাম। সম্রাট অনেক উপহার পাঠিয়েছিলেন। আমাদের কেউই পুরস্কারগুলো স্পর্শ করিনি। ছাই জমার জন্য ওগুলো গুদাম ঘরে ফেলে দিন। এর কিছুক্ষণ পরেই সীমান্ত থেকে যুদ্ধের খবর এসে পৌঁছাল। শিয়ংনুরা দক্ষিণ দিক থেকে আমাদের দেশে আক্রমণ করেছিল। বৃদ্ধ সম্রাট পেই শুয়ানজাংকে মহাপরাক্রমশালী সেনাপতি উপাধিতে ভূষিত করেছিলেন। শিয়ংনুদের কাছে সৈন্য পাঠান। পেই জুজানজাং রাজধানী ত্যাগ করলেন। তার ভয় ছিল যে নামজি যদি রাজধানীতে থেকে যায় তবে সে আমার প্রতিশোধের শিকার হবে।
তারা নানজিকেও সঙ্গে নিয়ে গেল। দুইজন জঘন্য লোক রাজধানী ছেড়ে চলে গেছে। আমি এখন অনেক ভালো বোধ করছি। বাড়িতে শান্তভাবে থাকুন। কোথাও যাচ্ছি না। রাজধানীতে হঠাৎ অস্থিরতা ছড়িয়ে পড়ে। সম্রাটকে সিংহাসন ত্যাগে বাধ্য করার জ্যেষ্ঠ রাজকুমারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। সম্রাট তাকে আত্মহত্যা করার আদেশ দিয়েছিলেন। অন্যান্য রাজপুত্ররাও সিংহাসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তারা একে একে মারা গেল। রাজসভায় এখন কেবল দুজন রাজপুত্র অবশিষ্ট আছেন, শি জিন এবং তৃতীয় রাজপুত্র। বৃদ্ধ সম্রাটের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। শি জিনকে সিংহাসন হস্তান্তর। এরপর তিনি মারা যান। সম্রাজ্ঞী ডাওয়েজার প্রধান সম্রাজ্ঞী হন। সম্রাজ্ঞী নীরব হয়ে গেলেন। প্রাসাদের ফটোগুলো বন্ধ করুন। আমি আর কারো সাথে দেখা করব না। বৃদ্ধ সম্রাটের মৃত্যুর সংবাদ শুনে আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম। এমন অযোগ্য এবং জঘন্য সম্রাট। দেরিতে মরার চেয়ে তাড়াতাড়ি মরে যাওয়াই ভালো। শি জিন সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন। নির্মম পদ্ধতি ব্যবহার করে একদল মন্ত্রীকে পদচ্যুত করা হয়েছিল। রাজসভাস্থরা ভয়ে কাঁপছিল। অপ্রত্যাশিতভাবে সাধারণত বিনয়ী নবম রাজপুত্র। পদ্ধতিগুলো এতটাই নির্মম ছিল। শি জিন তার তৃতীয় পুত্রকে রাজকুমার আন উপাধি প্রদান করেন। রাজকুমার আন রাজকুমারী আনকে তাদের জায়গিরে নিয়ে গেলেন। কোনো লাইসেন্স অনুমোদিত নয়। বেইজিংয়ে প্রত্যাবর্তন আসন্ন। বইগুলো আমাকে বিদায় জানাতে এসেছিল। আমি তাকে একটি সুরক্ষা লকেট দিয়েছিলাম। আশীর্বাদপুষ্ট রাজধানী শহরের অস্থিরতা ধীরে ধীরে প্রশমিত হল। সম্রাট শি জিন সাধারণ পরিবার থেকে আসা প্রতিবাদের পদোন্নতি দিতেন। প্রতিভাবান ব্যক্তিরা যারা পূর্বে অবদমিত ছিলেন, তিনিও একটি গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সুযোগ পেয়েছিলেন। আমার বাবাকে সেই খামখেয়ালি প্রয়াত সম্রাটের মুখোমুখি হতে হয়নি। আমি এখন অনেক বেশি স্বস্তি বোধ করছি। কিন্তু নাম গিয়ে আমাদের হৃদয়ে কাটা হয়ে আছেন। তিনি এখন সীমান্তে চলে গেছেন। আমি পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ খুঁজে পাইনি। রাজধানী সীমান্ত থেকে অনেক দূরে। সীমান্তটি আবার পেইশুয়ানজির এলাকা হয়ে গেল। এর ফলে আমার পক্ষে পদক্ষেপ নেওয়া আরও অসম্ভব হয়ে পড়ল। 6 মাস পরে পেইশুয়ানজি শিয়ংমুদের পরাজিত করেন। মহান জিয়া রাজবংশ জুড়ে তার কিংবদন্তিসম যুদ্ধদেবতার খ্যাতি আবারও প্রতিধ্বনিত হল। আদালতের কর্মকর্তা ও সাধারণ মানুষ উল্লাস করল। আমি আমার ছোট্ট কমলা ডোরাকাটা বিড়াল সুসুকে ধরে আছি। মণ্ডপে রোদ পোহানো। আমি মাঝে মাঝে কয়েকটি কই মাছকে খাওয়াই। এই খবর শুনে সুসুর হাত স্পর্শ করার সময় আমি এক মুহূর্তের জন্য থেমে গেলাম। আমি খুশি না হয়ে পারলাম না। কিন্তু পেই জুয়ানজির কথা ভাবছেন। সে তার ঠোঁটের কোণটা বাঁকালো। বিচার বুদ্ধি বা চরিত্রের দিক থেকে সে খুব ভালো মানুষ নয়। তাদের লড়াই করার ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। 1 মাস পরে পেই জুজানজি গৌরবে ফিরে এসেছেন। তিনি একটি লম্বা ঘোড়ার পিঠে চড়েছিলেন। রূপার বর্ম। তার সমগ্র সত্তা ছিল লৌহরক্তের মতো দৃঢ় এবং প্রভাবশালী। তার থেকে এক হিমশীতল আভা নির্গত হচ্ছিল। রাস্তার দুই পাশের দোকানগুলোতে লোকে লোকারণ্য ছিল। সবাই নিচের দিকে তাকালো। জ্বলন্ত দৃষ্টি। অবিবাহিত যুবতীরা সবাই লজ্জায় লাল হয়ে গেল। পেই জুয়ানজির দিকে তাকিয়ে আছে। অনেক আলোচনা আছে। লর্ড পেই সত্যিই যুদ্ধদেবতা উপাধি পাওয়ার যোগ্য। মহিমান্বিত। অসাধারণ চেহারা। এক চালেই তারা শিয়ংমুদের পরাজিত করল। লঙ্ঘন না করার সাহস। আমি তখন শহরের বাইরে ভ্রমণ করছিলাম। যখন আমার খিদে পেল, আমি খাওয়ার জন্য একটা রেস্তোরাঁ খুঁজে পেলাম। তারপর আমি এই দৃশ্যটি দেখলাম। পেই শুয়ানজি আমার দিকে মুখ তুলে তাকালো। পর মুহূর্তে সে উদাসীনভাবে দৃষ্টি সরিয়ে নিল। আমি পেই শুয়ানজির পিছনে আরেকটি বগি দেখলাম। একটি মৃদু বাতাস বয়ে গেল। গাড়ির পর্দাটা উড়িয়ে দাও। ভিতরে আমি যাকে দেখেছিলাম সে ছিল নানজি। আমার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। ভালো মেজাজে ফেরার পথে আমি আরও 2টো পেস্ট্রি খেয়ে নিলাম। ঠিক আছে। কেবল ফিরে গেলেই আমরা অতীতের সেই অগোছালো হিসাব চুকিয়ে ফেলার সুযোগ পাব। নতুন সম্রাট শি জিন পূর্ববর্তী সম্রাট ছিলেন না। সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে না পারার অক্ষমতা। এবার আমি নানজিকে মেরে ফেলতে চাই। শি জিন প্রাসাদে একটি ভোজসভার আয়োজন করলেন। আমরা যুদ্ধজয়ী হয়ে ফেরা পেই শুয়ানজি ও তার সৈন্যদের আপ্যায়ন করেছিলাম। কিছু সময়ের জন্য পেই শুয়ানজি রাজধানীতে ব্যাপক প্রতিপত্তি ভোগ করছিলেন। নানজির পাশাপাশি সেই উপপত্নী যিনি মার্কিসের প্রাসাদের কর্ত্রীর পদে উন্নীত হয়েছিলেন। এছাড়াও জোয়ারের সাথে সাথে দামও বেড়েছিল। উল্লেখ্য যে তার রাজকুমারী আনপিং পরিচয়টিও রয়েছে। মনে হচ্ছে প্রত্যেক পরিবারের মহিলারা ও মেয়েরা ভুলে গেছেন। সে একসময় ছিল। যে উপপত্নীরা জনসমক্ষে আসার যোগ্য ছিল না, তারা সবাই তার বন্ধু হয়ে গেল। আমি পেই পরিবারের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। নানজি 3 দিন পর সবাইকে পেই মার্কিসের বাসভবনে ফুলগুলো দেখতে আসার জন্য আমন্ত্রণ জানান। ফিরে এসেই সে জাহির করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তারপর আমি তার এই ভণ্ড নম্রতা ছিন্নভিন্ন করে দেব। হুইয়া এইমাত্র ফিরে এলো। তারা নিজেদের জাহির করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তারপর আমি তার এই ভণ্ড নম্রতা ছিন্নভিন্ন করে দেব। দেখা যাক রাজধানী থেকে এই খুনির সাথে থাকার সাহস দেখায়। সে একজন মার্কিসের স্ত্রী হলে কি আসে যায়? সে রাজকুমারী আনপিং হলে কি আসে যায়? প্রয়াত সম্রাট এবং সাম্রাজ্যের সমর্থন ছাড়া। তাহলে আমি স্বাধীনভাবে কাজ করতে পারব। 3 দিন পর আমি যত্ন করে পোশাক পরলাম। হালকা বেগুনি রঙের লম্বা পোশাক পরা। কপালে ফুলের সাজ লাগান। হালকা মেকআপ। অত্যন্ত সুন্দর। চুন তাও মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। মিস কোষে গুজে। এটা নিশ্চয়ই সবচেয়ে চোখ ধাঁধানো হবে। আমার সামান্য বাঁকানো ভ্রু। গাড়িতে করে পেই মার্কিসের বাসভবনে পৌঁছলাম। আমি এখানে 6 মাসেরও বেশি সময় ছিলাম। পেই মার্কিসের বাসভবনে আবারও প্রবেশ করে। আমার মনের অবস্থা এখন সম্পূর্ণ ভিন্ন। ইতিমধ্যে অনেক মহিলা ও কন্যারা হলে এসে পৌঁছেছেন। তারা একত্রিত হয়েছিল। টুইটার। আমাকে আসতে দেখে তারা একই সাথে কথা বলা বন্ধ করল। তারা দুজনেই কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকালো। তরুণীদের মধ্যে একজন না বলে পারল না, মিস সু। আমি শুনেছি ম্যাডাম পেইজের সাথে আপনার নাকি একসময় মনোমালিন্য ছিল। সে প্রায়শই পরিস্থিতি কঠিন করে তুলত। তুমিও তো এই ভোজসভায় এসেছিলে। তোমার কি ভয় হয় না যে ফিরে গেলে সে তোমার জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে? মিস সু, আমাদের যুদ্ধদেবতা মার্কুইস আপনাকে তালাক দিয়েছেন। তুমি বাড়িতে লুকিয়ে নিরামিষ খাবার খাও না আর বৌদ্ধ মন্ত্র পাঠ করো না। তুমি কিভাবে আমাদের সাথে ফুল দেখতে এখানে আসতে পারলে? আমি ধীরে ধীরে কাছে এগিয়ে গেলাম। রাগ করিনি। এটাই দুনিয়ার নিয়ম। কার দুর্গন্ধযুক্ত পা থেকে ভালো গন্ধ আসে? তারা যারই হোক না কেন তার তোষামত করতে পছন্দ করে। আমি অনেক আগেই ব্যাপারটা ধরে ফেলেছিলাম। আমি মৃদু হাসলাম। আমি ম্যাডাম পেইকে একটি অভিনন্দনমূলক উপহার দিতে এখানে এসেছি। আসল ব্যক্তিটি এখনো আবির্ভূত হননি। এই নাটকটি মঞ্চস্থ করা যাবে না। আমি এমনিতেই হেঁটে একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। আমার কথায় সবাই আকৃষ্ট হয়েছিল। কৌতূহলবশত আমার দিকে তাকিয়ে। আমি ভাবছি মিসেস পেইয়ের জন্য কি উপহার প্রস্তুত করেছেন। আমি মৃদু হেসে চুপ করে রইলাম।
ঠিক যখন সবার কৌতূহল জেগে উঠেছিল, নানজি দেরিতে এসে পৌঁছাল। সে একটি চমৎকার লম্বা পোশাক পরেছিল। তার চুল মুক্তার ফুল ও গয়না দিয়ে সাজানো ছিল। তার গলা, কান ও কবজি ঝলমলে সোনার গয়না দিয়ে সজ্জিত ছিল। সে সারা বিশ্বকে জানাতে চেয়েছিল যে সে ছিল বিশ্বের সবচেয়ে সুখী নারী। মহিলারা ও মেয়েরা সবাই তাকে অভিবাদন জানাল। নানজি হেসে উপহারটি ফিরিয়ে দিল। শান্ত ও স্থির তিনি প্রধান আসনে বসলেন। আমার দিকে তাকিয়ে, মিস সু, অর্ধবছর তুমি আগের মতোই অন্যদের তুচ্ছতা ছিল করো। শুনলাম আপনি এখনো অবিবাহিত। মার্কুইসের সাথে আপনার বিবাহ বিচ্ছেদের পর কি হয়েছিল তা আমি জানি না। এটা কি এখনো খুঁজে পাওয়া সম্ভব? মার্কিসের চেয়েও বেশি বিখ্যাত এক স্বামী। যদি আপনি খুঁজে না পান, এই মহিলা আপনার হয়ে সিদ্ধান্তটি নিতে পারেন। সীমান্তে আমার অনেক সাহসী যুবকের সাথে দেখা হয়েছিল। আমি আপনাকে এর সাথে পরিচয় করিয়ে দিতে পারি। অন্যরাও সায় দিল। হ্যাঁ মিস সু, তোমার এখন বয়স হচ্ছে। এত খুঁতখুঁতে হজো না। খুঁত ধরা তার জন্য একটি ভালো পরিবারে বিয়ে করা আরও কঠিন হবে। আমি আমার শীতল চোখ দুটো সামান্য তুললাম। শুনলাম আপনি আপনার দ্বিতীয় সন্তানকে হারিয়েছেন। সে এখনো গর্ভবতী নয়। এই পরিবারের কর্ত্রী হিসেবে এই পরিবারের বহু বংশধর জেন থাকে তা নিশ্চিত করতে আমাদের আরও বেশি কিছু করা উচিত। মার্কুইসের জন্য কয়েকজন উপপত্নী রাখার ব্যবস্থা করা হচ্ছে না কেন? মিস সুকে এ নিয়ে চিন্তা করতে হবে না। নানজির মুখের ভাব সামান্য বদলে গেল। সে দাঁতে দাঁত চেপে আমার দিকে কটম করে তাকালো। আমি শুনেছি যে মিস সু আমার জন্য একটি অভিনন্দনমূলক উপহার প্রস্তুত করেছেন। আমি জানি না এটা কি ধরনের অভিনন্দনমূলক উপহার। প্রায় সময় হয়ে গেছে। আমি হাসি মুখে হাততালি দিলাম। বেশ কয়েকজন পরিচারিকা, যে প্রমাণগুলো আমার বাবা এবং শি জিন একসময় সংগ্রহ করেছিলেন, মহিলা ও কন্যাদের কাছে উপস্থাপিত। আমার দৃষ্টি ঘুরে গেল। জনতা নির্বিকার রইল। আমি একবার আশীর্বাদ প্রার্থনা করতে দাসিয়াঙ্গু মন্দিরে গিয়েছিলাম। ম্যাডাম পেয়ে আমাকে হত্যা করার জন্য মার্শাল আর্ট জগতের ঘাতক ও ডেথ স্কোয়াডকে ঘুষ দিয়েছিলেন। তুমি আমার জীবন চাও, কিন্তু আমি তার কোনো ক্ষতি করিনি। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর ও পৈশাচিক। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, তুমি কি সত্যি ওরকম একজন খুনির সাথে বন্ধুত্ব করতে চাইবে? প্রমাণ দেখে মহিলারা ও মেয়েরা হতবাক হয়ে গেলেন। একে একে তাদের চোখ বিস্ফারিত হল। অবিশ্বাসের দৃষ্টি। এটা কি সত্যি? তিনি সত্যি মিস সুকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছিলেন। নানজির মুখের ভাব তৎক্ষণাৎ বদলে গেল। সে সময়মতো তার ভেতরের অস্থিরতা শান্ত করতে পেরেছিল। তার আজেবাজে কথা শুনো না। আমি কিভাবে তাকে গুপ্তহত্যা করতে কাউকে পাঠাতে পারি? তার দ্বারা প্রতারিত হবেন না। আমি মৃদু হাসলাম। সমস্ত প্রমাণ আমাদের সামনেই রয়েছে। তোমার অজুহাত দেখানোর কোনো অধিকার নেই। ম্যাডাম পেইজের সঙ্গে সকলেরই সুসম্পর্ক ছিল। সাবধান থাকুন, নইলে আপনি হয়তো ভুলবশত তাকে আঘাত দিয়ে ফেলতে পারেন। সে তোমাকে গুপ্তহত্যা করতে লোক পাঠাতেই পারে। তোমার কি ভয় করে না? যাই হোক, আমার ভয় করছে। মহিলারা ও মেয়েরা আমাকে এটা বলতে শুনেছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। নানজির দিকে তাকিয়ে, সমস্ত প্রমাণ আমাদের সামনেই রয়েছে। তুমি এখনো তর্ক করার চেষ্টা করছো? আমরা কখনো আশা করিনি যে তুমি এই ধরনের মানুষ হবে। নানজি দ্রুত কাউকে পাঠালেন পেই জুজানজিকে ডেকে আনতে। সে উচ্চস্বরে জবাব দিল, আমি সত্যিই করিনি। আমি আনপিংয়ের রাজকুমারী, প্রয়াত সম্রাট স্বয়ং আমাকে এই উপাধি প্রদান করেছেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার সাহস তোমার হয় কি করে? এক মহিলা বিদ্রুপ করল। আপনিই তো মার্কিসের প্রাসাদের কর্ত্রী। আপনি রাজকুমারী আনপিং। কিন্তু তার মানে এই নয় যে আপনি ইচ্ছেমতো মানুষ হত্যা করতে পারেন। তুমি এমনকি প্রধান শিক্ষকের জ্যেষ্ঠ কন্যাকে হত্যা করারও দুঃসাহস দেখিয়েছিলে। আর কাকে হত্যা করতে তুমি ভয় পাও? প্রমাণটি কি সত্য না মিথ্যা? আমাদের নিজেদের চোখ আছে। সে নামটিকে চিনতে পারল এবং ক্রমশ অস্থির হয়ে উঠল। আমার দিকে আঙুল তোলো। সু চিংহুজান, তুমি কেন আমার নামে এভাবে কুৎসা রটাচ্ছ? হত্যাকাণ্ডটি 6 মাস আগে ঘটেছিল। তুমি এটা 6 মাস আগে বের করনি কেন? এই সময় এটা বের করার কারণ কি? আমার প্রভু এইমাত্র যুদ্ধ থেকে বিজয়ী হয়ে ফিরেছেন। আমাকে ফাঁসানোর জন্য তুমি মিথ্যা প্রমাণ তৈরি করতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। তোমার আসল উদ্দেশ্য কি? তুমি আমার সন্তানকে গর্ভপাত করিয়েছ। তুমি কি এখনো আমাকে কষ্ট দেবে? সবাই আমার দিকে তাকিয়েছিল। আমার অভিব্যক্তি শান্ত ছিল, কারণ 6 মাস আগেও আপনার পাশে কেউ ছিল। আমার বাবা প্রমাণ পেশ করেছিলেন। কেউ তোমাকে এটা দমন করতে সাহায্য করেছিল। আমার বাবা বিশ্বাসটাকে বট করে দেখার সাহস করেনি। এই কারণেই তারা বিশ্বাসটি গোপন রেখেছিল। কিন্তু আমি তোমাদের মহিলাদের দেখতে পারি না। ম্যাডাম পেয়ের ভণ্ড চেহারায় প্রতারিত। কেবল তখনই তারা এই প্রমাণ পেশ করেছিল। না হলে আপনি সম্ভবত রাতে শান্তিতে ঘুমাতে পারবেন না। প্রধান শিক্ষক বট কোনো হইচই করার সাহস করলেন না। এর পেছনে কারা আছে? এটা শীঘ্রই বের হতে চলেছে। ম্যাডাম পেইজের এমন একজন শক্তিশালী পৃষ্ঠপোষক আছেন। উপস্থিতদের মধ্যে কেউই নানজিকে মেরে ফেলার মতো অপমান করার সাহস করেনি। কিন্তু আমি আর তাকে ভালোভাবে জানার সাহস করতাম না। আমি দেখলাম উপস্থিত সকলের প্রতিক্রিয়া। আমার লক্ষ্য অর্জিত হয়েছে। চোখ সামান্য বাঁকা। সে উঠে দাঁড়াল এবং চলে যাওয়ার জন্য প্রস্তুত হল। খুনিদের জীবন দিয়ে মূল্য দিতে হয়। আমার বাবা এই প্রমাণটি আবারও উপস্থাপন করেছেন। সম্রাটের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এবার সম্রাট ছিলেন শি জিন। কিছু প্রমাণ এমনকি শি জিন নিজেই আবিষ্কার করেছিলেন। সে বিষয়টা ন্যায্যভাবেই সামলাবে, তাই না? ঠিক তখনই রাজপ্রাসাদের খোঁজাটি ধীরে ধীরে এগিয়ে এল। গম্ভীর মুখ। রাজকীয় ফরমান ঘোষণা করুন। সবাই হাঁটু গেড়ে বসল। বুঝতে পারছি না, মহারাজ কেন এই সময় একটি রাজকীয় ফরমান জারি করলেন? নপুংসকটি রাজকীয় ফরমানটি খুলে উচ্চস্বরে পড়ল। নানজি একবার প্রধান শিক্ষকের জ্যেষ্ঠ কন্যা সু চিংহুজানকে গুপ্তহত্যা করার জন্য লোক পাঠিয়েছিল। মহারাজ ঘটনাক্রমে পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি সু কিংহুজানের জীবন রক্ষা করেছিলেন। মহারাজ, আপনি নানজির রাজকুমারী উপাধি কেড়ে নিয়েছেন এবং তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। পড়ার পর হুয়াটিং অস্বাভাবিকভাবে শান্ত ছিল। প্রায় প্রত্যেকের মনে এগুলোই ছিল সেই বিষয়বস্তু যা নপুংসকেরা এইমাত্র পড়েছিল। দেখা যাচ্ছে যে শ্রীমতী সু যে প্রমাণগুলো উপস্থাপন করেছিলেন তার সবই প্রকৃত ছিল। নানজি বড্ড হিংস্র। ডালি মন্দিরের দুজন কর্মকর্তা নানজিকে গ্রেপ্তার করতে এসেছিলেন। নানজি একই সাথে অবাক ও ভীত হয়েছিল। তার শরীর কাঁপতে বাধ্য হল। তার সুন্দর মুখটা সম্পূর্ণ রক্তশূন্য ছিল। না, আমি করিনি। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমি এমন কাজ করিনি। আমিও মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম। অপ্রত্যাশিতভাবে শি জিন জনসমক্ষে এই কাজটি করবে। নানজির পাপ ঘোষণা করুন।
আমি ভেবেছিলাম সে নানজিকে গোপনে শাস্তি দেবে। সর্বোপরি দিন সবেমাত্র একটি বিজনী যুদ্ধ থেকে ফিরেছিলেন। নানজি হল সেই নারী যাকে সে ভালোবাসে। আমার দৃষ্টি পড়ে নানজির দিকে। তার সম্পূর্ণ উন্মাদ চেহারা দেখে এক শীতল হাসি। আপনি কি মহামান্য সম্রাটকে সন্দেহ করছেন? নানজি এতটাই ভয় পেয়েছিল যে সে পাগলের মতো মাথা নাড়তে লাগল। সে মরিয়া হয়ে সংগ্রাম করল। মার্কুইস কোথায়? আমি মার্কুইসের সাথে দেখা করতে চাই। তাকে দ্রুত নিয়ে যাওয়া হলো। ফুল দেখার আসরটি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। মহিলারা ও মেয়েরা আমার দিকে তাকালো। তারা একে একে চলে গেল। পেইহো ম্যানশন। শুরু থেকে শেষ পর্যন্ত পেই শুয়ানজি উপস্থিত হননি। আমার চোখে সন্দেহের ঝলক দেখা গেল। পেই জুজানজি কি নানজিকে খুব ভালোবাসে না? নামগিকে নিয়ে যাওয়া হয়েছিল। সে এটা থামাতে বাইরেও আসেনি। এটা তার শৈলীর সাথে একেবারেই মেলে না। আমি বিশ্বাসটাকে তেমন গুরুত্ব দিইনি। প্রস্থানের প্রস্তুতি। পেই শুয়ানজি হঠাৎ আমার সামনে আবির্ভূত হলেন। তার দীর্ঘকায় আকৃতি আমার সামনে সমস্ত সূর্যালোক আটকে দিয়েছিল। আমি সামান্য ভ্রুকুটি করলাম। তার চারপাশে হাঁটুন। পেই শুয়ানজি আবারও আমার পথ আটকে দিল। সে আমার দিকে নিচে তাকালো। তার সুদর্শন মুখে অপরাধবোধের ছাপ ফুটে উঠল। তার গলাটা কিছুটা ভাঙা ছিল। ওয়ানর, আমরা কি অন্য কোথাও কথা বলবো? মহিলাটি ও তার মেয়ে, যারা তখনও চলে যাননি, এখানে কি ঘটছিল তা দেখছিলেন। সবাই আমাদের দিকে মনোযোগ দিল। আমি পেই শুয়ানজির সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। কণ্ঠস্বরটি ক্ষীণ ছিল। দয়া করে আমাকে ওই নামে ডাকবেন না। আমাদের মধ্যে কথা বলার মতো কিছুই নেই। পেই শুয়ানজি আহত মুখভঙ্গি নিয়ে আমার দিকে তাকালো। আমি ঘুরে পেই মার্কিসের বাসভবন থেকে বেরিয়ে গেলাম। দর্শকরা, তাদের চোখে আগ্রহ ফুটে উঠল। রাজধানীতে আমাকে নিয়ে গুজবগুলো দ্রুত আবার ছড়িয়ে পড়ল। সুপরিবারের জ্যেষ্ঠ কন্যার প্রতি লর্ড পেইজের ভালোবাসা অত্যন্ত গভীর। মিস ইউনের মন পুনরায় জয় করার চেষ্টায় সে সবার সামনে নিজের অনুভূতি প্রকাশ করেছিল। আমি এই খবরগুলো শুনেছি। ব্যাপারটা হেসে উড়িয়ে দাও। পেই শুয়ানজি কি ভাবেন তা আমার বিবেচ্য বিষয় নয়। আমি জীবনে আর কখনো তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। শি জিন আমাকে অনেক সাহায্য করেছে। আমি তাকে ধন্যবাদ জানাতে অবাধে প্রাসাদে প্রবেশ করতে পারছি না। এরপর আমি বাবাকে আমার কৃতজ্ঞতা ও উপহারটি তার কাছে পৌঁছে দিতে বললাম। আমার বাবার হাতে একটি প্রতীক ও বিষের বোতল ছিল। যখন আমার বাবা আমার কাছে এলেন, তিনি বললেন, এই হলো সেই নিদর্শন ও বিষ যা মহামান্য সম্রাট তোমাকে দিয়েছেন। সে বলল, আপনি এই টোকেনটি নিতে পারেন। নানজিকে দেখতে ডালি মন্দির কারাগারে যান। তুমি তাকে এই বিষটা পান করাতে পারো। আপনি তাকে মদ্যপান করা থেকেও বিরত রাখতে পারেন, যাতে আপনার হাত নোংরা না হয়। সে হত্যার চেষ্টা করেছিল। ডালি মন্দির আপনার জন্য ন্যায়বিচার চাইবে। আমার বুকটা ধরফট করে উঠল। আমি বাবার হাতে থাকা জিনিসটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। মহামান্য রাজা সত্যি একটা বলেছিলেন। আমার বাবা মাথা নাড়লেন। আমাকে টোকেনটা আর বিষটা দাও। অবশেষে আমার বাবার চোখে হাসি ফুটে উঠল। দারুণ প্রতিশোধ সম্পন্ন হয়েছে। মহারাজ, আপনি জ্ঞানী ও পরাক্রমশালী। আমি এই দুটি জিনিস ধরেছিলাম। আমার মনের অনুভূতিটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হচ্ছে মহারাজ, আমি আপনার কাছে আরও বেশি ঋণী হয়ে পড়ছি। মা উদ্বেগের সঙ্গে আমার দিকে তাকালেন। আমার ফুলগুলো। মহামান্য সম্রাট আপনার সাথে ভিন্ন আচরণ করেন বলে মনে হচ্ছে। আমি মাথা নাড়ালাম। মহারাজ একজন ভালো মহারাজ। অন্য একজন ব্যক্তি দিয়ে প্রতিস্থাপন করুন। সেও একই কাজ করত। আমি প্রতীকটি ও বিষ নিয়ে ডালি মন্দিরের কারাগারে গেলাম। যেমনটা আশা করেছিলাম, ডালি মন্দিরের লোকেরা আমাকে আটকায়নি। আমি নানজির সামনে এমনভাবে এসে পৌঁছালাম যেন আমি একজন শূন্য জায়গায় আছি। কারাগারটি অন্ধকার ও স্যাঁতসেঁতে ছিল। এলাকাটি থেকে একটি তীব্র দুর্গন্ধ ভেসে আসছিল, সাথে ছিল অসংখ্য মশা। আমি মুখে ঘোমটা দিয়ে সেলের বাইরে দাঁড়িয়েছিলাম। তার জামাকাপড় আগে থেকেই নোংরা ছিল। সব গয়না হারিয়ে গেছে। সে আপাদমস্তক নোংরা ছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে আমাকে দেখল। সে উন্মত্তের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং গর্জন করে উঠল। আপনি ইউন লিঙ্গুন। তুমি এখানে কি করছো? তুমি কি আমাকে নিয়ে হাসাহাসি করতে এখানে এসেছো? আমি এখন এরকমই। আপনি কি এখন সন্তুষ্ট? আমি নানজির অভিব্যক্তির প্রশংসা করি। একটি হাসি। কণ্ঠস্বরটি শান্ত ছিল। আমি খুব সন্তুষ্ট। আপনি কি পেই জুয়ানজির প্রিয়তমা নন? যেদিন তোমাকে নিয়ে যাওয়া হয়েছিল, সে তোমাকে বাঁচাতে আসেনি। এখন বেশ কয়েকদিন কেটে গেছে। সে তোমাকে উদ্ধার করেনি। লানজি কি তোমাকে আর পছন্দ করে না? লানজির আগে গর্জন করে উঠল। সে এতটাই রেগে গিয়েছিল যে তার সারা শরীর থরথর করে কাঁপছিল। বিশ্বাসটা এমন নয়। সে অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল। সে আমার সাথে এমনটা করবে না। সুচিং হুজান, আমি তোমাকে তার আমার প্রতি থাকা অনুভূতিকে কলঙ্কিত করতে দেব না। সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে চিরকাল আমি থাকব। সে অবশ্যই আমাকে উদ্ধার করবে। তুমি কখনো তার স্ত্রী হতে পারবে না। আমি তাকে অসহায়ত্বে পাগল হয়ে যেতে দেখলাম। আমার মন খুব ভালো আছে। তুমি ভুল বলছো, আমি তার প্রতি আগ্রহী নেই। আমি আজ আপনাকে বিদায় জানাতে এসেছি। সম্ভবত তোমার জীবদ্দশায় তাকে আর কখনো দেখার সুযোগ হবে না। আমি সৌজন্যের বসে আপনাকে বিদায় জানাতে এসেছি। তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। নানজি সারা শরীর থরথর করে কাঁপছিল। সে আতঙ্কে আমার দিকে তাকালো। তুমি কি করতে চাও? আমি আমার পাশে থাকা ডালি মন্দিরের তত্ত্বাবধায়কের হাতে বিষটা তুলে দিলাম। তারা নাম গিয়ের জন্য পান করুক। মহামান্য সম্রাট আমাকে নিজে প্রতিশোধ নেওয়ার এই সুযোগ দিয়েছেন। আমি এটা কিভাবে যেতে দিতে পারি? ডালি মন্দিরের ইয়ামেন বাহকরা ইতিমধ্যেই শি জিনের আদেশ পেয়ে গিয়েছিল। সেলের দরজা খুলুন। নানজিকে বিষ দেওয়া হয়েছিল। নানজির চোখ বড় হয়ে গেল। মরিয়া হয়ে লড়াই করা। কিন্তু সে ছিল এক দুর্বল নারী। সে কোথায় দুজন প্রাপ্তবয়স্ক পুরুষের সমকক্ষ? তাকে বিষ দেওয়া হয়েছিল। আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সুচিং হুজান, তুমি অনুমতি ছাড়াই নির্যাতন চালিয়েছ। মহারাজ তোমাকে যেতে দেবেন না। তোমার এমন এক নিষ্ঠুর হৃদয় আছে। তোমার ভয়াবহ মৃত্যু হবে। নানজির ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। বুক চেপে ধরে সে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল। হঠাৎ তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। প্রভু, আপনি আমাকে বাঁচাতে এসেছেন, তাই না? ওই মাগি সুচিং হুজানকে মেরে ফেল। আমার প্রতিশোধ নাও। খুব ব্যথা করছে। হে প্রভু, আমাকে রক্ষা করুন। পেই জুজানজি আমার পাশে এসেছিলেন। উদাসীনভাবে নানজির দিকে তাকিয়ে। হুজানের ক্ষতি করা তোমার উচিত ছিল। আমি কিভাবে তাকে বাঁচাতে পারতাম? আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হলো তোমাকে চেনা। তুমি হুজানরকে পার পেয়ে যেতে দিয়েছ। তোমার মরে যাওয়াই উচিত। নানজি এটা বিশ্বাস করতে পারছিল না। চিৎকার। সে হঠাৎ মুখভর্তি রক্ত থুতু করে ফেলে দিল। এটা ধপাস করে মাটিতে পড়ল।
আমি এতটাই রেগে গিয়েছিলাম যে মরে গেলাম। আমি অবাক হয়ে পেইশুয়ানজির দিকে তাকালাম। আমি লর্ড পেইয়ের তার প্রিয়তমার প্রতি গৃহীত পদ্ধতির প্রশংসা করি। বৃষ্টি নানজিকে তাৎক্ষণিকভাবে হত্যা করতে ব্যর্থ হয়েছিল। পেইশুয়ানজির অল্প কয়েকটি কথাই নানজিকে রাগে মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল। ভালো কৌশল। পেইশুয়ানজি চোখ নামাল। তার চোখে ছিল অফুরন্ত স্নেহ। ম্যানর, তুমি তোমার উপর হওয়া বড় অন্যায়ের প্রতিশোধ নিয়েছ। আমি তোমাকে আবার বিয়ে করব। আমি বাগদানের উপহারগুলো প্রস্তুত করেছি। এবার আমি তোমাকে আর ছেড়ে যাব না। আমরা কি বিয়ে করব? আমি গভীরভাবে ভ্রুকুটি করলাম। পেইশুয়ানজি, তোমার কি হয়েছে? আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আমি ঘুরে সেলটা থেকে বেরিয়ে গেলাম। পেইজুজানজি আমাকে অনুসরণ করল। তার চোখ বিষণ্ণতাপূর্ণ ছিল। উইন্ড, আমি সত্যিই জানি আমি ভুল করেছিলাম। আমি জনসমক্ষে তার সাথে জড়াতে চাই না। সে কেন হঠাৎ মতো পরিবর্তন করল তা নিয়ে আমিও হতবাক। অবশেষে পরচর্চামূলক ও দর্শকের মতো মনোভাব নিয়ে আমি তার সঙ্গে একটি চায়ের দোকানে গেলাম। আমি ব্যক্তিগত কক্ষে ছিলাম। পেইজুজানজি এবং আমার কাজের মেয়ে চুনতাও। পেইশুয়ানজির সাথে আমার একা থাকা অসম্ভব। পেইশুয়ানজি ধপ করে আমার সামনে হাঁটু গেড়ে বসল। চোখ লাল। হুজানোর আগে তোমার সাথে যা করেছি তার জন্য আমি দুঃখিত। তোমার কাছে ক্ষমা চাওয়ার সাহস আমার নেই। আমি শুধু আশা করি তুমি আমাকে তোমার ভুলের প্রায়শ্চিত্ত করার একটি সুযোগ দেবে। এবার আমি অবশ্যই তোমার সাথে ভালো ব্যবহার করব। আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। আমি কিছুই অনুভব করিনি। এটা হাস্যকর। পেইজুজানজি, তোমার এখনো নানজির সাথে আন্তরিকতার সাথে আচরণ করা উচিত। আমি পরোয়া করি না। পেইজুজানজি আতঙ্কিত। তিনি দ্রুত ব্যাখ্যা করলেন। নানজি ছিলেন প্রয়াত সম্রাটের ব্যক্তিগত ব্যক্তি। প্রজাত সম্রাট আমার সামরিক শক্তি ফিরিয়ে নিতে চেয়েছিলেন। যখন আমি যুদ্ধে জিতছিলাম তখনই আমি পরিকল্পনা শুরু করেছিলাম। দুর্ভাগ্যবশত আমি সময়মতো নানজির আসল পরিচয় উদ্ঘাটন করতে পারিনি। এটি প্রজাত সম্রাটের ক্ষতি করেছিল। তাকে আমার আরও কাছে আসতে দাও। আমাকে তার প্রেমে ফেলো। আমি তোমার ও আমার বিবাহে সম্মতি দেব। নাম গিয়ে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করুক। গ্র্যান্ড টিউটর তোমাকে প্রচণ্ড ভালোবাসে। যে তোমাকে কষ্ট দিয়েছে আমি তাকে কখনোই পার পেতে দেব না। এইভাবে প্রয়াত সম্রাট আমাকে শাস্তি দেওয়ার সুযোগ নিতে পারতেন। আমার সামরিক শক্তি কেড়ে নাও। পরবর্তীতে শিয়ংনুরা আক্রমণ করেছিল। প্রজাত সম্রাটের আমাকে পুনরায় সামরিক ক্ষমতা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এসবই প্রজাত সম্রাটের দোষ ছিল। হুজানোর, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। পরে আমি বুঝতে পারলাম আসলে আমি যাকে সত্যিই পছন্দ করি সে তুমি। আমি নানজির আসল স্বরূপ আবিষ্কার করলাম। তাকে স্পর্শ করা হয়নি, কারণ আমি চাই তাকে তোমার সামলানোর জন্য রেখে যাওয়া হয়েছে। তার আসল রূপ জানার পর আমি তাকে স্পর্শ করিনি। হুজানোর, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে মারতে পারো বা বকা দিতে পারো, সব তোমার ইচ্ছের উপর নির্ভর করছে। আমাকে উপেক্ষা করো না। আমি পেইশুয়ানজির প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। হঠাৎ উপলব্ধি হলো, আশ্চর্য হওয়ার কিছু নেই যে প্রয়াত সম্রাট নামগির প্রতি এতটা পক্ষপাত দুষ্ট ছিলেন। জানা গেল যে নানজি তারই লোক ছিল। গুজব শোনার পর আমি জামার হাতা ঝেড়ে উঠে দাঁড়ালাম। আমি শোনা শেষ করেছি। যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন থেকে আমরা অপরিচিতের মতো হয়ে যাব। আশা করি তুমি আমাকে আর খুঁজতে আসবে না। আমার শান্তিপূর্ণ জীবনে ব্যাঘাত ঘটিও না। আমি তোমাকে পছন্দ করি না। তারা আমাকে একদমই পছন্দ করে না। তোমাকে দেখেই আমার বমি বমি লাগছে। দেরিতে পাওয়া ভালোবাসা ঘাসের চেয়েও সস্তা। তখনকার সেই কষ্টদায়ক কথাগুলো, যে জিনিসগুলো আমাকে কষ্ট দেয়, শুধু ক্ষমা চেয়ে এর ক্ষতিপূরণ করা যায় না। আমি গ্রহণ করি না। পেইশুয়ানজিকে ব্যথিত ও বিষণ্ণ দেখাচ্ছিল। অশ্রু গড়িয়ে পড়ল। আবেদন। ফ্লাওয়ার্স, আমি সত্যিই জানি আমি ভুল করেছিলাম। আমাকে ছেড়ে যেও না। আমি গড়িয়ে চলে যাব, এক চুলও নড়ব না। সে শীতলভাবে একটিমাত্র শব্দ উচ্চারণ করল। সে ঘুরে উদাসীনভাবে চায়ের দোকান থেকে বেরিয়ে গেল। আমি বাইরের প্রাণবন্ত দৃশ্যটির দিকে তাকালাম। আমি ধীরে ধীরে বাসি বাতাস ছাড়লাম। সব শেষ, সবকিছু শেষ। যখন তিনি পেইজুজানজাংকে বিয়ে করেছিলেন আমার বয়স ছিল 16 বছর, আর এখন আমার বয়স প্রায় 18। মাত্র 1 বছরের কিছু বেশি সময়ে। প্রায় 2 বছর। অনেক কিছু ঘটেছে। আমি কয়েকদিন বাড়িতে ছিলাম। পেইজুজানজাং গত কয়েকদিনে অনেক কিছু পাঠিয়েছেন। তারা আমার কাছে শান্তি ও ক্ষমা ভিক্ষা করেছিল। আমার মেজাজ খিটখিটে লাগছে। প্রহরীরা তাকে বেদম মারধর করল। সে সত্যিই শান্ত হয়ে গেল। আমি আশীর্বাদ প্রার্থনা করতে দাক্সিয়াঙ্গু মন্দিরে গিয়েছিলাম। এবার আমি যথেষ্ট সংখ্যক প্রহরী নিয়ে এসেছি। আমি শি জিনকে মঠাধ্যক্ষের ধ্যানকক্ষে দেখেছিলাম। মঠাধ্যক্ষ ঘুরে চলে গেলেন। তারা জায়গাটা আমাদের জন্য ছেড়ে দিলেন। আমার চোখে বিস্ময়ের ঝলক দেখা গেল। এই বিনম্র নারী মহারাজকে প্রণাম জানা। মহারাজ, সেই সময় আমাকে সমর্থন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ দাও। আমি কখনো সশরীরে মহামান্যকে ধন্যবাদ জানাতে পারিনি। মহারাজকে এখানে দেখব তা আমি কখনো আশা করিনি। শি জিন 2 হাত দিয়ে আমাকে তুলে দাঁড় করালো। সে মৃদু হাসল। আমি আসলে বিশেষভাবে মিসুকে দেখতে এখানে এসেছি। আমার একটি অনুরোধ আছে। আমি তাকে চিনি না, একজন সম্রাট। আমার কাছ থেকে আপনার ঠিক কি প্রয়োজন হতে পারে? মহারাজ, অনুগ্রহ করে বলুন। এই বিনলি নারী আপনার কাছে একটি জীবনের জন্য ঋণী। এর জন্য আমি জীবনও দিতে পারি। তুমি কি বলছো, মরে যাওয়া বা না যাওয়া? শি জিন কিছুটা অসন্তুষ্ট ছিল। সে আমার দিকে তাকালো। দীর্ঘ নীরবতার পর এরপর তিনি ধীরে ধীরে কথা বললেন। রাজসভার কর্মকর্তারা আমাকে সম্রাজ্ঞীকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছেন। আমি এটা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবলাম। দেখা গেল যে মিস সুই ছিলেন সবচেয়ে উপযুক্ত প্রার্থী। আমি হতবাক হয়েছিলাম, মহারাজ। শি জিনের চোখ পরিষ্কার ছিল। কোমল দৃষ্টি। মিস সু, দয়া করে আমাকে শেষ করতে দিন। ছোটবেলা থেকেই আমি রাজকীয় হারেমের বিশ্বাসঘাতকতা ও চক্রান্তে অভ্যস্ত। ষড়যন্ত্র। আমি তখন শপথ করেছিলাম তিনি এই জীবনে কেবল একজনকেই বিয়ে করবেন। আমি কখনো উপপত্নী রাখব না। মিস সু, আমি আপনার মতামত জানতে এসেছি। আপনি একমত না হলেও কোনো সমস্যা নেই। আমি তোমাকে শাস্তি দেব না। আমি শূন্য দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে আমি নিজের প্রতিবিম্ব দেখলাম। তার চোখগুলো কোমল ছিল। আমি তার চোখে একাকিত্ব আর হতাশা দেখলাম। এবং দুঃখ। আমি জানি না কেন তাকে প্রত্যাখ্যান করতে আমার কিছুটা দ্বিধা হচ্ছিল। তিনি একবার আমার জীবন বাঁচিয়েছিলেন। পরে তিনি আমার পক্ষ নিয়েছিলেন। বেত্রাঘাত দিয়ে শাস্তি দেওয়া কঠিন। এমনকি নানজির মৃত্যুর আদেশও দেওয়া হয়েছিল। এখন তারা সরাসরি আমার মতামত জানতে এসেছেন। তিনি একজন আন্তরিক ব্যক্তি।
আরেকজন সম্রাট, সর্বোচ্চ শাসক। এটা করতে সক্ষম হতে এটা ইতিমধ্যেই খুব কঠিন। ধ্যানক্ষটি শান্ত ছিল। আমি ঠোঁট চেপে ধরলাম। মহারাজকে স্মরণ করিয়ে দিন। আমার একবার বিয়ে হয়েছিল। শি জিন মৃদু হেসে মাথা নাড়লেন। এটা কোনো ব্যাপার না। মিসু পৃথিবীর সেরা মানুষটির যোগ্য। পেই জুজানজি উপযুক্ত সঙ্গী নয়। আমি না হেসে পারলাম না। তার কথাগুলো শুধু আমার প্রশংসাই করেনি, তিনি নিজেরও প্রশংসা করলেন। অবশেষে আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। শি জিনের কঠোর মুখে হাসি ফুটে উঠল। সামগ্রিক মেজাজ। উষ্ণতার প্রয়োজন কেন, সে বলল। 6 মাস পরে আমার 10 মাইল দীর্ঘ একটি লাল বিয়ের শোভাযাত্রা থাকবে। আমি তোমাকে জাঁকজমকের সাথে বিয়ে করব এবং আমার রানী বানাব। আমি তার হাসি দেখলাম। আমার হৃদয়ে ঢেউ ছড়িয়ে পড়ল। এই অনুভূতিটা আমি আগে কখনো অনুভব করিনি। আমার ঠোঁট হাসিতে বেঁকে গেল। যখন আমি ধ্যান কক্ষ থেকে বেরিয়ে এলাম, আমি তখনও কিছুটা আত্মতৃপ্তি অনুভব করছিলাম। দুর্ঘটনাবশত আমার গোড়ালি মচকে গেছে। তার শরীর সামনের দিকে ঝুঁকে পড়ল। পর মুহূর্তে আমি একটিতে পড়ে গেলাম। ওসমান্থাসের সুবাসে ভরা এক উষ্ণ আলিঙ্গন। জেট পাথরের মতো শীতল উদাসীন। আমি আমার নিজের হৃদস্পন্দন শুনতে পেলাম। ধূপ ধূপ। শি জিন আমার কোমর জড়িয়ে ধরল। সে আমাকে স্থির হতে সাহায্য করল এবং তারপর ছেড়ে দিল। তিনি আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। আমার মুখ লাল হয়ে গেল। কয়েক ধাপ পিছিয়ে যান। ধন্যবাদ মহারাজ। শি জিনের দৃষ্টি গভীর ছিল, নম্র এবং ভদ্র। মনে রাখবেন, কোথায় যাচ্ছেন সেদিকে খেয়াল রাখবেন। আমি বাড়ি ফিরে এলাম। আমি আমার বাবা মাকে এই ব্যাপারে বলেছিলাম। আমার বাবা হো হো করে হেসে উঠলেন। তার মুখে বিস্ময়ের কোনো চিহ্ন ছিল না। মহারাজ, আপনার বিচার বুদ্ধি অত্যন্ত প্রশংসনীয়। আমি জানি আমার আদরের মেয়েটি কতটা ভালো। আমার মা আমার হাত ধরেছিলেন। অনিচ্ছায় ভরা মুখ। মহামান্য সম্রাট ব্যক্তিগতভাবে আপনার মতামত জানতে চেয়েছেন। আমি তোমাকে জোর করিনি। তিনি একজন ভালো মানুষ। কিন্তু তবুও আমি এটা ছাড়তে পারছি না। আমার পুত্র, তুমি প্রাসাদে প্রবেশ করার পর তাহলে আমি তোমাকে প্রতিদিন দেখতে পারবো না। আমার মা কথা বলছিলেন। আমার চোখে জল ভরে উঠল। আমার চোখও লাল হয়ে গেল। আমি আমার মাকে জড়িয়ে ধরলাম। আমাদের এই অবস্থায় দেখে বাবা আমাকে সান্ত্বনা দিয়েছিলেন। ঠিক আছে, সবাই মন খারাপ করা বন্ধ করো। আমরা একদিন একসাথে প্রাসাদে আমাদের মেয়ের সাথে দেখা করতে যেতে পারি। আধা ঘন্টা পরে এরপর রাজকীয় ফরমানটি আমার বাড়িতে এসে পৌঁছালো। মহামান্য সম্রাট আমাকে সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করেছেন। 6 মাস পর তাদের বিয়ে হয়েছিল। একবার এই রাজকীয় ফরমান জারি করা হয়েছিল। গোটা রাজধানী স্তম্ভিত হয়ে গিয়েছিল। মিসু তো আগে থেকেই বিবাহিত ছিলেন, তাই না? তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তিনি অবশেষে মহামান্য রাজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে এবং সম্রাজ্ঞী হতে সক্ষম হয়েছিলেন। তার কি অবিশ্বাস্য ভাগ্য ছিল। মহামান্য সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে বাইরের উত্তেজনার কথা চুনটাও যখন বলছিল, আমি তা শুনছিলাম। আমি না হেসে পারলাম না। হ্যাঁ, আমার কি অবিশ্বাস্য ভাগ্য ছিল। মহামান্যের মতো এমন একজন পুণ্যবান ও সৎ ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারা। আমি শুনেছি যে আদালতের কর্মকর্তারা প্রতিদিন স্মার্ট লিপি জমা দেন। শি জিনকে রাজকীয় ফরমান প্রত্যাহার করতে বাধ্য করুন। তারপর শি জিন সেই সব মন্ত্রীদের শাস্তি দিলেন। এরপর কোনো সভাসদ স্মার্ট লিপি পেশ করার সাহস করেনি। তিনি একজন সম্রাট ছিলেন। তাকে ভালোবাসতে ও বুঝতে পারার আশা করার সাহস আমার নেই। শ্রদ্ধাশীল ও প্রেমময় দম্পতি হওয়াই যথেষ্ট। আমার ভাই অবশেষে ফিরে এসেছে। তিনি এক দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা করেছিলেন। জীর্ণমুখ। আমি যে শি জিনকে বিয়ে করতে চলেছি তা জানার পর আমার ভাই আমার কাঁধে হাত রাখল। সন্তুষ্টির একটি অভিব্যক্তি। মহারাজ একজন ভালো মানুষ। আমি আমার ভাইয়ের দিকে তাকালাম। তোমার ফিরতে এত দেরি হলো কেন? আমার ভাই দীর্ঘশ্বাস ফেল। আমি এতটাই রেগে আছি যে দুর্যোগ ত্রাণ কাজে জিয়াংনানে গিয়েছিলাম। সেই সময় প্রজাত সম্রাট তখনও ক্ষমতা ছিলেন। দুর্যোগ ত্রাণ তহবিল অনুমোদনে বিলম্ব হয়েছে। আমি প্রায় সেখানেই আটকা পড়ে গিয়েছিলাম। আমার ভয় ছিল যে তুমি চিন্তিত হবে। আমি তোমাকে বলিনি। আমি ছোটাছুটি করতে ব্যস্ত ছিলাম। রাজদরবার আমাকে আটকে রাখছে। পরবর্তীতে নতুন সম্রাট সিংহাসনে আরোহণ করলেন। দুর্যোগ ত্রাণ তহবিলের নতুন একটি কিস্তি বরাদ্দ করা হয়েছে এবং একজন নির্ভরযোগ্য ব্যক্তির ব্যবস্থা করা হয়েছিল। এভাবেই আমি বিষয়টি সমাধান করেছিলাম। আমার হৃদয়ে এক মৃদু উষ্ণতা। আবারও আমার মনে হচ্ছে প্রজাত সম্রাটের মৃত্যুটা ভালোই হয়েছিল। শি জিন সত্যি একজন খুব ভালো মানুষ ছিলেন। এরপর আমি আর বাইরে যাইনি। বিয়ের তারিখ যতই ঘনিয়ে আসছে, আমি উদ্বিগ্ন না হয়ে পারলাম না। আজকাল শি জিন আমাকে অনেক নতুন ও আকর্ষণীয় জিনিস দিয়েছিল। সুস্বাদু খাবার এবং মজাদার কার্যকলাপ। সে আমাকে সব সুন্দরগুলো পাঠিয়েছিল। খোলাখুলি এবং সততার সাথে পাঠান। সেই উত্তরাধিকারিনীরা সবাই চরম ঈর্ষান্বিত ছিল। কিক্সি উৎসব। শি জিন একজনকে দিয়ে একটি লাল শিয়ালের মুখোশ পাঠালেন। সে আমাকে সন্ধ্যায় তার সাথে বাইরে যেতে আমন্ত্রণ জানাল। আমি হেসে রাজি হলাম। শি জিন একজনকে দিয়ে একটি লাল শিয়ালের মুখোশ পাঠালেন। সে আমাকে সন্ধ্যায় তার সাথে বাইরে যেতে আমন্ত্রণ জানাল। আমি হেসে রাজি হলাম। রাজধানীতে নিঃশব্দে রাত নেমে আসে। চারিদিকে আনন্দ ও উৎসবে মুখরিত ছিল। শি জিন সাধারণ পোশাকে আমার বাড়িতে এসেছিল। তার হাতে একটি কালো শিয়ালের মুখোশও ছিল। আমার ভাই শি জিনের ঘনিষ্ঠ। ফ্রেন্ডলি তার কাঁধে হাত রাখল। মহারাজ, আমার শুধু এই একজনই ছোট বোন আছে। তোমাকে তাকে রক্ষা করতেই হবে। না হলে আমি তোমাকে কাজে সাহায্য করব না। আমি অবাক হয়ে আমার ভাইয়ের দিকে তাকালাম। সে অবিশ্বাস্যভাবে সাহসী। তিনি আসলে মহামান্যকে হুমকি দিয়েছিলেন। কিন্তু আমি এই কথাগুলো শুনলাম। এটা জেনে যে সে আমাকে এতটা রক্ষা করেছিল, আমার মনটা আনন্দে ভরে গেল। শি জিন গম্ভীরভাবে মাথা নাড়লেন। আমার দিকে ঘুরে তাকাল। তার দৃষ্টি ছিল জেট পাথরের মতো স্বচ্ছ ও শীতল। আমার গাল দুটো সামান্য লাল হয়ে উঠল। সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। শি জিন আমাকে একটি মুখোশ পরতে বাধ্য করেছিল। সেও একটি মাস্ক পরেছিল। সে আমার পাশে এল। বাতাসে ওসমান্থাসের হালকা সুবাস ভেসে বেড়াচ্ছে। আমি তৎক্ষণাৎ শক্ত হয়ে গেলাম। সে বলল, আজ আমি সম্রাট নই। আমি তোমার সাথে চিশি উৎসব কাটাতে চাই। তোমাকে সঙ্গে তো করার কোনো প্রয়োজন নেই। আমাকে শুধু এজিং বলে ডাকুন। তার কণ্ঠস্বর ঠিক তার মতোই স্পষ্ট এবং স্থির শ্রবণ। আমার বুকটা ঢোলের মতো ধরফট করছিল। সে আমার হাত ধরেছিল। নিঃশব্দে আমার বাড়ি ছেড়ে চলে গেলাম। আমরা সবাই মাস্ক পরেছিলাম। কেউ জানে না আমরা কারা। রাস্তাগুলো ব্যস্ত ছিল। একের পর এক নিখুঁত দম্পতি। সুতরাং আমাদের আচরণ অনুচিত ছিল না। ভিড। আমার মনে হচ্ছিল যেন আমি তার বাহুডোরে আশ্রয় নিয়েছি। তার গায়ে আমি ওসমান্থাসের হালকা গন্ধ পেলাম। মুখটা জট পাকিয়ে গেল। তুমি আমাকে শি জিনের মতো রক্ষা করছো।
আমাকে জিন বলে ডাকো। আমার মুখটা সামান্য লাল হয়ে উঠল। সে ঘাবড়ে গিয়ে বলল। পরের মুহূর্তে জিন। তারপর আমি তার হাসি শুনতে পেলাম। আমি মাথা না তুলে পারলাম না। কিন্তু আমরা সবাই মাস্ক পরেছিলাম। আমি তার মুখের অভিব্যক্তি দেখতে পাইনি। আমি তাকে বলতে শুনলাম। শৈশব থেকে প্রাপ্তবয়স্কতা পর্যন্ত। এই প্রথম আমি এমন একটি উৎসব উদযাপন করলাম। আমি একা থাকতাম। কেউ আমার সাথে ছুটির দিনগুলো কাটাবে না। অন্য সবার বাড়িতেই বেশ শোরগোল চলছে। আমি কেবল বাড়িতে একাই থাকতে পারি। বাড়িতে একা লুকিয়ে থাকা তার ছবিটা আমার মনে ভেসে উঠল। আমার বাইরে যাওয়ার সাহস নেই। একা কি করুণ এক মূর্তি। আমি এজিনকে সান্ত্বনা না দিয়ে পারলাম না। এখন থেকে আমি প্রতিটি ছুটি তোমার সাথে কাটাবো। আমি তোমাকে আর কখনো একা থাকতে দেব না। শি জিন হেসে মাথা নাড়ল। আমি অনুভব করলাম আমার কাঁধের চারপাশে তার হাতটা আরো শক্ত হয়ে এল। সে আমাকে অনেক সুস্বাদু খাবার খাওয়াতে নিয়ে গিয়েছিল। আমি অনেক উত্তেজনা দেখলাম। আমাকে রাজধানীর সর্বোচ্চ মণ্ডপে নিয়ে যান। বেইজিংয়ের প্রাণবন্ত ও সুন্দর দৃশ্য উপভোগ করুন। তিনি নিজে আমাকে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। দরজায় এক অপ্রত্যাশিত অতিথির দেখা পেলাম। পেই জুয়ানজির আভা কম ছিল। মনে হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সে আমাকে দেখল। সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। তুমি হুজানোর, তাই না? আমি কিছুই বলিনি। এখানে যা ঘটেছে তা যাতে বেশি লোক দেখতে না পায় সেজন্য। আমি শি জিনকে বাড়ির ভেতরে টেনে নিয়ে গেলাম। পেই জুয়ানজাংয়ের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়নি। সে তাকে অনুসরণ করে ভিতরে গেল। শি জিন ঠান্ডা গলায় বলল, মহামান্য, আপনি আপনার সীমা অতিক্রম করেছেন। পেই শুয়ানজাং এমন ভাব প্রকাশ করলেন যেন তিনি বলছেন, আমি জানতাম গো। মহারাজ হুজানের এবং আমি পরস্পরের প্রেমে পড়েছি। তুমি কেন আমাদের সম্পর্কটা ভেঙে দিলে? হুজানোর, আমি সত্যিই জানি আমি ভুল করেছিলাম। ভবিষ্যতে আমি অবশ্যই তোমার সাথে ভালো ব্যবহার করব। দয়া করে আমাকে ছেড়ে যেও না, ঠিক আছে? আমি ইতিমধ্যেই নানজিকে হস্তান্তর করেছি। এই সময়কালে আপনি আমার সাথে লেনদেন করেছেন। আমি বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ ধরে চিন্তা করলাম। আমি জানি আমি আগে তোমার সাথে খুব কঠোরভাবে কথা বলেছিলাম। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য অনেক কিছু করেছি। কিন্তু আমি এর ক্ষতিপূরণ করতে পারব। তুমি আমাকে মারতে পারো বা বকা দিতে পারো, তাতে কিছু যায় আসে না। আমি কখনো প্রতিরোধ করব না। সে সত্যিই পাগল হয়ে গেছে। মহামান্য সম্রাটের সামনে তুমি এমন কথা বলার সাহস কি করে পাও? জি জিন পেই জুয়ানজিকে জোরে লাথি মেরেছে। ব্যথায় কাতর হয়ে পেই শুয়ানজি সরে যাওয়ার সাহস করল না। শি জিন তাকে বারবার লাথি মারল। পেই শুয়ানজি, এখন তোমার এসব বলার জন্য অনেক দেরি হয়ে গেছে। অবশেষে শি জিনের রক্ষীরা পেই শুয়ানজিকে নিয়ে গেল। তাকে 50 বার পেটানো হয়েছিল। আমি আমার মুখ থেকে মুখোশটা খুলে ফেললাম। শি জিনের দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে। মহারাজ, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি কি আমাকে বিশ্বাস করো? শি জিনও তার মুখোশ খুলে ফেল। আমার দিকে নিচে তাকিয়ে। কোমল দৃষ্টি। আমি তোমাকে বিশ্বাস করি। আমি ওই 3টি শব্দ শুনেছি। আমি সঙ্গে সঙ্গে স্বস্তি পেলাম। আমি চাই না সে আমাকে ভুল বুঝুক। শি জিনের চোখগুলো কোমল ছিল। আমার চুল ঠিক করে দিতে হাত তোলো। অনেক রাত হয়েছে, আবার ঘুমিয়ে পড়ো। আমার গাল লাল হয়ে গিয়েছিল। ঘুরে কয়েক পা এগোলাম। আমি ঘুরে দাঁড়াতেই দেখলাম সে তখনও সেখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। সে আমাকে ঘুরতে দেখে আমার দিকে হাত নাড়ল। এটা আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে ইশারা করল। আমি তৎক্ষণাৎ পালিয়ে গেলাম। আমি আমার নিজের উঠোনে ফিরে এলাম। পেছন থেকে 3টি লেজো নিঃশব্দে এগিয়ে এল। আমার ভাই হেসে ঠাট্টা করছিল। মনে হচ্ছে মহামান্য রাজার সাথে আমার বোনের সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। হঠাৎ একটি শব্দ। আমি চমকে উঠলাম। ঘুরে তাকিয়ে আমি 3জন লোককে দেখলাম। আপনারা সবাই এটা দেখেছেন? আমার মা মৃদু হাসলেন। আপনার প্রতি মহামান্যের সুরক্ষা দেখে আমি স্বস্তি পেলাম। ওই পেই জুয়ানজাং শেষমেশ তোমাকে খুঁজতে আসার সাহস দেখিয়েছে। মহামান্য সম্রাটের উপস্থিতিতে। সে এমন কথাও বলার সাহস করত যা ভুল বোঝা যেতে পারত। সৌভাগ্যবশত মহামান্য সম্রাট জ্ঞানী। আমি তাকে খুব মেরেছিলাম। আমার বাবা শীতল হাসি হাসলেন। পেই জুয়ানজাং একজন যুদ্ধ দেবতা। মহান জিয়া রাজবংশের তাকে প্রয়োজন। আমি তাকে হত্যা করব না। কিন্তু তিনি রাজধানীতে ছিলেন। ভালো জীবন পাওয়ার কথা ভাবতেও যেও না। আমি রাতে বিছানায় শুয়েছিলাম। আমি এতটাই উত্তেজিত যে ঘুমোতে পারছি না। আমার হাতের তালুতে এখনো জেন শি জিনের গন্ধ লেগে আছে। আমি জানি আমি অসুস্থ। তিনি প্রেমরোগে আক্রান্ত ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন সম্রাট। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। যাই হোক না কেন, প্রত্যেকেরই আত্মরক্ষা করা উচিত। বিয়ের তারিখ এগিয়ে আসছে। আমি আর বাইরে যাইনি। বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের কন্যাদের পক্ষ থেকে অনেক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। আমাকে একটি ফুল দেখার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি সবগুলোই প্রত্যাখ্যান করেছিলাম। আমি জিয়াং জিংশুর কাছ থেকে একটি বিয়ের উপহার পেয়েছি এবং একটি চিঠি। তিনি বলেছেন যে তিনি এবং যুবরাজ আন রাজধানীতে ফিরতে পারেননি। দুঃখের বিষয়, তোমার এমন জাঁকজমকপূর্ণ বিয়েটা আমি দেখতে পারছি না। সে আমাকে অভিনন্দন স্বরূপ যে উপহারটি দিয়েছিল, আমি সেটির দিকে তাকালাম। বেশ কয়েকটি শিরস্ত্রাণের সেট, ব্রোকেডের বেশ কয়েকটি থান, সব ধরনের মূল্যবান জিনিসপত্র। আমার চোখ দুটো হালকা গরম লাগছে। আমি 1 দশকেরও বেশি সময় ধরে তার বিরুদ্ধে লড়াই করে আসছি। তারাই আবার এমন মানুষ যারা একে অপরকে সবচেয়ে ভালোভাবে বোঝে। বিয়ের আগের রাত আমার মা আমাকে বাড়ির ভেতরে টেনে নিলেন। সে রহস্যজনকভাবে একটি ছবির বই বের করল। ফ্লাওয়ার, তোমাকে এই ছবির বইটা ভালো করে দেখতে হবে। আমি আপনাকে বিষয়টি আবার ব্যাখ্যা করছি। এটা আগামীকাল রাতে কাজে লাগবে। আমি বিভ্রান্ত। ছবির বইটি খুলুন এবং উপরের ছবিটি দেখুন। পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত নিখুঁত। সে ছবির বইটা সশব্দে একপাশে ছুড়ে ফেল। মা, কি হয়েছে? আমার মা ছবির বইটা তুলে নিলেন। সে ছবির বইটা আবার আমার হাতে ছুড়ে দিল। তুমি কি নিয়ে লজ্জা পাচ্ছ? এটা এমন একটা বিষয় যা প্রত্যেক নারীকে অতিক্রম করতে হয়। আমি আপনাকে গত সম্মেলনে একথা বলেছিলাম। কিন্তু পেই জুজানজি আপনাকে লালন করেনি। ঠিক আছে, আমি আপনাকে বিষয়টি আবার ব্যাখ্যা করছি। লজ্জায় আমার মুখ লাল হয়ে উঠল, আর আমি মায়ের গল্প শেষ হওয়া পর্যন্ত তা শুনলাম। সঙ্গে সঙ্গে তার মুখ লাল হয়ে গেল। পরের দিন সম্রাট ও সম্রাজ্ঞীর বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। এটি রাজ্যাভিষেক অনুষ্ঠানও ছিল। রাজধানী শহরটি কর্মচাঞ্চল্যে মুখরিত ছিল। আমার দরজার চৌকাঠ থেকে রাজপ্রাসাদ পর্যন্ত লাল রেশম বিছিয়ে রাখা হয়েছিল। রাস্তা বরাবর লাল লণ্ঠনগুলো ঝুলছিল। শি জিন ও আমি কর্মকর্তাদের সম্মান গ্রহণ করলাম। একটি ব্যস্ত দিন। অবশেষে তারা বাসরঘরে প্রবেশ করল। ফিনিক্স প্রাসাদে লাল মোমবাতি জ্বলছিল। সেই চমৎকার দোকানটির ভেতরে কেবল শি জিন আর আমি ছিলাম। মোমবাতির আলো শি জিনের সুদর্শন মুখটি উদ্ভাসিত হল। আমি লজ্জায় মাথা নিচু করলাম।
সে আমার পাশে বসল। আমি আমার ফিনিক্সের পোশাকটি খুলে ফেললাম। ফিনিক্স মুকুটটি সরিয়ে ফেলুন। আমার কালো চুলগুলো আলগা হয়ে পড়ে গেল। আমি ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। তার চোখ দুটি ছিল একাধারে তীব্র ও কোমল। তার আঙুলের ডগাগুলো আগুনের মতো গরম ছিল। সে ভুলবশত আমার গালে হাত দিয়ে ফেল। সঙ্গে সঙ্গে আমার মুখ লাল হয়ে গেল। শি জিনের চোখ গভীর ছিল। মৃদু হেসে উঠল। এখন ঘুমানোর সময়। লাল মোমবাতিটি নিভিয়ে ফেলা যাবে না। এটা ধ্বংস করার একটি খারাপ অর্থ আছে। তাই আমি তার মুখের হাসিটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। লাল পর্দাটা নেমে এল। মোমবাতির আলো সুন্দরভাবে কাঁপছিল। একটি ধূপকাঠির পর আমার চোখ পড়ল শি জিনের বিব্রত চোখের উপর। আমি আমার লজ্জা দমন করেছিলাম। আমি আমার মায়ের দেওয়া ছবির বইটা বের করলাম। তার সাথে পড়াশোনা করা। আমার মনে হচ্ছিল যেন আমি সমুদ্রে তলিয়ে যাচ্ছি। মনে হচ্ছিল যেন আমরা স্বর্গে প্রবেশ করেছি। অবশেষে নিজেকে সামলাতে না পেরে সে তিরস্কারপূর্ণ দৃষ্টিতে শি জিনের দিকে তাকালো। আমার আফসোস হয়। আমার তার সাথে পড়াশোনা করা উচিত হয়নি। শেষ পর্যন্ত কষ্টটা আমারই হয়। আকাশ সাদা হয়ে গেল। এরপরেই সে আমাকে যেতে দিল। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি সে আমার পাশে বসে আছে। আমি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় উঠে দাঁড়ালাম। মহারাজ, আপনার কি রাজদরবারে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই? শি জিন স্বাভাবিকভাবেই আমাকে তার বাহু ধরে টেনে নিল। রাজকীয় বিবাহ 10 দিনের জন্য আদালত স্থগিত। তোমার কি খিদে পেয়েছে? আমি তোমাকে পোশাক পরতে ও দুপুরের খাবার খেতে সাহায্য করব। আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম। দুপুরের খাবারের সময় শি জিন মৃদু হাসলেন। এখন দুপুর। আমার মুখ সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। আমি হাত বাড়িয়ে তাকে একটা ঘুষি না মেরে পারলাম না। সে আমার হাতটা ধরল। লজ্জায় মুখ তুলে তাকাতে না পেরে আমি তার বাহু ধরে নিজেকে গুটিয়ে নিলাম। তার শান্ত কণ্ঠস্বর আমার কানে বেজে উঠল। গত রাতে ফুলগুলো খুব উজ্জ্বল ছিল। আজ আমি এত লাজুক কেন? আমি আরো গভীরে মাথা গুজে দিলাম। শি জিন আমার মাথায় হাত বুলিয়ে দিল। সে মৃদু হাসল। এখন থেকে ব্যক্তিগতভাবে ফুলগুলো আমাকে জিন বলে ডাকতে পারে। চলো আমরা আর 5টা সাধারণ দম্পতির মতোই থাকি। তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই। আমি ভেতরে ভেতরে খুশি। সে মাথা নাড়ল। সে আমাকে পোশাক পরতে সাহায্য করল। তাদের দুপুরের খাবার খেতে বাইরে যেতে অনেক সময় লেগেছিল। আমি তার দিকে কটম করে না তাকিয়ে পারলাম না। তুমি কি এটা ইচ্ছে করে করছো? শি জিন নিষ্পাপভাবে আমার দিকে চোখ মারল। হুজানের সুন্দর এবং নম্র। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি এটা কখনো আশা করিনি। তাকে উদাসীন ও মার্জিত দেখায়। ব্যক্তিগত জীবনে তিনি খুবই তেজস্বী একজন মানুষ। কিন্তু আমি তবুও একটা প্রশ্ন করেছিলাম। যদি একদিন আমার সৌন্দর্য ম্লান হয়ে যায়, তুমি কি তখনও আমার সাথে এখনকার মতোই আচরণ করবে? শি জিনের মুখটা গম্ভীর ছিল। তার দৃষ্টি আমার মুখের উপর পড়ল। এই জীবনে আমি হুজানরকে কখনো হতাশ করব না। আমি তার দৃষ্টির সাথে দৃষ্টি মেলালাম। আমার হৃদয়ে ঢেউ ছড়িয়ে পড়ল। তার চোখ ছলছল করছিল। আমি জানি না ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সে এখন আমার সাথে ভালো ব্যবহার করলেই চলবে। যদি একদিন সত্যিই পরিস্থিতি বদলে যায়, আমি সময়মতো সরে যাব। প্রজাত সম্রাটের সম্রাজ্ঞী অনেক আগেই পরলোকগমন করেছিলেন। তার কয়েকজন উপপত্নীও তার মৃত্যুর পথ অনুসরণ করেছিলেন। কেউ কেউ মন্দিরে গিয়েছিল। বাকিরা প্রাসাদের গভীরে লুকিয়ে নির্জনে রইল। সুতরাং প্রাসাদে সম্রাজ্ঞী মাতা উপস্থিত ছিলেন না। একমাত্র বয়োজ্যেষ্ঠ ছিলেন সম্রাজ্ঞী মাতা। কিন্তু আমি তার সাথে দেখা করতে যেতে চাই না। শি জিন সহজেই রাজি হয়ে গেল। প্রাসাদে তুমি যা খুশি তা করতে পারো। সম্রাজ্ঞী ডাওয়েজারকেও আপনার গুরুত্ব সহকারে নেওয়ার দরকার নেই। আমি জানি সে অতীতে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল। তুমি যেকোনো সময় তার উপর প্রতিশোধ নিতে পারো। সম্রাজ্ঞী মাতার প্রতি আমার মনে বিদ্বেষ ছিল। একসময় নামগিকে পক্ষপাতিত্ব করার জন্য তার মনে ক্ষোভ ছিল। ইচ্ছাকৃতভাবে আমার উপর নির্যাতন করা। আমি তোমাকে না জিজ্ঞেস করে পারলাম না। আপনার বয়োজ্যেষ্ঠরা। তোমার কি ভয় হয় না যে আমি তাকে অসম্মান করব? শি জিন আমার কপালে চুমু খেল। আমাকে তোমার বাহু ধরে টেনে নাও। সে আমাকেও গালিগালাজ করত। তুমি তাকে অসম্মান করেছ। এটাকে আমার প্রতিশোধ হিসেবে ধরা যেতে পারে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। সে তোমার সাথে খারাপ ব্যবহার করে। শি জিন সম্মতিসূচকভাবে গুনগুন করল। সে উদাসীনভাবে বলল, যখন আমি ছোট ছিলাম তখন অন্য রাজপুত্রদের সাথে আমার দ্বন্দ্ব ছিল। তিনি কারণ অনুসন্ধান না করেই আমাকে শাস্তি দিয়েছিলেন। সবসময় আমাকে উপেক্ষা করা হয়। ভারাক্রান্ত হৃদয়ে আমি তার মুখ স্পর্শ করলাম। আমি কখনো কল্পনাও করিনি যে তার শৈশবটা এত কঠিন ছিল। রাজকুমার। তারা রাজপ্রাসাদের কিছু খোঁজা ও দাসীদের চেয়েও খারাপ ছিল। এটা আর ঘটবে না। আমার বাবা, মা এবং ভাইও তোমার প্রতি সদয় হবেন। শি জিন গত 10 দিন ধরে আদালতে উপস্থিত হননি। তারা প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিলেন। আমি পড়ছিলাম আর তিনি আমার পাশে বসে স্মৃতিস্তম্ভগুলো পর্যালোচনা করছিলেন। আমি ফুল দেখতে রাজকীয় উদ্যানে গিয়েছিলাম। সেও সঙ্গে গেল। যখন আমার খিদে পেত তিনি কাউকে দিয়ে আমার জন্য খাবার আনিয়ে দিতেন। সে নিজেই আমার জন্য চিংড়িগুলো খোসা ছাড়িয়ে দিয়েছিল। সর্বতভাবে চিন্তাশীল ও খুঁতখুঁতে। কিন্তু প্রতি রাতে সে যেন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে গিয়েছিল। রাতে ইগলে রূপান্তরিত হও। তিনি আমার অনুভূতির কথাও বিবেচনা করেন। এতে আমি খুব বেশি ক্লান্ত হব না। সম্রাট ও সাম্রাজ্যের প্রেমময় সম্পর্কের সংবাদ। ডানাওয়ালা প্রজাপতির মতো প্রাসাদের বিভিন্ন অংশে উড়ে যান। আবার প্রাসাদের ফটক দিয়ে উড়ে যান। পুরো রাজধানী জানত। আমি ধীরে ধীরে রাজপ্রাসাদের জীবনে অভ্যস্ত হয়ে উঠলাম। বিশাল হারেম। আমি একমাত্র সম্রাজ্ঞী। আমি খুব আরামদায়ক জীবন যাপন করছি। মন্ত্রীরা যৌথভাবে একটি স্মারকলিপি দাখিল করেছেন। শি জিনকে একটি প্রতিভা প্রদর্শনী আয়োজন করতে দাও। হারেম পূর্ণ করো। তিনি তাদের সবাইকে প্রত্যাখ্যান করলেন। এরপর তিনি ওই মন্ত্রীদের কঠোর শাস্তি দিলেন। মন্ত্রীরা অবশেষে শান্ত হলেন। যখন শি জিন আমাকে এই কথাগুলো বলেছিল, তার চোখের ক্ষোভ লুকানো অসম্ভব ছিল। তারা সীমা ছাড়িয়ে গিয়েছিল। আমার হারেম সার্বক্ষণিক নজরদারির অধীনে রয়েছে। তাদেরকে আরও কাজ দেওয়া উচিত। আমি না হেসে পারলাম না। শি জিনের কাছাকাছি। তার সরু কোমরে তোমার বাহু জড়িয়ে ধরো। জিন, ধন্যবাদ। শি জিনের চোখ কালো হয়ে গেল। আমাকে অনুভূমিকভাবে তুলে নাও। ফিনিক্স প্যাগোডার দিকে হেঁটে যাওয়া। পর্দা নামিয়ে দিন। পুরো হলটি মসৃণ ছিল। সে আমাকে বারবার তাকে জিন বলে ডাকতে বাধ্য করেছিল। দিন কেটে গেল। আমি সম্রাজ্ঞী মাতার কাছে গেলাম। তিনি সাদামাটা পোশাক পরেছিলেন। ফ্যাকাশে মুখ। এটি আর আগের মতো মার্জিত ও বিলাসবহুল ছিল না। উদাসীন এবং শ্রেষ্ঠ। সে আমাকে দেখল। এখনো কোনো সূক্ষ্ম অভিব্যক্তি নেই। তুমি এখানে কি করছো? এখানে আপনার স্বাগত নেই। আমি উদাসীনভাবে তার দিকে তাকালাম।
তুমি ঠিক ভুল বিচার না করে এজিংকে কষ্ট দিয়েছ। আমিও একসময় তাকে শাস্তি দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু যেহেতু আপনি তার দাদি, আমি তোমার জীবনের কোনো ক্ষতি করব না। তোমার বাকি জীবন নিরামিষ ভোজন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করে কাটানো উচিত। সম্রাজ্ঞী বিদ্রুপ করলেন। সম্রাজ্ঞী হিসেবে সম্রাটের উপপত্নী রাখা উচিত। হারেম পূর্ণ করো। কিন্তু তুমি তো খুব হিংসা করছো। এখন সম্রাটের একমাত্র ভরসা তুমি। তুমি সম্রাজ্ঞী হওয়ার সত্যি অযোগ্য। আপনি এর আগে একবার বিয়ে করেছিলেন। দারিদ্র্যে পীড়িত অবস্থা সত্ত্বেও তিনি পুনরায় সম্রাজ্ঞী হলেন। সম্রাট স্রেফ হাস্যকর আচরণ করছেন। তোমার মতো একজন নারী কিভাবে সম্রাজ্ঞী হওয়ার যোগ্য হতে পারে? আমি মৃদু হাসলাম। সম্রাজ্যের এ নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমার এটা নিয়ে ভাবা উচিত। গভীর প্রাসাদের এই দিনগুলো আমি কিভাবে পার করব? আমি তার জীবনের কোনো ক্ষতি করব না। কিন্তু পোশাক, খাদ্য, বাসস্থান ও পরিবহনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয়। শি জিন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। আমার পাশে বসে আছে। সম্রাজ্ঞী ডাওয়েজারের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে। আমার হারেম তোমার দেখার বিষয় নয়। সম্রাজ্ঞী অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। মহারাজ, আপনি কি করে এমন বেপরোয়া আচরণ করার সাহস করেন? তোমার রাজপরিবারের জন্য বংশধর উৎপাদন করা উচিত। এই জীবনে কখনোই একজন মাত্র সম্রাজ্ঞী থাকতে পারে না। আমি অতীতে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, কিন্তু আমি চিরকাল তোমার দাদি থাকব। আমার অবাধ্য হওয়ার সাহস তোর? শি জিনের চোখ শীতল ছিল। আমি কি অবাধ্য হয়েছি? এতদিন পরেও কি তুমি এটা অনুভব করতে পারছো না? এখন থেকে তোমার এখানেই থাকা উচিত। সম্রাজ্ঞী মাতার মুখ রাগে লাল হয়ে উঠল। সারা শরীর কাঁপছে। তুই অকৃতজ্ঞ নাতি। একজন মহিলার জন্য তারা আসলে আমাকে বন্দী করেছিল। তোদের সবার মরে যাওয়া উচিত। শি জিন এবং আমি হাতে হাত ধরে সম্রাজ্ঞীর প্রাসাদ থেকে বেরিয়ে এলাম। সম্রাজ্ঞী ডাওয়েজারের কোলাহল উপেক্ষা করে। সে একবার আমাকে চাপকে শাস্তি দিতে চেয়েছিল। আমি তার বয়স বিবেচনা করব। তাকে শাস্তি দেওয়া হয়নি। তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করুন। দিনের পর দিন 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 তার চেহারা আরো শীর্ণ হয়ে পড়ছিল। আমি শি জিনের বাহুডোরে আশ্রয় নিলাম। অবশেষে আমি জিজ্ঞাসা না করে পারলাম না। জিনের হৃদয়ের প্রশ্ন। তুমি আমার প্রতি এত ভালো কেন? সে বলল। ছোটবেলায় অন্য রাজপুত্ররা আমাকে উৎপীড়ন করত। তুমি এটা দেখে থামিয়ে দিয়েছিলে। তারা আমাকে এক বোতল ওষুধ দিয়েছিল। সেই শীতে, আমার জীবনের সবচেয়ে উষ্ণতম শীতকাল। আমি বিভ্রান্ত দেখাচ্ছিলাম। এটা কি সত্যিই ঘটেছিল? শি জিন তার লম্বা সরু জেট পাথরের মতো হাত দিয়ে আলতো করে আমার নাকে হাত বুলিয়ে দিল। তোমার কি মনে নেই? পরে তোমাকে উপযুক্ত শাস্তি দেব। আমার মুখ লাল হয়ে গেল। তিনি চালিয়ে গেলেন। তুমি প্রধান শিক্ষকের জ্যেষ্ঠ কন্যা। আমি একজন নগণ্য রাজপুত্র। রাজকীয় ভোজসভায় যখনই তোমার সাথে আমার দেখা হয়, তোমার কাছে যেতে আমার সাহস হয় না। আমার আশঙ্কা এটি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তার মানে সে আমাকে প্রথম থেকেই পছন্দ করত। আমি মাথা নাড়ালাম। তুমি নিচ নও। জিন, আমি তোমাকে নিজের সম্পর্কে এভাবে কথা বলতে দেব না। শি জিন আমার ঠোঁটে একটি চুম্বন রাখল। ওইসব ঘটনা এখন অতীত। আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি তখন পরিকল্পনা করছিলাম। সে হটকারী কাজ করার সাহস করেনি। প্রজাত সম্রাট তোমার বাবার ব্যাপারে সন্দিহান ছিলেন। আমি তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস করি না। আমার আশঙ্কা প্রয়াত সম্রাট আপনার বাবাকে রাজপুত্রদের সাথে ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত করবেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। কারণ আমি যা করেছি তা প্রকাশ হয়ে যাবে। এটি ধ্বংস ডেকে আনবে। সৌভাগ্যবশত আমার রাজভাইরা বড্ড বোকা ছিলেন। সামান্য উস্কানি। এরপর তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। অবশেষে আমি ওই জায়গাটা পেলাম। সাফল্যের আগে আমি তোমাকে বিয়ে করার সাহস করি না। আমি জানি যে প্রয়াত সম্রাট আপনাকে এবং পেই জুয়ানজিকে বিবাহের অনুমতি দেওয়ার পর আমি রাতে ঘুমাতে পারি না। সবকিছু আরও আগে শেষ না করার জন্য আমি নিজেকে ঘৃণা করি। আমি তোমাকে তার সাথে বিয়ে করতে দেখেছি। তোমাকে তার স্ত্রী হতে দেখা। তার দ্বারা তোমার প্রতি অবহেলা দেখে সে উৎপীড়ন করত। আমার ওকে খুন করে ফেলতে ইচ্ছে করছিল। সিংহাসনের জন্য রাজপুত্রদের সংগ্রাম, 9টি মৃত্যু ও একটি জীবন। তিনি যে কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন তা আমি কল্পনাও করতে পারি না। সে কয়টি আঘাত পেয়েছিল? শৈশব থেকেই ভান করা। এটা নিশ্চয়ই খুব ক্লান্তিকর। আমি তার কোমর শক্ত করে জড়িয়ে ধরলাম। সে বলল, যদি আমি পেই জুজানজানকে তালাক না দিতাম, যদি সে তোমার সাথে ভালো ব্যবহার করে, আমি তোমার অনুভূতি চিরকাল লালন করব। যদি সে তোমার সাথে খারাপ ব্যবহার করে, তারপর আমি তোমাকে তালাক দিতে বাধ্য করব। দুর্ভাগ্যবশত সে তোমাকে ভালোবাসেনি। এভাবেই আমি তোমাকে বিয়ে করার সুযোগ পেলাম। আমি গোপনে তাকে অনেকবার বিপদে ফেলেছি। এক পাত্র ভর্তি জল পান করার জন্য এটাই তার জন্য যথেষ্ট। কিক্সি উৎসব। সে আসলেই তোমাকে খুঁজতে আসার সাহস করেছিল। যদি সে যুদ্ধে জয়ী না হতো, আমি তাকে ছুরিকাঘাতে হত্যা করেছি। আমি জিনকে ঈর্ষান্বিত হয়ে কিছু বলতে শুনলাম। তার মুখ জুড়ে এক উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ল। সক্রিয়ভাবে চুম্বনের প্রস্তাব দিন। আমি তোমাকে ভালোবাসি। শিয়াঙ্গু মন্দিরে আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম। প্রথম দর্শনেই আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমি তখন জানতাম না, সেই মুহূর্তে তোমার অভিব্যক্তিটা খুব শীতল ছিল। তারা আসলে বেশ বিশ্বাসযোগ্য অভিনয় করেছিল। শি জিন আর আমি মুহূর্তের জন্য তর্ক করলাম। আমার গলা ভেঙে গেছে, তাই হুট করে তোমার কাছে যেতে সাহস হচ্ছে না। আমি আপনাকে আঘাত দিয়ে ফেলার ভয় পাচ্ছি। আমার এও ভয় হয় যে আমি তোমাকে ভয় পাইয়ে দেব। আমি আমার মাকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। আমি তোমাকে গুপ্তহত্যা হতে দেখেছি। আমার হৃৎস্পন্দন প্রায় থেমে গিয়েছিল। সৌভাগ্যক্রমে আমি সময়মতো পৌঁছেছিলাম। প্রজাত সম্রাট আপনার পক্ষ নেননি। আমি রাগান্বিত। আমি যে বিষয়টি নিয়ে পরিকল্পনা করছিলাম তা একটি সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছিল। আমার কিছু করার নেই। সম্রাজ্ঞী নামচির পক্ষ নিয়েছিলেন। ইচ্ছাকৃতভাবে আপনার জন্য জিনিসগুলি কঠিন করে তোলা। আমি কেবল পেছন থেকে নীরবে তোমাকে শাস্তি দিতে পারি। নানজি, আমি আর অনুগ্রহপ্রাপ্ত নই। এছাড়াও একজন রাজপুত্র। প্রয়াত সম্রাট আমাকে দোষ দেবেন না। আমি মৃদু হাসলাম। জানা গেল যে এজিং অনেক দিন ধরেই আমাকে গভীরভাবে ভালোবাসত। আমি আগে ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো না। তখন আমি তোমার স্ত্রী হব এবং আমরা পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতিতে জীবনযাপন করব। জি জিন আমাকে ধরে রেখেছে। হুজানের কতটা ভালো তা শুধু আমিই জানি। জিনের সাথে আমার গভীর রাতের কথোপকথন। সম্পূর্ণ উন্মুক্ত যোগাযোগ। আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পেই জুজানজি আবার বিয়ে করেননি। যখনই সে আমাকে দেখে, তাদের সবাইকে ব্যথিত ও বিষণ্ণ দেখাত। পরে তিনি সীমান্তে গেলেন। তিনি আর কখনো বেইজিংয়ে ফেরেননি। তার ব্যাপারে মনোযোগ দেওয়ার কোনো আগ্রহ আমার নেই।
আমি আমার দিনগুলো বিড়ালদের আদর করে আর ফুলের সৌন্দর্য উপভোগ করে কাটাই। আমার বাবা, মা ও ভাই মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসেন। বেশ কয়েক বছর কেটে গেছে। আমার এক ছেলে ও এক মেয়ে ছিল। পুত্রটির নাম রাখা হয়েছিল যুবরাজ। কন্যাকে লেয়ান উপাধি দেওয়া হয়েছিল। এজিনের প্রতি আমার অনুভূতি ম্লান হয়ে যায়নি, বরং এটা আরো ঘন হয়ে গেল। আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখেছি, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে এজিনের চোখগুলো। তার চোখ হাজার তারায় পূর্ণ ছিল। এটাতে শুধু আমারই জায়গা হবে, আমার বাকি জীবনের জন্য। বাতাসটা মধুর, বৃষ্টিটা মধুর, বরফ মিষ্টি। আমার চোখে সবকিছুই মিষ্টি। তার পাশে আমার সাথে। তাহলে আমার আর কোনো কিছুরই ভয় থাকতো না।